সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ওকে, জাস্ট এক মিনিট, আমি স্লাইডটা বার করি আমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো লেটস স্টার্ট। হ্যাঁ, আমি স্লাইডগুলো দিচ্ছি। The industry and market environment is our topic for today. ওকে, সো ফার্স্ট অফ অল, পোর্টার্স ফাইভ ফোর্সেস মডেল, যেটা একটা ইম্পর্টেন্ট মডেল, অনেক কোয়েশ্চেন পাই এটাতে আসে আর কি। সো এটা তো মাইকেলি পোর্টার করেছিল হার্ভার্ড বিজনেস স্কুল 1979-এ। সো এই why was this five forces model done? দুটো মেইন অবজেক্টিভ ছিল। একটা হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিতে কতটুক কম্পিটিশন আছে, হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি অফ কম্পিটিশন অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাট্রাক্টিভনেস অফ দ্য ইন্ডাস্ট্রি, রাইট? সো একটা হচ্ছে কম্পিটিশন কত বেশি আছে এবং হাউ অ্যাট্রাক্টিভ ইজ দ্য ইন্ডাস্ট্রি। ওকে, সো বেসিক্যালি এটা দেখলে আমরা ফাইভ ফোর্সেস থেকে দেখে বুঝবো যে আলটিমেটলি পাওয়ারটা যেটা আর কি, ওয়ের ইজ দ্য পাওয়ার সেন্ট্রালাইজড, কার পাওয়ার বেশি। আমরা একটু একটু পরে দেখবো দ্যাট উইল সি দ্যাট দেয়ার আর ফাইভ ফোর্সেস অ্যান্ড সাম মে হ্যাভ মোর পাওয়ার, সাম মে হ্যাভ লেস পাওয়ার, রাইট? আর বেসিক্যালি যেটা বলছে তারা, দ্যাট লুক, কম্পিটিশন ডাজন্ট মিন দ্যাট সিম্পলি আপনার ইন্ডাস্ট্রিতে যারা আছে তারাই কম্পিটিশন প্রোভাইড করছে। ইউ হ্যাভ আদার চ্যালেঞ্জেস অ্যাজ ওয়েল আর কি। ফাইভ ফোর্সেস থেকে একটা ফোর্সের মধ্যে কম্পিটিশন আছে, ইন্ডাস্ট্রি লাইবিলিটি যেটা বলি, বাট এই ছাড়া আর চারটে যে ফোর্স আছে, এটা কিন্তু কম্পিটিশনের জন্য না, এটা হচ্ছে অন্যান্য ফোর্স যেটা আপনার উপরে প্রয়োগ হচ্ছে আর কি বেসিক্যালি। আর উইক মানে হচ্ছে যে এই উইক যদি ফোর্স যদি থাকে, ইন দ্যাট কেস আই ক্যান মেক প্রফিটস। যদি আমার হাই ফোর্স, স্ট্রং ফোর্স যদি থাকে, ইন দ্যাট কেস আমার প্রফিটেবিলিটি একটু ইম্প্যাক্ট হতে পারে, রাইট? ভেরি সিম্পল মডেল একটা। সো ফার্স্ট স্লাইড আই এম শিওর ইজ ভেরি ক্লিয়ার টু এভরিবডি, আই এম রাইট অর রং? First, it is very clear. Objective of the five Yes. model is very simple, that আমরা দেখতে চাই that how, what is the intensity of the competition and how attractive is the industry আর কি আপনার। এবং পোর্টাস ফাইভ ফোর্সেস মডেল বলছে, look, it's not only your competitors who are actually your main issue. Your main issue is also other forces যেটা আছে। এবং I want to find out that কোন ফোর্সের পাওয়ার কত বেশি। উইক ফোর্স যদি হয়, in that case I can make more profits. Strong force হলে I can make less profits. Okay, so let's start with the let's go straight to the five forces. তার মধ্যে the first one of course is the competitive rivalry, অর্থাৎ এই ইন্ডাস্ট্রিতে কতটুক কম্পিটিটিভ লাইবিলিটি আছে। আমরা কয়েকটা এক্সাম্পল আছে, আমাদের লাইভ এক্সাম্পল, বাংলাদেশের এক্সাম্পল আমরা দেখতে পারবো। সো ফার্স্ট অফ অল, why does it matter? Why does this high competitive rivalry matter? Because যদি কম্পিটিশন অনেক বেশি থাকে, এবং দুটো ইন্ডাস্ট্রি আমি নিচে বলেছি আর কি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি বাংলাদেশে আর কি আপনার। সো যখনই কম্পিটিশন বেশি থাকে, ইন দ্যাট কেস দ্য প্রেশার ইজ অন সেলিং প্রাইসেস। তো প্রাইসেস, সেলিং প্রাইস কমে আসে এবং প্রফিট মার্জিনটা কমে আসে। এবং এই কারণে যেটা হয়, দ্য পিপল স্পেন্ড মাচ মোর মানি অন মার্কেটিং, রাইট? ইনোভেশন, কাস্টমার রিটেনশন, এটা তো অনেক বেশি। তার আলটিমেটলি they spend much more money on marketing, innovation, and customer retention to make sure that you are different. You have got a differentiated product, you have got a differentiated service, আপনার প্রোডাক্ট ইনোভেশন আছে এবং মার্কেটিং স্পেন্ড আপনি বেশি করছেন টু ইনোভেট অ্যান্ড টু ডিফারেন্সিয়েট ইউর সেলফ। সো হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইনক্রিজ রাইভালরি? যদি দেখি যে আমরা অনেকগুলো ফার্ম সিমিলার প্রোডাক্ট বিক্রি করছে, লাইক স্মার্টফোন ইন্ডাস্ট্রিজ ফর এক্সাম্পল, বাংলাদেশের সিমেন্ট ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রিজ অলসো গুড এক্সাম্পলস অফ দিস কম্পিটিশন লাইবিলিটি। এবং যদি, এবং এটাও এক্সাম্পল আমি আপনাকে দেবো, ধরেন যদি ইন্ডাস্ট্রি গ্রোথটা স্লো হয়ে যায়, ইন দ্যাট কেস কম্পিটিটরস কি করে, প্রাইস ফেলে দেয়।
প্রাইস ফেলে দেয়। জাস্ট টু গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল, লাস্ট 2 ইয়ার্সে আপনার ধরেন সিমেন্ট, বোথ সিমেন্ট অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি গ্রোথ হ্যাজ বিন ভেরি 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 স্লো কিন্তু আপনার, অ্যাজ এ রেজাল্ট অফ উইচ ইনফ্যাক্ট নেগেটিভ ছিল, আর দ্য অ্যামাউন্ট ইজ ভেরি নেগলিজিবল আর কি। এই জন্য সবাই অস্তিত্ব লড়াইয়ের জন্য প্রাইস ফেলে দিয়েছে বেসিক্যালি, রাইট? আচ্ছা, নাম্বার 3 হচ্ছে যে আনডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, রাইট? সো এখানে যেটা হয়, স্যার বাংলাদেশে, জাস্ট another example coming back to the cement industry, বাংলাদেশ অ্যান্ড ওভারসিজ আর কি সিমেন্ট ইন্ডাস্ট্রি। সো বাংলাদেশে যে সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে আর কি, এখানে ধরেন আমরা মেইনলি ব্যাগে বিক্রি করি। বাংলাদেশে হচ্ছে রাফলি ইউ মাইট সে ব্যাগ সেল হচ্ছে 95%, 5% হচ্ছে বাল্ক সেল আর কি, বাল্ক সিমেন্ট যেটা আমাদের কংক্রিট বানাতে লাগে আর কি। কিন্তু বিদেশে ঠিক উল্টা, ওখানে ব্যাগ সেল বলতে গেলে নাই, সবই হচ্ছে রেডিমিক্স কংক্রিট ওখানে কিন্তু। সো ওখানে কিন্তু ইউ কান্ট ডিফারেন্সিয়েট ইয়ার প্রোডাক্ট, ওয়ান সিমেন্ট ইজ as গুড as another one আর কি। সো এখানে এরকম যদি আনডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট থাকে তাহলে আপনার সমস্যা হবে। বাংলাদেশ সেম এক্সাম্পল, আমরা যদি চিনি দেখি, আটা দেখি, এইগুলো যদি আপনার বাল্কে বিক্রি হয়ে থাকে, দামটা অলমোস্ট সেম, রাইট? চিনি, আটা, সয়াবিন, হ্যাঁ, ময়দা, গম, সরি, আটা, ময়দা, এগুলো যদি বাল্কে বিক্রি হয়, ইন দ্যাট কেস প্রাইস ডিফারেন্স আপনি পাবেন না কিন্তু আপনি, বিকজ এটা কোনো প্রোডাক্ট আনডিফারেন্সিয়েটেড। বাট যেই মুহূর্তে প্যাকেট করা হচ্ছে সিমেন্টের, সরি, সুগারের প্যাকেট করা হচ্ছে, লবণের প্যাকেট করা হচ্ছে, আটা ময়দার প্যাকেট করা হচ্ছে, সুজির প্যাকেট করা হচ্ছে, তখন দামটা একটু করে ডিফারেন্স হয়ে যায়, রাইট? আদারওয়াইজ আনডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট হলে এটা কিন্তু কম্পিটিশন অ্যাবিলিটিটা অনেক বেশি থাকবে। অ্যান্ড অলসো ভেরি ইম্পর্টেন্ট অলসো, দোজ ইন্ডাস্ট্রিজ যাদের ফিক্সড কস্টটা হাই, রাইট? এগেইন কামিং ব্যাক টু সিমেন্ট ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, এয়ারলাইন ইন্ডাস্ট্রি, এদের যেহেতু ফিক্সড কস্টটা হাই, এদের বেচতেই হবে কিন্তু, কারণ না বেচলে তো আপনি কন্ট্রিবিউশন পাচ্ছেন না, কন্ট্রিবিউশন না হলে আপনার লসটা আরো বেড়ে যাবে কিন্তু আপনার। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, হাই এক্সিট ব্যারিয়ার্স, রাইট? সো ধরেন আপনি কোনো একটা লং টার্ম লিজ নিয়েছেন, এয়ারক্রাফটের লং টার্ম লিজ নিয়েছেন, 5 বছর লিজ নিয়েছেন। এখন 5 বছর লিজ নিয়ে তো আপনি তো এখন এক্সিট করতে পারবেন না, 5 বছর থাকতে হবে, কারণ এক্সিট করলে আপনার লিজ পুরোটাই আপনার লস হয়ে গেল বেসিক্যালি। স্পেশালাইজড ইকুইপমেন্ট আপনি একটা নিয়েছেন, যেটা অন্য কেউ ইউজ করতে পারবে না, এইসব ক্ষেত্রে আপনার এক্সিট ব্যারিয়ারটা হাই। একইভাবে যেখানে আপনি ইনভেস্ট অনেক বেশি করছেন, সিমেন্ট ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রি, পাওয়ার প্ল্যান্ট, এগুলো কিন্তু এক্সিট ব্যারিয়ার ইজ হাই, বিকজ দ্য ইনভেস্টমেন্ট ইজ ভেরি ভেরি হাই। আপনি যদি বেচতে চান, আপনি কোনো বায়ার ইমিডিয়েটলি পাবেন না বেসিক্যালি। সো এইটা হচ্ছে ভেরি ভেরি কমন, এবং বাংলাদেশে কিন্তু এটা খুবই 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 কমন। আই ক্যান গিভ মেনি এক্সাম্পলস অফ অল ইন্ডাস্ট্রিজ যেটা কিন্তু এই কম্পিটিশন টাইমিংয়ের জন্য আলটিমেটলি যেটা হচ্ছে, দ্যাট সেলিং প্রাইসেস আর গোয়িং ডাউন। আপনার অনেক অনেক কম্পিটিটর আছে, সেলিং প্রাইসেস আর গোয়িং ডাউন, ইন্ডাস্ট্রি গ্রোথ স্লো হলে কিন্তু সবাই সেলস ফেলে দেয়, এবং আলটিমেটলি ফিক্স কস্টটা হাই, এই জন্য সবাই বেচতে চায়। এটা একটা ভেরি কমন ফিনোমিনা অফ বাংলাদেশ। সো ফার্স্ট পার্ট ইজ ওকে এভরিবডি? First part is okay? ওকে স্যার। Okay, good. Thank you. Number two, threat of new entrants. Threat of new entrants. কথাটা হচ্ছে, যদি কোনো একটা নতুন ইন্ডাস্ট্রিতে ইজিলি ঢোকা যায়, ইন দ্যাট কেস ইট ইজ এ চ্যালেঞ্জ ফর মি, রাইট? ইটস এ থ্রেট, ইজ এ চ্যালেঞ্জ ফর মি, বিকজ আমি আছি, এরপরে ফটাফট 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 20, 30টা 40টা কম্পিটিটর ঢুকে গেল, রাইট? সো এটা একটা আলটিমেটলি কম্পিটিশন বাড়িয়ে দেয়, এবং এটা মার্কেট অ্যাট্রাক্টিভনেসটা বাড়িয়ে দেয়, রাইট? সো এখন সো কি করে আমরা এই থ্রেটটাকে কমাতে পারি, রাইট? সো ফার্স্ট অফ অল কি কি ব্যারিয়ার আমরা ক্রিয়েট করতে পারি? সো ধরেন ফার্স্ট অফ অল অ্যান্ড ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার যদি ব্র্যান্ড আইডেন্টিটিটা স্ট্রং থাকে, রাইট? লাইক ফর এক্সাম্পল, ইফ ইউ টক অফ কোকোকোলা আর পেপসি, ওদেরকে, ওদের ওখানে ঢোকার ডিফিকাল্ট হয়ে যায়, আনলেস আনলেস লেটস সে কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেল যার জন্য কিন্তু ওরা দে এক্সপোজড আর কি। লাইক আপনার লাস্ট 1-2 ইয়ার্সে যেটা ঘটনাটা ঘটে গেল, বিকজ অফ দ্য ইসরায়েল ফ্যাক্টর অ্যান্ড বিকজ অফ দি মিডল ইস্ট ক্রাইসিস, এবং মুসলিম স্টেটস আর বিং প্রসিকিউটেড, তখন কিন্তু জুইশ প্রোডাক্টগুলো সবাই বয়কট করা শুরু করলো গ্লোবালি, বাংলাদেশেও তাই ঘটলো আর কি আপনার। তো তখন একটা আকিজ একটা ক্যাম্পেইন শুরু করলো মোজোকে নিয়ে, যে এটা তো হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট, বাকিগুলো হচ্ছে জুইশ প্রোডাক্ট। সো আলটিমেটলি দে গট দি মার্কেট শেয়ার আর কি। বাট এগুলো হচ্ছে খুব ক্ষণস্থায়ী, আমি বলবো যে এটা কিন্তু লং টার্ম আপনি এটাকে রাখতে পারবেন না ব্যাক। আবার কিন্তু দেখবেন যে অল দ্য গ্লোবাল ব্র্যান্ডস উইল কাম ব্যাক, কোকোকোলা বলেন, পেপসি বলেন, এটা কিন্তু উইল কাম ব্যাক বেসিক্যালি, রাইট? এর মানে নাম্বার টু হচ্ছে যে হাই স্টার্ট আপ কস্ট,
রাইট? সো আপনি টেলিকম বলেন, এয়ারলাইন্স বলেন, হোটেল বলেন, পাওয়ার প্ল্যান্ট বলেন, এগুলো ইনফ্রাস্ট্রাকচারে অনেক বেশি আপনাকে খরচ করতে হয়। তো সবাই তো এত ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারবে না, রাইট? 3 নম্বর, ইকোনমিজ অফ স্কেল, রাইট? এগেইন দ্য সেম ইস্যু, দ্যাট আমি যদি বড় কোম্পানি হয়ে থাকি, আমি একজন কার ম্যানুফ্যাকচারার, আমি একজন পাওয়ার প্ল্যান্ট সেট আপ করেছি, আমি হোটেল সেট আপ করেছি, এখানে কিন্তু আপনার আমি ইকোনমিজ অফ স্কেলটা পাচ্ছি এবং আমার কস্টটা অনেক বেশি হবে। অন্যরা কিন্তু কম্পিট করাটা খুব ডিফিকাল্ট হবে। সো ক্লাসিক এক্সাম্পল চায়না। চায়নাতে যতগুলো ইন্ডাস্ট্রি আছে সবগুলো হচ্ছে হিউজ ইন্ডাস্ট্রিজ, যারা কিন্তু চাইনিজ মার্কেটকে দিচ্ছে না, তারা কিন্তু এক্সপোর্টও করছে গ্লোবালি আর কি আপনারা। এই কারণে কিন্তু তাদের কস্ট অফ প্রোডাকশনটা অনেক কম কম্পেয়ার টু আদার্স আর কি, অনেক কম। সো এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অলসো। তারপরে হচ্ছে যে পেটেন্টস অ্যান্ড প্রোপ্রাইটারি টেকনোলজি। সো আপনার যদি স্ট্রং পেটেন্ট থাকে, প্রোপ্রাইটারি টেকনোলজি থাকে, যেটা কিন্তু অন্যরা কপি করতে পারবে না, তাহলে কিন্তু ইউ ক্যান ক্রিয়েট এ ব্যারিয়ার অলসো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, গভর্নমেন্ট রেগুলেশনস। সো ফর এক্সাম্পল, বাংলাদেশে যদি আপনি ব্যাংকিং সেক্টরে ঢুকতে চান, ইন্স্যুরেন্সে ঢুকতে চান, টেলিকমে ঢুকতে চান, এখানে কিন্তু আপনাকে রেস্ট্রিকশন আছে, সবাই যে কোনো কেউ ঢুকতে পারবে না। ফার্মাসিউটিক্যাল ঢুকতে চান, যে কোনো কেউ পারবেন না বেসিক্যালি। তো থ্রেটটা কখন হাই হয়? যদি ব্যবসাটা খুব সহজ ঢুকতে চায়, লাইক বাংলাদেশে ধরেন আপনি ক্যাফে শুরু করলেন, আপনার রেস্টুরেন্ট শুরু করলেন, রাইট? কাপড়ের দোকান দিলেন আপনার, এগুলো কিন্তু যে কোনো কেউ ঢুকতে পারে কিন্তু আপনার। অ্যান্ড নাম্বার টু, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ব্র্যান্ড কাস্টমার লয়্যালটি ইজ লো, রাইট? কারণ স্ট্রং ব্র্যান্ড থাকলে তো পারবেন না, বাট লয়্যালটি যদি কম হয়, আমি এই ব্র্যান্ড দামের জন্য কিনবো, ওই দামের জন্য কিনবো, তাহলে ইন দ্যাট কেস কিন্তু এই জিনিসটা অনেক বেশি আমাদের হয়ে থাকে। সো ইস ক্লিয়ার? ভেরি সিম্পল প্রত্যেকটা পয়েন্ট কিন্তু, রাইট? ওকে। Number three, bargaining power of buyers. Very important, very common as well also. So এই জিনিসটা কিন্তু উইদাউট গোয়িং টু ডিটেলস হিয়ার, এটা বলতে পারি দ্যাট বায়ারের যদি বার্গেনিং পাওয়ার স্ট্রং হয়, কিরকম? ধরেন আজকে আমাদের, ধরেন ব্যাংকিং সেক্টরে, রাইট? ব্যাংকিং সেক্টরে যারা বড় বড় বড়োয়ার আর কি, তাদের তাদের স্ট্রেংথ অনেক বেশি, বিকজ ওরা, ব্যাংকস আর গেটিং এক্সপোজ টু দেম, রাইট? ওইটাকে যখন লেন্ডিং করছেন, আপনি 200 কোটি, 300 কোটি, 500 কোটি দিয়েছেন, ওদের স্ট্রেংথটা অনেক বেশি। একইভাবে আপনি যদি আপনার প্রোডাক্টগুলো বিক্রি করেন, ইফ ইউ আর সেলিং টু কর্পোরেট কাস্টমার্স, যারা বাল্কে কিনে আর কি আপনার, তাদের সাথে আপনি কিন্তু নেগোসিয়েট করতে ডিফিকাল্ট হবে, বিকজ তারা তো বাল্কে কিনছে, সবার কাছ থেকে তারা কিনতে পারবে, প্রাইস নিয়ে তারা আপনার সাথে নেগোসিয়েট করবে কিন্তু, রাইট? সো এই হচ্ছে বড় প্রবলেম যদি স্ট্রং বায়ার হয়ে থাকে। এই জন্য প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা কথা বলা থাকে যে যদি রিস্ক যদি কমাতে চান, ইন দ্যাট কেস মেক শিওর দ্যাট আপনার হাতে, ইভেন ব্যাংকিং ইন্ডাস্ট্রি যে দেখেন, বড় ডিপোজিটার ফর এক্সাম্পল, রাইট? এরাও কিন্তু আপনার বায়ার ইন সেন্স। সো ওরাও কিন্তু, যদি আপনি দেখেন যে বড় বড় ডিপোজিটার থাকে, এরা কিন্তু আপনাকে প্রাইসটা দেবে অনেক কম ডিপোজিটের জন্য, বাট একজন চলে গেলে কিন্তু আপনার ইম্প্যাক্টটা অনেক বেশি হয়। সো হোয়াট আর দ্য ফ্যাক্টরস? ফার্স্ট অফ অল, ওই যেটা বললাম, লার্জ কোয়ান্টিটি যদি কেনেন, ইন দ্যাট কেস কিন্তু আপনি ওদের পাওয়ার বেশি থাকে, লাইক ফর এক্সাম্পল ওয়ালমার্ট, অ্যামাজন, রাইট? ওরা তো সবাই গ্লোবালি তারা কেনে এবং তারা আপনাকে চিপাচ্ছে যে দাম কমানোর জন্য, রাইট? তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট। সো যদি প্রোডাক্টটা আপনার সিমিলার প্রোডাক্ট হয়ে থাকে, যদি ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট না আর কি, তাহলে একটা ব্র্যান্ড থেকে আরেকটা ব্র্যান্ড আপনি ইজিলি চলে যাবেন, হয়ে স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট। এটা তো ব্র্যান্ড না, তো ব্র্যান্ড হলে তো ব্যারিয়ার 20 করেছেন থ্রু ওই আগেরটা যেটা বলেছিলাম আর কি, ব্যারিয়ার 20, এটা ব্যারিয়ার 20 নাই কিন্তু স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট। 3 নম্বর হচ্ছে যে অ্যাগেইন দ্য প্রাইস সেন্সিটিভিটি। যদি কাস্টমাররা যদি প্রাইস নিয়ে বেশি চিন্তা করে, ইন দ্যাট কেস ওরা আলটিমেটলি কাস্টমারকে, কোম্পানিকে প্রেশারাইজ করবে যে তুমি দামটা কমাও। আর সুইচিংটাও সেম একই, সুইচিং কেন হবে? বিকজ সেরকম কোনো কাস্টমার লয়্যালটি তাদের নাই, তাহলে কিন্তু এটা তাদের এটা হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে অনেক সময় যেটা হয়, বায়াররা নিজেরা আলটিমেটলি নিজেরা বানানো শুরু করে দেয়, রাইট? জাস্ট টু গিভ এন এক্সাম্পল, ধরেন টয়োটা ইনিশিয়ালি কিনছে আপনার কোনো একটা স্পেয়ার পার্টস, ইগনিশন বলেন বা আপনার ইনজেক্টর বলেন বা আপনার স্পার্ক প্লাগ বলেন, এগুলো তারা বাইরে থেকে কিনছে। পরে তারা ডিসাইড করলো যে না, আমরা নিজেরাই বানাবো বেসিক্যালি, রাইট? সো এখানেও কিন্তু একটা সমস্যা হয়ে যাবে যদি ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করে বড় বড় বায়াররা বেসিক্যালি। সো ভেরি সিম্পল পয়েন্টস। কারো কি বুঝতে সমস্যা হয়েছে এটা? হিয়ার বেসিক্যালি যেটা আমরা বলতে চাইছি, দ্যাট দুটো পয়েন্ট, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা হচ্ছে বায়ার যারা যদি বিগ বায়ার্স হয়ে থাকে, দে ফোর্স আপন ইউ টু
টু রিডিউস প্রাইসেস, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এখানে যদি আপনার আহ, কোনো স্ট্রং ব্র্যান্ড না থাকে, ইন দ্যাট কেস দে ক্যান ইজিলি সুইচ। এবং তাদের যদি প্রাইসের যদি কোনো বেশি, ইফ দে আর প্রাইস কনসিয়াস, তাহলে কিন্তু বায়াররা দে উইল কিপ অন সুইচিং এবং দে উইল কিপ অন গোয়িং টু নিউ ব্র্যান্ডস বেসিক্যালি। সো এই হচ্ছে মেইন পার্টটা আর কি, এবং ইন্টিগ্রেশন যেটা আমি বললাম আর কি। ওকে। ইয়েস স্যার। ওকে, এবার আসি আমরা বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স, রাইট? এবং এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল, যদি পাওয়ার, যদি সাপ্লায়ার গুলো পাওয়ারফুল হয়, এখানেও সেম ইস্যু আপনার হবে, দ্যাট ওরা কিন্তু প্রাইসটা কন্ট্রোল করবে, রাইট? এবং কোয়ালিটি তারা কিন্তু যদি ইয়ে করে, তাহলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন আর কি, রাইট? সো কি কারণে হতে পারে? একটা হচ্ছে সাপ্লায়ার্স কম, সাপ্লায়ার্স এই প্রোডাক্টের জন্য কম, রাইট? সাপ্লাই এই প্রোডাক্টের জন্য কম। সো ধরেন, if you talk of processors, right, processors, আপনার আগে ছিল ইন্টেল, অবশ্য এখন কি হয়ে গেছে আপনার, আপনার ইয়ে এখন হয়ে গেছে এএমডি হয়ে গেছে। এএমডি অ্যাকচুয়ালি ইন্টেলকে ওভারটেক করেছে। আমি পরে কারেকশন করে দেবো এটাকে। সো এখন ওই এএমডি হ্যাজ ওভারটেক ইন্টেল ইন বিগ ওয়ে বেসিক্যালি। তো ওরা ফর এক্সাম্পল, আর আরেকটা এক্সাম্পল আপনাকে দিব, ভেরি ইম্পর্টেন্ট অলসো। আপনার যেগুলো এখন আপনার আহ, আহ, আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্সের জন্য আপনার, আপনার যেগুলো আমাদের এখন ইয়ে ইন্টারফেস বানাচ্ছে আর কি, আপনার এনভিডিয়া আর কি। আপনার এনভিডিয়া বলতে পারেন অনেকটা একচেটিয়া ব্যবসা করছে, একচেটিয়া। ইজ নাও 4 ট্রিলিয়ন কোম্পানি কিন্তু আপনার। সো এখানেও কিন্তু সেম ইস্যু হতে পারে, সাপ্লাই যদি কম থাকে, ইন দ্যাট কেস অফকোর্স সাপ্লায়ার বার্গেনিং পাওয়ার উইল বি মাচ মোর, রাইট? আর নাম্বার টু হচ্ছে যে ডিফারেন্সিয়েটেড ইনপুট, যেটা বললাম যে এনভিডিয়া যে সাপ্লাই করে অন্যরা পারে না, রাইট? একটা এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল আপনাকে দেবো, দ্যাট আপনার যেগুলো চিপস বানায়, চিপ বানানো যে মেশিন, একটা তো মেশিন দিয়ে আমি চিপস বানাই, বাট যে মেশিনটা বানাচ্ছেন চিপসের জন্য, এটা কিন্তু একটা একটা অনেকটা একচেটি ব্যবসা করে। আপনার নেদারল্যান্ডের একটা কোম্পানি আছে আপনার, যারা কিন্তু একচেটি ব্যবসা করে এই মেশিন বানানো। কারণ 5 ন্যানোমিটার বা তার নিচে কিন্তু এখনো পর্যন্ত ওয়ার্ল্ডে কেউ করতে পারে না। তারাই এএসএমএল যেটা কোম্পানি, তারাই একমাত্র করতে পারে আর কি আপনার। সো ইজ অ্যাবসলিউটলি ইউনিক, এটা ছাড়া আপনি পাচ্ছেন না। এনভিডিয়া যেটা বললাম, ওরা কিন্তু ইউনিক করছে, যারা অন্যরা এখন পর্যন্ত কপি করতে পারছে না। তারপরে হাই সুইচিং কস্ট, রাইট? সো আপনার যদি, আপনি যদি অন্য সাপ্লায়ার কাছে যেতে চান, আপনাকে ইন দ্যাট কেস আপনার নিজস্ব ইনভেস্টমেন্টটা বাড়াতে হবে, কারণ যে সাপ্লায়ার কাছ থেকে নিচ্ছিলেন ওই ইকুইপমেন্টগুলো আপনার নতুন করে চেঞ্জ করতে পারবেন কিন্তু, রাইট? সো একই কথা, ফরওয়ার্ড ইন্টিগ্রেশন যদি হয় আর কি আপনার, রাইট? সো যারা সাপ্লায়ার আছে ডাইরেক্টলি আপনার কাস্টমারকে বিক্রি করছে, তারা ইন দ্যাট কেস আপনার লিভারেজটা কমে আসবে। আর একটা এক্সাম্পল আপনাকে দিয়েছি রেয়ার আর্থের। রেয়ার আর্থ, আই ডোন্ট নো এটা নিয়ে আপনারা ফলো করেছেন কিনা, বাট এটা নিয়ে কিন্তু একটা বিশাল একটা যুদ্ধ নেমে গেছে। যুদ্ধ হয়নি, বাট দেয়ার ওয়াজ আ মানে ওয়ার অফ ওয়ার্ডস বিটুইন ইউএসএ, ইউরোপ অ্যান্ড চায়না বেসিক্যালি। কারণ চায়না হচ্ছে, এরাই কিন্তু এই রেয়ার আর্থ গুলো করে থাকে আর কি। এবং এই রেয়ার আর্থ দিয়েই কিন্তু আজকে দুনিয়াতে ফর এক্সাম্পল স্মার্টফোন যে আমরা বানাই, ইলেকট্রিক ভেহিকল, তারপরে লিথিয়াম ব্যাটারি, যেটা লিথিয়াম যেটা লাগে আপনার, উইন্ড টারবাইন, ডিফেন্স সিস্টেমস, এই সবগুলো কিন্তু এই রেয়ার দিয়ে হয়ে থাকে আপনার। So এটা কিন্তু চায়নাতেই মেইনলি হয়, এই জন্য তারা কিন্তু এটাকে কন্ট্রোল। সো ওর পাওয়ার ইজ ভেরি ভেরি হাই, ভেরি ভেরি হাই। কারণ এইগুলো ছাড়া তো আলটিমেটলি একটা দেশ আলটিমেটলি প্রোগ্রেস করতে পারবে না। সো ইজ দিস ওকে, দিস পার্ট? স্যার এই যে স্যার ফরওয়ার্ড ইন্টিগ্রেশন, সরি সরি, একটু আরেকবার। কোনটা? ফরওয়ার্ড ইন্টিগ্রেশন তো একবার স্যার, আরেকবার একটু ও, যদি কাইন্ডলি বলেন। ফরওয়ার্ড ইন্টিগ্রেশন, ওকে ফাইন। সো ধরেন আপনার, আমি আমি হচ্ছি আমি লেটস সে, আমি 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 লেটস সে, আহ, আমি হচ্ছি আহ, আমি হচ্ছি একটা কম্পিউটার অ্যাসেম্বল করছি, ঠিক আছে? কম্পিউটার, আমি ল্যাপটপ বানাচ্ছি, অলরাইট? ইয়েস স্যার, সো ইয়েস ল্যাপটপ স্যার। যখন বানাচ্ছি, আমি তো ধরেন গ্রাফিক্যাল, আপনার একটা হচ্ছে আপনার যেটা মাইক্রো প্রসেসর কিনছি, হ্যাঁ, ফ্রম ফ্রম এএমডি। তারপর এনবিএড একটা কিনছি আমি। তারপর মাদারবোর্ড কিনছি আমি আসুস থেকে বা কোনো একজন থেকে, রাইট? কিনে আমি একটা ইয়েস স্যার, ল্যাপটপ নিয়ে বিক্রি করছি, কারেক্ট? আচ্ছা, ইয়েস স্যার। এখন আসুস ডিসাইড করলো যে আমরাও ল্যাপটপ বানাবো, বা ইন্টেল বললো যে আমিও ল্যাপটপ বানাবো। তাহলে ওদের একটা অ্যাডভান্টেজ হয়ে গেল না? বিকজ তার কাছ থেকে আপনি কম্পোনেন্টটা কিনে, প্রসেসটা কিনে আপনি ল্যাপটপ ফেল করছেন,
ওরা যদি ল্যাপটপ বানানো শুরু করে তাদের কস্ট ওয়াইজ তারা আরো কম্পিটিটিভ হবে না, এটাই আর কি। Yes, yes, sir. ওকে, ওকে, বাকিরা শফিক, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন বাই দ্য ওয়ে। বাকিরা, আই ওকে? ওকে। এখানে স্যার এই যে লেস লিভারেজটা কিভাবে হলো স্যার? লিভারেজটা লেস হয়ে গেল কিভাবে? ফরওয়ার্ড ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ওটাই বললাম তো, বায়ারের সাপ্লায়ারের তাহলে লিভারেজটা বেড়ে গেল না, বিকজ আমার যে সাপ্লায়ার ছিল ইন্টেল বা এএমডি, রাইট, তার কাছ থেকে জি আমি স্যার, জি প্রসেসর স্যার, কিনে ল্যাপটপ বানিয়ে বিক্রি করছিলাম, কারেক্ট? এখন আমার জি সাপ্লায়ার ডিসাইড স্যার, করলো যে আমি নিজে ল্যাপটপ বানাবো, রাইট, এএমডি ল্যাপটপস, ইয়েস, রাইট, এএমডি ইয়েস স্যার, ল্যাপটপস। এখন ইয়েস, তাহলে আমার ডাইরেক্ট কম্পিটিটর সে হয়ে গেল না, সে ফরওয়ার্ড ইন্টিগ্রেশন করে ফেললো তো, ও ইয়া, রাইট? তো ওকে স্যার, আলটিমেটলি ইয়েস স্যার। হি হ্যাজ এ স্ট্রঙ্গার অ্যাডভান্টেজ না, তখন সাপ্লায়ার পাওয়ার বেড়ে গেল না তার। মানে বুঝতে পারছি, ঠিক আছে স্যার, ইয়া, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে, the last one is set of substitute products or services, যে একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্টের সাবস্টিটিউট, রাইট? সো এটাতে যেটা হয় যে একটা দাম বেড়ে গেলে তাহলে এদেরকে যেহেতু সাবস্টিটিউট আছে, আলটিমেটলি ওটা প্রোডাক্টটার ডিমান্ডটা কমে যেতে পারে। লাইক টি কুড বি a substitute for coffee, for example, let's say, or আটা ময়দা, ফর এক্সাম্পল, দে আর সাবস্টিটিউট, অনেকটা সাবস্টিটিউট, পুরোপুরি না বাট অনেকটা সাবস্টিটিউট বলতে পারেন। তারপরে ধরেন আপনাদের একসময় কেবল টিভি ছিল, এখনো কেবল টিভি আছে আর কি, বাট স্ট্রিমিং সার্ভিস এসে গেছে আপনার। সো স্ট্রিমিং সার্ভিস আসাতে আলটিমেটলি কেবল টিভি আলটিমেটলি ডিমান্ডটা হয়তো কমে যাচ্ছে আপনার। তারপরে আপনার ইলেকট্রিক স্কুটার এসে গেছে, তো ট্যাক্সি কথা সাবস্টিটিউট করছে। তারপরে আগে ছিল আপনার ইমেল, সরি, আগে পোস্টাল সার্ভিস ছিল, ইমেল মেসেজিং এটাকে রিপ্লেস করলো। এরকম অনেক এক্সাম্পল আছে, লাইক ডিজিটাল, আমাদের যখন ডিজিটাল ক্যামেরা আসলো, আলটিমেটলি আগের মানে যে আমাদের যে ফিল্ম ছিল ওটা তো বিলুপ্ত হয়ে গেল, রাইট? সো এই সাবস্টিটিউট প্রোডাক্টটা ইজ ভেরি ডেঞ্জারাস কিন্তু আপনার, এবং এটা অনেক এক্সাম্পল আছে গ্লোবালি যেটা আমরা দেখেছি যে একটা আসার পর, লাইক ফর এক্সাম্পল আপনার যখন আপনার আপনার এই এক সময় কিন্তু আপনার নোকিয়া ফোন তো আপনার নিশ্চয়ই মনে আছে, দ্যাট গ্লোবালি দেওয়ার মার্কেট লিডার ইন এ ভেরি ভেরি বিগ ওয়ে কিন্তু, রাইট, ভেরি ভেরি বিগ ওয়ে। কিন্তু ওরা কিন্তু দেখেনি দ্যাট দি ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং অ্যাপন, এবং অ্যান্ড্রয়েডের যে আপনার যে অপারেটিং সিস্টেমটা আর কি ওখানে চলে যাবে, তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারেনি। ব্ল্যাকবেরি একটা সময় এক জমানাতে ছিল, আপনারা হয়তো দেখেননি ব্ল্যাকবেরিটা কি। এক সময়তে ব্ল্যাকবেরি ওয়াজ অ্যাবসলিউটলি মনোপলি বলতে পারেন, সবাই ব্ল্যাকবেরি ইউজ করতো বিজনেসে। আমরা যে ব্যবসাতে যারা ছিলাম, জবে যারা ছিলাম, আমরা সবাই ব্ল্যাকবেরি ইউজ করতাম, বিকজ মেসেজিং এর জন্য এটা ভেরি ভেরি ইউজফুল কিন্তু আপনার। কিবোর্ডটাও কিন্তু একেবারে ইয়ের মতন ছিল, একেবারে পুরোপুরি আপনার ল্যাপটপে যে কিবোর্ড থাকে এরকম কিবোর্ড ছিল কিন্তু, ইট ইস ভেরি ইউজফুল মেসেজিং কিন্তু আপনার। এরপরে তো আলটিমেটলি ব্ল্যাকবেরি চলে গেল, তারপরে নোকিয়া চলে গেল, বিকজ অফ দি সাবস্টিটিউট প্রোডাক্টস কামিং ইন। বেসিক্যালি প্রোডাক্ট হতে পারে বা সাবস্টিটিউট সার্ভিস হতে পারে, যেটা অ্যান্ড্রয়েড সিস্টেমটা, অপারেটিং সিস্টেমটা আর কি আপনার। সো এই হচ্ছে মোটামুটি দি থ্রেট অফ সাবস্টিটিউট প্রোডাক্টস অর সার্ভিসেস। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। সো if I want to use the Porter's five forces model, আমি দুই একটা কেস আমি ইউজ করেছিলাম, ভেরি সিম্পল, নট ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট। সো প্রত্যেকটা আপনার ইন্ডাস্ট্রি নিয়ে আপনি রিসার্চ করবেন, whether you talk of steel industry, cement industry, pharmaceutical industry, প্রত্যেকটা দেখবেন যে এটা ইজিলি রিসার্চ করা যায় আর কি আপনার। সো দেখবেন যে প্রত্যেকটা ফোর্স যেটা আমরা বললাম এটা কি মানে বিগ মডারেট স্ট্রং কিনা আর কি আপনার। এবং আপনার একটা মডেলটাকে আপনি একটা ডায়াগ্রাম করে আর কি, প্রত্যেকটা কোর্সের আপনি একটা রেটিং দেবেন যে পিক, মিডিয়াম, মডেল, স্ট্রং। এবং আপনি যেটা করবেন দ্যাট স্ট্র্যাটেজি আপনি ডেভেলপ করবেন। স্ট্র্যাটেজি ডেভেলপ যখন করবেন আপনি দেখবেন যে যে ফোর্সগুলো উইক আছে আপনি ওখানে কিন্তু ইউ ক্যান স্টার্ট বিল্ডিং ইউর স্ট্র্যাটেজি আর কি আপনার, বেসিক্যালি, রাইট? ভেরি সিম্পল। ক্লিয়ার, নট ক্লিয়ার? ওকে। সো কয়েকটা ক্রিটিসিজম আছে অ্যাবাউট দি পোর্টাস ফাইভ ফোর্সেস মডেল, রাইট? সো একটা হচ্ছে দিস গিভস এ ভেরি স্ট্যাটিক ভিউ অফ দ্য ইন্ডাস্ট্রি আর কি, রাইট? সো আপনার কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে আর কি যেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ইভলভ করে। লাইক টুডে ইফ ইউ টক অফ টেক ইন্ডাস্ট্রি আর কি আপনার,
whether you talk of artificial intelligence, or whether you talk of electric cars coming in, for example, let's say, এটা তো আমরা দেখছি in today's context, right? But the situation can change very, very rapidly, right? So ultimately, এটা তো একটা snapshot of the current situation. But যেসব ইন্ডাস্ট্রিগুলো খুব কুইকলি চেঞ্জ হয়, খুব কুইকলি ইভলভ করে, এই মডেলটা কিন্তু আসলে কাজ দেবে না কিন্তু আপনার, বিকজ আপনি দেখবেন যে ফোর্সটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেছে কিন্তু আপনার, রাইট? তারপর হচ্ছে হাউ ডু ইউ ডিফাইন অ্যান ইন্ডাস্ট্রি, লাইক আমি একটা এক্সাম্পল ওখানে দিয়েছি দ্যাট আপনি কি উবার যেটা আছে, উবার আজকাল তো সবাই আমরা জানি উবার, উবার কি টেক, আপনার এটা কি ট্যাক্সি কোম্পানি নাকি টেকনোলজি কোম্পানি, রাইট? Is it a Technology, taxi company or a technology technology, company? Well, technology. you may say technology, somebody may say taxi, right? They So have it all no, depends. they have no taxi. They only technology. They have only No, technology. no, 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 no. They have no taxi, I understand, Joel. But the point is that they are providing taxi service, না? Yes, কথাটা বুঝতে পারছেন না? তো আমি যখন ট্যাক্সি সার্ভিসের আমি রিসার্চ করব, রাইট, আমি কি উবার কি ট্যাক্সি সার্ভিসে ধরবো, নাকি টেকনোলজি যখন রিসার্চ করব আমি তখন উবারকে ধরবো, রাইট? এটা একটা সমস্যা হয়ে যায় কিছু কিছু ইন্ডাস্ট্রিতে, কোন কোন দিকে তাকে ফেলবেন, কারেক্ট? বিকজ ট্যাক্সি সার্ভিস উইল হ্যাভ ডিফারেন্ট ফোর্সেস, টেকনোলজি সার্ভিস উইল হ্যাভ ডিফারেন্ট ফোর্সেস, কারেক্ট? এটাই right. একটি। 3 নম্বর, আহ, আমার যে কোর কম্পিটেন্সেস যেগুলো আছে আর কি, রাইট, এইগুলো কিন্তু এটা অ্যাড্রেস করে না। লাইক ফর এক্সাম্পল, আমরা যখন সোয়াট করি, স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস আর ইন্টারনাল, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস আর এক্সটার্নাল, রাইট? ওটা ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে আপনার। সো এই সিচুয়েশনে যেটা হচ্ছে, পোর্টার ইজ কনসেন্ট্রেটিং মোর অন দি এক্সটার্নাল অপরচুনিটিস অ্যান্ড থ্রেট, কিন্তু আমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস আর সে ওরকম করে সে চিন্তা করছে না, রাইট? which can make a huge difference. It can make a huge difference. কারণ আপনার কিছু স্ট্রেংথ থাকতে পারে, লাইক ইউ হ্যাভ গট এ হিউজ ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, সো আলটিমেটলি ওটা তো সে কনসিডার করছে না কিন্তু, রাইট? ও তো শুধু মার্কেটকে শুধু দেখছে, ওর শুধু ইন্ডাস্ট্রি শুধু দেখছে কিন্তু। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে কিছু কিছু ভেরি ইম্পর্টেন্ট নন মার্কেট ফ্যাক্টরস আছে, লাইক পেস্টেল। আমি পেস্টেল ডিসকাস করেছিলাম যে পেস্টেল ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট, রাইট? এইটা কিন্তু পোর্টারের মডেলে কিন্তু আসছে না। ওকে, নেক্সট উই গো টু ভেরি ইম্পর্টেন্ট টপিক এগেন অলসো, যেটাকে আমি বলি ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল। ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল এটাও খুব ইম্পর্টেন্ট টপিক। সো এবং এটা অলসো বিকজ অফ সিমিলার টু পোর্টার অলসো, এখানে কিন্তু আমার একটা স্ট্র্যাটেজি ইভলভ করতে হবে ডিপেন্ডিং আপন মাই কোন 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 স্টেজ আমার প্রোডাক্টটা আছে আর কি বেসিক্যালি। এবং পরবর্তীতে আমরা অন্য একটা চ্যাপ্টার আছে যেখানে আমরা দেখবো যে আলটিমেটলি যেটা আপনার বিসিজি ম্যাট্রিক্স যেটা আছে কি আপনার, ওটাও দেখবো। কিছুটা সিমিলারিটি দুটোর মধ্যে আছে, বাট এট দ্য সেম টাইম বাট দে আর ডিফারেন্ট, বাট দেয়ার আর সিমিলারিটিস। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল ইজ সেইং ইজ দ্যাট লুক, এটা কিন্তু আমরা দুই দিকে দেখবো, একটা দেখবো ইন্ডাস্ট্রি কনসেপ্টে, আর দেখবো কান্ট্রি কনটেক্সটে। ইভেন ভেরি ইন্টারেস্টিং, আপনি একটু পরে দেখবেন ইভেন কান্ট্রিজ গো থ্রু দিস লাইফ সাইকেল অলসো, ভেরি ইন্টারেস্টিং। সো উইল সি দ্যাট লেটার, বাট ফার্স্ট আমি ইন্ডাস্ট্রি লাইফ সাইকেলটা দেখবো। এবং আমরা বাই ডুইং দিস আমি বুঝতে পারবো যে আমার মার্কেটটা কতটুকু মেচিওর, রাইট? এবং ডিফারেন্ট স্টেজেস দেখবে মেচুরিটি আপনি পাবেন, আপনি কতটুকু কম্পিটিটিভ, এবং আমার আলটিমেটলি কি স্ট্র্যাটেজিক নিতে হবে কোন লাইফ সাইকেলের জন্য, রাইট? এই তিনটা পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে when we go through industry life cycle. So we are talking of the maturity of the market, we are looking at the intensity of the competition, and we are also evolving our own strategy based on these two, right? Yeah. So the first one, introduction stage, right? আমি একটা প্রোডাক্ট শুরু করলাম, ইন্ট্রোডাকশন স্টেজ। সো ইন শর্ট বললাম, ডিটেল আমি একটু যাবো একটু পরে, বাট প্রথমে শর্টে বলছি আপনাকে, দ্য ইন্ডাস্ট্রি ইজ নিউ অ্যান্ড ডেভেলপিং। নতুন একটা ইন্ডাস্ট্রি প্রোডাক্ট আমি আমি রিসার্চ করে একটা প্রোডাক্ট বার করলাম, রাইট? সো আমি এখন মার্কেটে ছাড়ছি আর কি, ঠিক আছে? সো নিশ্চয়ই প্রোডাক্টটা একটু ইনোভেটিভ, বাট অ্যাওয়ারনেসটা তো এখন পর্যন্ত অনেক কম, বিকজ নতুন করে মার্কেটে ছাড়লাম। এটা তো আলটিমেটলি অ্যাওয়ারনেস করতে সময় লাগে আপনার। এবং কোম্পানি যারা এটাকে লঞ্চিং করছে তারা তো মার্কেটিং অ্যাওয়ারনেস বাড়ার জন্য তারা তো নিশ্চয়ই আপনার অ্যাডভার্টিজমেন্টে অনেক তারা খরচ করবে, রাইট? অ্যাট দ্য সেম টাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তারা খরচ করবে, অলরেডি তারা খরচ করেছে, এবং মার্কেটিংয়েও তারা খরচ করবে। আবার ইনিশিয়ালি যে এই ফেজের মধ্যে আর কি একটাবার যে সেলসটা গ্রো করে খুব স্লোলি কিন্তু আপনার, রাইট? আর প্রফিটসটা খুবই কম থাকবে,
depending upon the strategy that you follow in the market, এটা depends। আমি লো বলেছি, বাট কোনো কোনো ক্ষেত্রে প্রফিট হাইও হতে পারে। আমি একটু পরে যেটা জানবো, ডিপেন্ড অফ দ্য প্রাইসিং স্ট্র্যাটেজি। লো বলেছি বিকজ ইন মোস্ট কেসেস লো হয়ে থাকে। আমি এটার এক্সাম্পল আপনাকে দেবো যে লো কেন হয়ে থাকে, একটু পরে আসবো আর কি। অর নেগেটিভ হতে পারে আর কি। আচ্ছা, সো লাইক লেটস সে ফর এক্সাম্পল, I don't know whether you know of virtual reality, VR, Yes, sir. VR বা অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি আপনি জানেন তো না, মোটামুটি কম বেশি আপনার আইডিয়া আছে না? আইডিয়া আছে নাকি Yes, নাই? sir. Yes, sir. আছে? আচ্ছা, আতিফ ইজ আই নো হিজ গট আইডিয়া। বাকিদের কি আইডিয়া আছে? Yes, sir. না স্যার, নেই স্যার। নাই শফিক, আপনার নাই? ও, I ওকে, have, sir. I have, sir. ইউ হ্যাভ, ওকে। সো আতিফ or জুয়েল এক্সপ্লেইন টু শফিক, দেখি আপনার কি এক্সপ্রেশন দেন। সো VR ফর এক্সাম্পল or augmented reality. So when I think of VR, the first thing হ্যাঁ, that comes to my mind is the Apple product. স্যার অ্যাপেলের একটা প্রোডাক্ট আছে স্যার, VR হেডসেট। এখন ওইটা থেকে কি স্যার এটা রেফার করছে? okay, so let me give a very, very good example of VR, right? Very good example of VR. VR example, আপনার একটা এক্সাম্পল দিলে আপনি জিনিসটা বুঝে ফেলবেন, রাইট? সো বেসিক্যালি আমি একটা সুপার স্টোর আছে, ঠিক আছে না? ধরেন আগোরা সুপার স্টোর আছে, তাই না? আগোরা আছে না? আগোরা আছে, বা এখানে ইউনিমার্ট আছে, সুপার স্টোর, কারেক্ট? আচ্ছা, আমি যখন ফিজিক্যালি যাই আমি কি দেখি ওখানে? আপনার করিডোর আছে, রাইট? করিডোর আছে, করিডোর আপনার মাল মাল সাজানো আছে, ঠিক কিনা বলেন? আছে? Yes, জি sir. স্যার, আছে ইয়েস, আছে। এখন ইয়েস স্যার, ইয়েস স্যার। আমি ওখানে গিয়ে একটা পিক করলাম, একটা প্রোডাক্ট পিক করলাম, বাস্কেটে রাখলাম, ঠিক না? এটা করি না? আচ্ছা, ভিআর যেটা হবে, দ্যাট আপনি যেটা একটা দি প্রোগ্রামিং ইজ ডান সাচ এ ম্যানার যে আপনি যখন ওয়েবসাইটে ঢুকবেন, আপনাকে পুরো একদম ওরকম আপনি একেবারে যেরকম আমরা ফিজিক্যালি দেখি ওই দোকানটা, আপনি ফিজিক্যালি ভাবে দেখতে পারবেন যে র্যাক আছে, ঠিক আছে না? এবং আপনি যে মাসুদ খান, আমার আমার একটা ছবি ওখানে আসবে, আবার একটা আসবে, ঠিক আছে? এরপর আমি ট্রলি নিয়ে হাঁটছি, রাইট? এরপর আমি একটা প্রোডাক্ট দেখলাম সানসিল্ক, এখানে হাতটা তুলে দিলাম, ফুট করে আমার বাস্কেট এসে যাবে। এই হচ্ছে ভিআর। ক্লিয়ার? ওয়ান এক্সাম্পল, রাইট? ওয়ান এক্সাম্পল ইয়েস অফ স্যার। ভিআর। একই এক্সাম্পল আপনাকে দিচ্ছি যে ভার্চুয়াল অফিস, রাইট? যে আপনার যে অফিসটা আছে, এটা ভিআর চলে গেল। আলটিমেটলি গিয়ে আপনাকে ফিজিক্যালি আপনি অফিস গেলেন না, আপনি অনেকটা আপনি এই আপনার ভার্চুয়াল রিয়ালিটিতে অফিস চলে গেলেন, ওখানে আপনি ঢুকছেন, আপনার অবতারটা ঢুকছে ওখানে, আপনি ইয়ে করলেন, আপনার বায়োমেট্রিক দিলেন, আবার আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন, আপনার রুমে চলে গেলেন, ঠিক আছে না? এরপরে আপনার একটা লোক, আপনার একটা কলিগ আসলো, আপনার সাথে কথা বলছে, মানে দিস ইজ ভিআর বেসিক্যালি, দিস ইজ ভিআর। সো ভিআর যেটা হচ্ছে যে ভার্চুয়াল রিয়ালিটি, মানে দের ইজ নো রিয়াল, মানে সবই হচ্ছে ভার্চুয়াল, বাট অগমেন্টেড রিয়ালিটি ইজ ডিফারেন্ট। কিন্তু আই ডোন্ট নো whether you know of augmented reality, এটা আরো ইন্টারেস্টিং কিন্তু। এবং অগমেন্টেড রিয়ালিটি কিন্তু এখন অনেক ইউজ, বিদেশে কিন্তু অনেক ইউজ হয়, বাংলাদেশে এখন পর্যন্ত ওটা প্রচলন হয়নি, একজন কি করেছে মনে হয়, বাট বাকিরা খুব একটা করেনি কিন্তু এখন। সো অগমেন্টেড রিয়ালিটি ইজ ভেরি ইন্টারেস্টিং। সেটা কি জানেন তো? ধরেন আপনি আপনি একটা জুতা কিনবেন, রাইট? সো নাইকি একটা জুতা অ্যাডভার্টাইজ করেছে, ওকে? সো আমরা যখন জুতার দোকানে যে আমরা কি করি, জুতাটা পরে দেখি না? পরে দেখি? আচ্ছা, ওখানেও সেম, যে আপনার ওই অ্যাপটা যেটা আছে, ওই অ্যাপে যখন ঢুকবেন, তখন কিন্তু জুতাটা আপনার সামনে আসবে, এবং আপনার পাটা, মানে আপনার আপনার এই জুতোটা আপনার পায়ে কিরকম লাগবে আপনি কিন্তু দেখতে পারবেন কিন্তু জিনিসটা। সো পার্ট হচ্ছে রিয়ালিটি, পার্ট হচ্ছে আপনি এটা। ওয়ান এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল, আইকিয়া ফর এক্সাম্পল, লেটস সে যে আইকিয়া যে ফার্নিচারটা আছে আর কি, আপনার এই ফার্নিচারটা যদি আপনি কেনেন, আপনার বাসা যদি ইয়ে থাকে, আপনি দেখাবে যে এই ফার্নিচারটা কিনলে আমার বাসাতে এটা এরকম জায়গা নেবে এবং এরকম দেখাবে। এটা বলে অগমেন্টেড রিয়ালিটি, পার্ট ভার্চুয়াল, অগমেন্টেড রিয়ালিটি। সো এগুলো সব আর্লি ডেজ, রাইট? সো এখানে ইন্ট্রোডাকশন স্টেজে বেসিক্যালি। আচ্ছা, গ্রোথ স্টেজ। সো গ্রোথ স্টেজ হচ্ছে এখন কিন্তু হচ্ছে যে প্রোডাক্টটা লঞ্চ করেছি আর কি, এবং অনেকে এই প্রোডাক্ট সম্বন্ধে জানা শুরু করেছে এখন, এবং ডিমান্ডটা খুব তাড়াতাড়ি বাড়ছে কিন্তু, রাইট? এবং প্রফিট এবং সেল দুটোই সিগনিফিকেন্টলি বাড়ছে। বাট যেহেতু আমি লাভ করা শুরু করেছি, বাকিরা মনে করে ও ও ও তো লাভ করছে, আমিও লাভ করিতে পারিব, আমিও কিন্তু সবাই নেমে গেলাম এখানে, ঠিক আছে? এবং সবাই চেষ্টা করবে যে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াবো, প্রোডাক্ট কোয়ালিটি বাড়াবো, রাইট? লাইক ইভি ইজ ক্লাসিক এক্সাম্পল।
এখন ইলেকট্রিক ভেহিকল সারা দুনিয়াতে কিন্তু এখন কিন্তু এটা গ্রোথ স্টেজে আছে বেসিক্যালি, রাইট? কারণ আপনার আলটিমেটলি যেগুলো ফসিল ফিউল যেটা ইউজ করে থাকে পেট্রোল বা ডিজেল, এটা কিন্তু আস্তে আস্তে গ্লোবালি কিন্তু কমে আসছে, কিন্তু ইভিটা এখন বাড়ছে। এটা হচ্ছে গ্রোথ স্টেজ। দ্য থার্ড ওয়ান ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টেজ, যেটাকে বলে শেক আউট স্টেজ আর কি। কেন শেক আউট স্টেজ এসে গেছে? বিকজ ওই যে সবাই মার্কেটে জানতে পেরেছে এখন ইলেকট্রিক ভেহিকেল এসে গেছে, রাইট? একসময় টেসলা ছিল মার্কেটে, এরপর টেসলার পরে এখন তো বিওয়াইডি এসছে এবং আরো অনেকে এসে গেছে মার্কেটে। ইভেন বিএমডাব্লিউ, ইভেন পোর্স, ইভেন আপনার মার্সিডিজ, সবাই কিন্তু ইভি করছে এখন, কিন্তু এভরিবডি ইজ ডুইং ইভি নাও বেসিক্যালি, রাইট? আর বিওয়াইডি তে এসেই গেছে, আর চায়নাতে অনেকগুলো ম্যানুফ্যাকচার এসে গেছে, রাইট? সো এখন শেকআউট স্টেজ মানে হচ্ছে যে এখন সবাই এই ইন্ডাস্ট্রিতে এসে গেছে, বিকজ দে ফাউন্ড দিস ভেরি অ্যাট্রাক্টিভ ফর এক্সাম্পল। তখন গ্রোথটা কি হলো? গ্রোথটা স্লো হয়ে গেল, বিকজ যেহেতু মার্কেট শেয়ারের ইন্টেন্স কম্পিটিশন, রাইট? ইন্টেন্স কম্পিটিশন। সো নাও আই কাম ব্যাক টু মাই ফেভারিট ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি। সিমেন্ট ইন্ডাস্ট্রি এখন এই স্টেজে এসে গেছে, শেকআউট স্টেজে কিন্তু। বিকজ ওই যে সবাই মনে করছে আরে সিমেন্টে কি লাভ, সবাই ঢুকি সবাই ঢুকি সবাই ঢুকি। এখন কিন্তু শেকআউট স্টেজে। আমার মনে আছে আমি যখন সিমেন্ট ঢুকলাম, লাফার্জ যে প্রথম ঢুকলাম, আই এম টকিং অ্যাবাউট 1999 আর কি বেসিক্যালি। ওই সময়তে সিমেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে প্রায় বড় ছোট মিলিয়ে 78 জন প্লেয়ার ছিল, 78। 78 প্লেয়ার্স দেবেন ইন দিস স্পেস, কিন্তু গ্রোথ স্টেজে ছিল কিন্তু। নাও উই আর দ্য শেকআউট স্টেজ। এখন কিন্তু ছোট করে গায়েব হয়ে যাচ্ছে। এখন আসে অ্যাজ উই স্পিক নাও এখন হয়ে গেছে আপনার 33 জন। 33 জন, 78 থেকে 63 কিংবা আরো কমে আসছে কিন্তু। এখন অনেকেই বেঁচে দিতে চাইছে। সো গ্রোথ ইজ স্লোয়িং ডাউন বিকজ ইন্টেন্স কম্পিটিশন নাও, ইন্টেন্স, সবাই মার্কেট শেয়ারের জন্য ফাইট করছে এবং ছোট কোম্পানিগুলো বিরুদ্ধে। একেবারে ক্লাসিক এক্সাম্পল সিমেন্ট ইন্ডাস্ট্রি, ক্লাসিক একেবারে। আর ছোট ছোট করে এখন এক্সিট করছে কিন্তু। এবং বড় কোম্পানিগুলো বিকজ ক্লাসিক এক্সাম্পল, এফিসিয়েন্সি স্কেলের জন্য ইনোভেশন তারা কিন্তু ইয়ে করছে। সো স্মার্টফোন ইন্ডাস্ট্রি এক্সাম্পল দিয়েছি, বাট সিমেন্ট ইন্ডাস্ট্রি ইজ এ বেটার এক্সাম্পল ইন মাই ওপিনিয়ন। দিস ইজ টেক আউট স্টেজ। সো ক্লিয়ার এই পার্টটা? Yes, sir. ওকে। ম্যাচুরিটি স্টেজ এটা হচ্ছে যে যারা পার পেয়েছে, যারা পার হয়ে এখন যারা সার্ভাইভ করেছে, রাইট? এখন তারা ম্যাচুরিটি স্টেজে গেছে। এখন এটা স্টেবল, কারণ প্লেয়ারগুলো কমে এসছে। যারা আছে মোটামুটি বড় বড় প্লেয়ার আছে, ছোটগুলো সব গায়েব হয়ে গেছে, এখন বড় বড় প্লেয়ার এসে গেছে, রাইট? তো এখন সেল কিন্তু সবাই বিক্রি করছে, বাট গ্রোথটা ওরকম বেশি নাই। যে এরকম গ্রোথ বেশি হবে, এখন কিন্তু গ্রোথটা একটা নর্মাল গ্রোথ আপনি একটা পাবেন। এবং প্রোডাক্টগুলো অনেকটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে, বাট এট দ্য সেম টাইম যারা কম্পিটিশন যারা আছে তারা সবাই চেষ্টা করে প্রাইস এফিসিয়েন্সি অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি ব্র্যান্ড নিয়ে কাজ করা। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ইভেন ইন দ্য ম্যাচুরিটি স্টেজ, আপনি যদি আপনার ব্র্যান্ডটা ডিফারেন্সিয়েট করতে না পারেন, আপনি কিন্তু সার্ভাইভ করবেন না। তো এখানে কিন্তু ফোকাস ইজ মোর অন দি ব্র্যান্ড, মোর অন দি ব্র্যান্ড। অ্যান্ড প্রফিট মার্জিনটা কিন্তু কমে আসবে কিন্তু এই সিচুয়েশন, বিকজ অফ দি ফ্যাক্ট দ্যাট দেয়ার আর স্টিল মেনি প্লেয়ার্স। সো আপনি কিন্তু প্রফিট প্রাইস নিয়ে সেরকম কিন্তু কোনো খেলতে পাচ্ছেন না কিন্তু বেসিক্যালি, রাইট? এটা হচ্ছে ম্যাচুরিটি স্টেজ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিক্লাইন স্টেজ। এখন যেটা হচ্ছে যে আমার ডিমান্ডটা খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, রাইট? তাড়াতাড়ি, লাইক ফর এক্সাম্পল যখনই হঠাৎ করে যখন আপনার ইয়ে আসলো আমাদের, লেটস সে যেটা বললাম যে ইভি আসলো আর কি, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের যে ফসিল ফিউল ইউজ করে পেট্রোল ডিজেল ইঞ্জিনগুলো আস্তে আস্তে ডিমান্ডটা কমে আসছে কিন্তু আপনার, রাইট? অথবা যখন আমরা যে একসময় যে ক্যামেরা দিয়ে আমরা ফটো তুলতাম ফিল্ম দিয়ে, এখন কিন্তু যখন দেখলাম যে আপনার ডিজিটাল ক্যামেরা আসলো, ডিমান্ডটা রাতারাতি পড়া শুরু করলো বেসিক্যালি, রাইট? সো এই সিচুয়েশনে কি হবে যে তারা যারা যারা আছে তারা কিন্তু ট্রাই টু এক্সিট, যে ভাই কিনবে নাকি, 10 টাকা 2 টাকা দিনই, 10 টাকা দিস 2 টাকা দিয়ে কিন্তু কিনতে পারেন যদি জানা, রাইট? অল ডাইভার্সিফাই অথবা নতুন প্রোডাক্ট তারা বার করার চেষ্টা করবে এবং প্রফিট এবং সেলস তো অটোমেটিক্যালি পড়ে যাবে বেসিক্যালি। এটা বলি আমরা ডিক্লাইন স্টেজ। সো মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড ইন অল দিস, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দি 5 কনসেপ্টস, আই এম শিওর। আমরা মোর ইম্পর্টেন্টলি হচ্ছে যে এখন, আচ্ছা এই স্লাইডটা কুইকলি ডিসকাস করি আপনাদের সাথে। এইটা আমি একটু বানাইছিলাম একটা নিজে একটা। সো বেসিক্যালি এটা হচ্ছে যে যে হোয়াট হ্যাপেন্স in every stage as far as customers are concerned, profitability is concerned, purchase behavior, R&D focus, and company strategy. So customers first of all introduction stage এক্সপেরিমেন্ট করছি আমি, রাইট? গ্রোথ স্টেজে কিন্তু সবাই কিন্তু এটা এটা কেনা শুরু করেছি। এবং এখানে যেটা হচ্ছে যে একবার মাস মার্কেটিং শুরু হয়ে গেছে শেকআউট স্টেজে। এখন বায়ার আর বিকামিং সিলেক্টিভ না, সবগুলো আমি কিনবো না কিন্তু। আর ম্যাচুরিটি যখন হচ্ছে আপনার, এখানেও কিন্তু মাস মার্কেট থাকছে আর কি আপনার, বাট সুইচিংটা হতে পারে। লাস্ট হচ্ছে কোম্পানি সাবসিডিতে চলে গেল কাস্টমার্স।
সো এটা আপনারা জাস্ট দেখে নিন, ইটস ভেরি ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড দিস চার্ট আর কি, আমি টাইম এটা স্পেন্ড করতে চাই না। ওকে, নাও উই কাম টু ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে হোয়াট উইল বি মাই স্ট্র্যাটেজি অ্যাট দি ডিফারেন্ট স্টেজেস অফ প্রোডাক্ট লাইফ সাইকেল। আমি সামারি করেছি, এরপর আপনার ডিটেল আমরা ডিসকাশন করবো। সো এই সামারিটা এটা আপনাদের স্যার মনে এই রাখার জন্য, এই আগে যে আমরা যে স্টেজ গুলো দেখলাম, এটা তো একটা ইন্ডাস্ট্রির ওভারঅল স্টেজ নাকি স্যার? এটা হচ্ছে নাকি যে একটা কোনো ইন্ডাস্ট্রির কোন ইন্ডাস্ট্রির একটা জন্য, ইন্ডিভিজুয়াল প্লেয়ার? যে হ্যাঁ, কোনো, এটা কিন্তু হচ্ছে তার শফিক ইন্ডিভিজুয়াল প্লেয়ারের, স্যার বলেন, হ্যাঁ, স্যার এই বলতেছে ইন্ডিভিজুয়াল যে প্লেয়ার তো না, ইন্ডাস্ট্রি এটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার না ইন্ডিভিজুয়াল কিন্তু, প্লেয়ারের জন্য নো, শুধু ইট ইজ ওভারঅল ইন্ডাস্ট্রি তো স্যার? it is it is for any industry, behavior of customers, একটা কাস্টমার না, behavior of customers, right? তারপর industry profitability, purchase behavior of all customers, right? R&D focus of the industry, company strategy, এটা হচ্ছে individual company strategy for the different stages, clear now? ইয়েস Again, স্যার, customers হচ্ছে ইয়েস স্যার। entire industry. So if you're talking civil industry, কোন স্টেজে তারা কিভাবে বিহেভ করবে, if you're talking of household products like সাবান বলেন বা আপনার তেল বলেন, প্যারাশুট তেল বলেন, বটম ইট ইস, কোন স্টেজে কিভাবে তারা বিহেভ করবে, প্রফিটেবিলিটি, রাইট? প্রফিটেবিলিটি হচ্ছে আপনার কোম্পানির জন্য আর কি, ইন দ্য ইন্ডাস্ট্রি ইটসেলফ, রাইট? পারচেজ বিহেভিয়ার কার জন্য, যারা কিনছে আর কি, রাইট? সো এটা পারচেজ বিহেভিয়ার। নাম্বার টু হচ্ছে যে আর এন্ড ডি ফোকাস, যে আলটিমেটলি কোম্পানি কতটুকু আর এন্ড ডিতে স্পেন্ড করছে ইন দ্যাট পার্টিকুলার ইন্ডাস্ট্রি। অ্যান্ড লাস্ট হচ্ছে কোম্পানি স্ট্র্যাটেজি আর কি আপনার, রাইট? ওকে, থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম শফিক, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। ওকে, কামিং ব্যাক টু দিস ওয়ান, এটা আমি সামারি করেছি বিকজ এটা মনে রাখার জন্য আপনাদেরকে আর কি, বাট পরে একটু ডিটেল আমি যাবো আর কি। সো ইন্ট্রোডাকশনের মধ্যে যেটা হচ্ছে যে আমরা যেটা বলেছিলাম যে আমাদের প্রচেষ্টা থাকবে যে ব্র্যান্ডের অ্যাওয়ারনেসটা বাড়ার জন্য, কারণ মানুষ জানে না কিন্তু প্রমোশন বেশি স্পেন্ড করতে হবে, কারণ আপনি জানানোর জন্য কি করবেন, প্রমোশন করবেন। এবং ডিস্ট্রিবিউশন যখন করবেন, আপনি তো বাংলাদেশ, জাস্ট টু গিভ এন এক্সাম্পল, আমি এখন আহ, আমি এখন আহ, আমি এখন আহ, সাবান বিক্রি করব, রাইট? সাবান বিক্রি করব। এখন সাবানের জন্য বাংলাদেশে টোটাল আউটলেট, আমি যদি গ্রোসারি দোকান টোকান সব দিই, প্রায় আপনার হয়তো 7-8 লাখ আউটলেট, 7-8 লাখ আউটলেট হতে পারে কিন্তু, রাইট? সো হিউজ নাম্বার অফ আউটলেটস। এখন আমি যদি আমার সাবান দিয়ে শুরু করি একটা আমি কি 8 লাখ আউটলেট একসাথে যেতে পারবো? ইম্পসিবল, পারবো না আমি, রাইট? সো আমি কিন্তু যেটা করবো, দ্যাট কয়েকটা মার্কেট সিলেক্ট করে আমি আমার আউটলেট, আমি প্রোডাক্টটাকে আমি লঞ্চ করবো। আর প্রফিটস তো কম হতে পারে, বাট বেশি হতে পারে, একটা এক্সাম্পলে পরে আমরা যাবো আর কি। সো লো প্রফিটস ইন জেনারেল, বিকজ আমি প্রোডাক্টটা যেহেতু ইন্ট্রোডিউস করছি, আর সবাই তো অলরেডি মার্কেটে ইন্টারেস্ট কিন্তু আপনার। এরপরে সেকেন্ড পার্ট হচ্ছে গ্রোথ। আর কি গ্রোথ যখনই হবে তখন কিন্তু আই উইল ট্রাই টু এক্সপ্যান্ড মাই মার্কেট শেয়ার, প্রোডাকশন বাড়াবো, আমি ডিমান্ডটা তখন আসছে তো প্রোডাক্টটা ইমপ্রুভ করবো, প্রফিটটা বাড়ছে, বাট কম্পিটিশনে বাড়বে, কেউ সবাই মনে করে যে এখানে কিন্তু লাভ করা যাবে। সেই কটসে যে কি হচ্ছে আপনার মার্কেটটা এখন তো আর গ্রো খুব একটা বেশি করছে না, বাট রাইভালরি ইজ ভেরি ইন্টেন্স, এবং আলটিমেটলি দের লট অফ পিপল লিভ দ্য ইন্ডাস্ট্রি, যারা বড় বড় তারাই কিন্তু টিকবে, ছোটরা কিন্তু গায়েব হয়ে যাবে। সো এখানে কস্ট এফিসিয়েন্সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। লাস্ট হচ্ছে সেকেন্ড লাস্ট হচ্ছে ম্যাচিউরিটি। এখানে কিন্তু স্যাচুরেশন অলরেডি এসে গেছে, গ্রোথটা বেশি হবে না, হচ্ছে না গ্রোথটা, লাইক যেটা আপনার বিসিজিতে ক্যাশ খাও যেটা আর কি, এটাও কিন্তু ম্যাচিউরিটি হচ্ছে ক্যাশ খাওয়ার মতন আর কি, যে স্যাচুরেশন এসে গেছে আপনার। কম্পিটিশনের প্রাইস কম্পিটিশন আছে, বাট সেই কটার মতন না আর কি আপনার। এখানে এফিসিয়েন্সি অ্যান্ড ডিফারেন্সিয়েশনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি প্রোডাক্টটা যদি স্টিল সার্ভাইভ করতে চান, আপনাকে এফিসিয়েন্সি থাকতে হবে, কস্ট এফিসিয়েন্সি থাকতে হবে, এবং ডিফারেন্সিয়েশনটা আপনাকে করতে হবে। হ্যাঁ, লাস্ট ডিক্লাইন যখন শুরু হচ্ছে, ডিমান্ডটা তো অবশ্যই কমে যাচ্ছে। এখন আমি কস্ট যদি না কমাতে পারি, আমি সার্ভাইভ করবে না, আমাকে একটা আইদার ইনোভেশন করতে হবে অথবা আমাকে ডিসকন্টিনিউ করতে হবে। সো এটা খুব সিম্পল। আমরা এখন চলে যাব ইন টার্মস অফ একটু ডিটেলে, ইন টার্মস অফ হোয়াট উই ডু অ্যাট ইচ স্টেজ আর কি। সো ইন্ট্রোডাকশন, প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন স্টেজে কি করে আমরা, তো আমরা দেখলাম তো যে মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে আমি অ্যাওয়ারনেস বিল্ড করার চেষ্টা করছি। সো প্রমোশনে অনেক টাকা খরচ করব, এবং আমরা যেটা করব যে যারা যারা কাস্টমার, কাদেরকে আমরা টার্গেট করব, যারা কিন্তু আর্লি ট্রাই করতে চাই, রাইট? সো ইনোভেট যারা করছে বা তারা, ওদেরকে আমি কি টার্গেট করবো বেসিক্যালি। ওকে, অ্যান্ড এবারে এই পার্টটা একটু ডিসকাশন আমি করবো, বিকজ বারবার আমি এই কথা আসছিলাম, প্রাইসিং স্ট্র্যাটেজিটা আমার কি হবে। There are two pricing strategy that we can follow. একটা হচ্ছে যে হাই প্রাইসিং, যেটা বলে আমরা প্রাইস স্কিমিং বলি আর কি, আর লো প্রাইসিং পেনিট্রেশন প্রাইসিং বলি আর কি।
আচ্ছা, স্কিমিংটা যেটা আছে, হাই প্রাইসটা কোনো কোনো ক্ষেত্রে করা যায়। প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আপনাকে বলি, স্মার্টফোনে আইদার অ্যাপেল অথবা স্যামসাং, রাইট? অ্যাপেল অথবা স্যামসাং, আপনি দেখবেন যে ইন অল দিস কেসেস তারা একটা স্কিমিং পলিসি তারা ফলো করে, কিন্তু বিকজ ওরা এমন একটা ইনোভেশন করে যে আগে যেটা মার্কেটে ছিল না, যেহেতু মার্কেটে ছিল না নতুন ইনোভেটিভ প্রোডাক্ট, আর যেহেতু অলরেডি ব্র্যান্ডটা কিন্তু অলরেডি ভেরি এস্টাবলিশ ব্র্যান্ড, ভেরি স্ট্রং ব্র্যান্ড, ইউ টকিং অ্যাবাউট অ্যাপেল অর ইউ টকিং অ্যাবাউট স্যামসাং, ভেরি ভেরি স্ট্রং ব্র্যান্ড, মানুষ সবাই এক নামে চিনে। এরপরে যখনই তারা একটা নতুন ব্র্যান্ড ইন্ট্রোডিউস করছে, তারা কিন্তু স্কিমিং প্রাইস করবেই কিন্তু। বাট অ্যাজ অপোজ টু যদি অন্য একটা ইন্ডাস্ট্রিতে থাকি যেরকম কোনো স্ট্রং প্লেয়ার্স নাই, বাট ওরা অলরেডি কিন্তু মার্কেটে এন্ট্রেন্সড আর কি, আপনার এই সিচুয়েশনে আমি যদি আমার প্রোডাক্টটাকে লঞ্চ করি, দিয়ে বলি যে আমার দামটা ওর থেকে বেশি, আপনার খবর আছে ইন দ্যাট কেস, তখন আপনার কিন্তু আপনার কি করতে হবে, যে আপনি বলবেন ঠিক আছে ভাই, ওরা বিক্রি করছে রিটেলে, আপনার ময়দা বিক্রি করছে কেজি 60 টাকা রিটেল প্রাইস, আপনিও বললেন যে 60 টাকা বা একটু কম রিটেল প্রাইসটা দিলেন, আরএসপিটা একটু কম দিলেন, বাট আপনি ডিলারকে বললেন এবং রিটেলারকে বললেন তোমার মার্জিনটা একটু বেশি করে তোমাকে দেবো, রাইট? অন্যরা মার্জিন কম দিচ্ছে, তোমাকে আমি বেশি দেবো, তো আলটিমেট নেট প্রাইসটা আমি কম পাচ্ছি। এটা হলো প্রাইসিং স্ট্র্যাটেজি। আচ্ছা, প্রোডাক্ট স্ট্র্যাটেজি বেসিক একেবারে, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাবো অলসো। সো একটু ক্লাসিক এক্সাম্পল বলি আপনাকে। বাংলাদেশে যখন ম্যারিকো তাদের যাত্রা শুরু করলো, ম্যারিকোর তখন একটাই পরিস্থিতি ছিল, সেটা হচ্ছে প্যারাশুট কোকোনাট অয়েল। নিশ্চয়ই আপনার সবার মনে আছে, অনলি প্যারাশুট, নাথিং এলস দে হ্যাড, অনলি প্যারাশুট ছিল। সো ইন্ট্রোডাকশন স্টেজে তারা এটা নিয়ে আসলো বেসিক্যালি। আচ্ছা, ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি ছিল ওই যেটা বললাম, লিমিটেড আউটলেটে থাকবো, এবং আলটিমেটলি আইডিয়া হচ্ছে যে মার্কেট প্রেজেন্সটা বাড়াবো, অ্যাওয়ারনেসটা বাড়াবো, এবং ডিমান্ডটা আস্তে আস্তে আমি বাড়াবো আর কি। এবং এরপর আসছে গ্রোথ স্টেজ আর কি আপনার, রাইট? এবং এখানে কি দাঁড়াচ্ছে আপনার, অবভিয়াসলি যেহেতু গ্রোথ স্টেজে এখন তো আপনি ভলিউম পাচ্ছেন আপনি, রাইট? সো আপনি চেষ্টা করছেন ভলিউমটা আরো বাড়ানোর জন্য, মার্কেট শেয়ার গ্রো করার জন্য। তো ব্র্যান্ড স্ট্রেংথ আপনি বাড়াবেন, অ্যাডভার্টাইজিং তো আপনাকে আরো করতে হবে আপনাকে ডিফারেন্সিয়েশনের জন্য, এবং ডিস্ট্রিবিউশনটা আপনি কিন্তু অ্যাগ্রেসিভলি এখন বাড়াবেন। কিন্তু এখন আউটলেট এখন হচ্ছে যে চর দখল আর কি, আপনার অনেকটা বলতে পারেন যে যতগুলো আউটলেটে যাবেন তত বেশি সেলটা আপনার বাড়বে কিন্তু আপনার। আচ্ছা, এখন প্রাইসিং স্ট্র্যাটেজি যেটা হচ্ছে আর কি, এখানে কিন্তু যখন যেহেতু কম্পিটিশনটা অনেক বেড়ে যাচ্ছে, এখন কিন্তু দিস গুড বি লট অফ আপনার প্রাইস কাটস, অনেক অফার, সবাই কিন্তু অফার দেবে কিন্তু এখন তো, যে ভাই আমার নিলে আপনি এই ডিসকাউন্ট পাবেন, এই ডিসকাউন্ট পাবেন, সবাই কিন্তু এই অফারটা আপনাকে দেওয়া শুরু করবে, বিকজ সবাই চাইছে যে মার্কেট শেয়ার বাড়ানোর জন্য, রাইট? আচ্ছা, এরপরে প্রোডাক্ট স্ট্র্যাটেজি। সো এখানে কিন্তু একটা হচ্ছে যে প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট, মোর ফিচার্স। কামিং ব্যাক টু দ্য প্যারাশুট এক্সাম্পল, প্যারাশুট শুরু করার পরে এরপরে তারা যেটা করলো যে অনেকগুলো ভেরিয়েন্ট তারা বার করলো, অনেক ভেরিয়েন্ট। তারা কিন্তু একটা তো কোকোনাট অয়েলের জন্য তো করলো প্যারাশুট অ্যাডভান্স, প্যারাশুট অনেকগুলো তারা ভেরিয়েন্ট বার করলো। এরপর ভ্যালুয়েটেড হেয়ার অয়েল, যেটা কিন্তু কোকোনাট বেস না, কিন্তু আপনার অন্য অয়েল বেসড আর কি, তারা বার করলো। সো এখানে দেখলো যে একই হেয়ার অয়েল, বাট আলটিমেটলি গিয়ে আমার প্রোডাক্টটা আমি অনেক কিছু কিন্তু যে অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার অয়েল, গ্রোথ হেয়ার অয়েল, এক্সেট্রা করে তারা কিন্তু প্রোডাক্ট, সো কোয়ালিটি বাড়ালো, ফিচার্স তারা দিল আর কি। আর অপারেশন স্ট্র্যাটেজি ভেরি সিম্পল, যে এখন আমাকে প্রোডাকশন বাড়াতে হবে, রাইট? বাট বেসিক্যালি আইডিয়া হচ্ছে যে এই স্টেজে আপনি চেষ্টা করবেন যে যত তাড়াতাড়ি আপনি গ্রো করতে পারেন টু ম্যাক্সিমাইজ এ মার্কেট শেয়ার, এবং আপনাকে যেটা করতে হবে যে আপনার ব্র্যান্ড লয়্যালটিটা আপনাকে বাড়াতে হবে, টু মেক শিওর দ্যাট কাস্টমার যেন সুইচিংটা না করে আর কি, রাইট? এবং যারা নতুন করে আসছে তাদেরকে আপনি ব্লক করার চেষ্টা করবেন। এটা হচ্ছে গ্রোথ স্টেজ। এরপর হচ্ছে আপনার স্ট্র্যাটেজি শেক আউট স্টেজে, অনেকে এখন এই গ্রোথ স্টেজে এসে গেছে মার্কেটে, আসার পরে এখন কিন্তু শেক আউট স্টেজ, যেটা বলেছিলাম যে ছোটরা এখন হয়তো গায়েব হওয়া শুরু করবে আর কি, রাইট? সো ফার্স্ট অফ অল, ইন টার্মস অফ মার্কেটিং স্ট্র্যাটেজি, ফার্স্ট অফ অল আপনাকে তো বাঁচতে হবে তো, রাইট? আপনাকে তো বাঁচতে হবে। সো আপনি যেটা এখন চেষ্টা করবেন, যেহেতু বাঁচতে হবে আপনাকে, আপনি চেষ্টা করবেন যে আপনাকে কাস্টমার সেগমেন্টেশন আপনাকে করতে হবে, করে দেখবেন যে কোন কাস্টমার গুলো প্রফিটেবল আপনার জন্য বেশি আর কি আপনার, রাইট? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, যেটা বলেছিলাম যে আপনার ব্র্যান্ড ডিফারেন্সিয়েশনটা আপনাকে আরো স্ট্রং করতে হবে, কারণ ছোট ছোট ব্র্যান্ডগুলো ফার্মগুলো আলটিমেটলি এক্সিট করা শুরু করবে এই সিচুয়েশন বেসিক্যালি, রাইট? আর প্রাইসিং স্ট্র্যাটেজি, এখানে যেটা হবে যে আপনি প্রাইসিংটাকে আগে যেরকম ছিল যে গোল স্টেজে একটা প্রাইসিং করেছিলেন, এখন কিন্তু প্রাইসিংটা আপনি চেষ্টা করবেন যে আহ, আমি গ্রোথ, আমি তো এখন ধরেন গ্রোথ স্টেজটা পার হয়ে এসেছি কিন্তু, রাইট?
সো গোল্ড স্টেজে হয়তো আমি কিছু প্রাইস ছাড়টা দিয়েছিলাম গ্রো করার জন্য। এখন যেটা আপনি চেষ্টা করবেন যে মানে প্রাইসটা ধরে রাখার জন্য, বিকজ যেহেতু আপনি বড় প্লেয়ার, আপনি হয়তো সেটা পারবেন, ছোটরা সেটা কিন্তু পারবে না কিন্তু আপনি, রাইট? সো বাট এট দ্য সেম টাইম যারা ছোট ছোট আছে আর কি, তাদের কিন্তু প্রাইসিংটা আপনি এইভাবে করবেন যে ওরা যেন আলটিমেটলি দে কান্ট গেট এজের ওয়ে। সো জাস্ট টু গিভ এন এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল জিনিসটা আপনি বুঝবেন। ধরেন আমি ইউনিলিভার, ওকে? সো ইউনিলিভারের লাক্স আছে এবং ছোট একটা সাবান আছে, রাইট? আমি নাম নাম বললাম না, লেটস সে। সো এখন লাক্সের একটা পারসিভ প্রাইস আছে, যে লাক্স আমি কিনবো 5 টাকা বেশি হলেও কিনবো, বিকজ লাক্সের একটা পারসিভ ভ্যালু একটা আছে, যেটা কিন্তু আমি মনে করি যে লাক্সের কোয়ালিটি ভালো। সো কনসিস্টেন্ট কোয়ালিটি, আমি লাক্স কিনবো, রাইট? সো এই সেন্সে আমার লাক্সের প্রাইসটা একটু হায়ার হবে। সো ইভেন অ্যাট দি শেক আউট স্টেজ, লাক্স যেটা করবে দ্যাট ও প্রাইসটা কিন্তু প্রিমিয়ামটা রাখবে, কিন্তু অন্যদের তুলনায়, ছোটদের তুলনায় সেই প্রিমিয়াম রাখবে। ও কিন্তু প্রাইস কমাবে না কিন্তু। আগে হয়তো একটু অফারটা দিচ্ছিল, এখন কিন্তু সে করবে যে একটা প্রাইসে সে স্টেবিলাইজ করবে, বিকজ সে জানে যে একটা সে প্রাইস প্রিমিয়াম পাবে কিন্তু। আচ্ছা, আর প্রোডাক্ট স্ট্র্যাটেজি যেটা হবে যে যেগুলো আনপ্রফিটেবল প্রোডাক্ট, এগুলো কিন্তু আপনি হয়তো অফারিংটা একটু আইদার আইদার কমাই দিবেন, অথবা আপনি মানে কমাই দিবেন, মোট মোট কথা এটাকে কমাই দিবেন, টু মেক শিওর দ্যাট আলটিমেটলি ইউ রিমেন প্রফিটেবল অ্যান্ড সার্ভাইভ দিস সিচুয়েশন আর কি আপনার। এবং যেটা আপনি চেষ্টা করবেন যে যে প্রোডাক্টগুলো আপনার অলরেডি আছে আর কি, এটার কোর প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট আপনাকে আরেকটা কাজ করতে হবে, যে আমার প্রোডাক্ট এনহ্যান্সমেন্টটা কিভাবে করতে পারি, কোয়ালিটি কিভাবে করতে পারি, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে কাস্টমার্স উইল বাই ইউর প্রোডাক্ট অ্যাজ অপোজ টু সামবডি এলসেস। ওয়াই? বিকজ এট দিস সিচুয়েশনে তারা আপনারটাই কিনবে, শেক আউট স্টেজে অনেকেই পারবে না আপনার সাথে কম্পিট করার জন্য। তারপর হচ্ছে যে অপারেশন স্ট্র্যাটেজি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট আমাকে তো এখন কস্ট এফিসিয়েন্ট হতেই হবে। গ্রোথ স্টেজে হয়তো আমি কস্ট নিয়ে হয়তো চিন্তা করিনি, বাট এখন তো যেহেতু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, কস্ট আমাকে কমাতে হবে, রাইট? আবার ইকোনমিক স্কেলটা হলে ছোট ছোট ফার্মগুলো চলে যাবে কিন্তু আপনার। সো মেইন পয়েন্ট হচ্ছে যে এই সিচুয়েশনে দ্যাট আমাকে বাঁচতে হবে, কম্পিটিশনের তুলনায় আমাকে আইভ গট আউটক্লাস দেম, আইভ গট টু সার্ভাইভ ইন দিস সিচুয়েশন। এবং এটা যেটা হবে দ্যাট, এবং এটাও অ্যাজ আই সেড ফর দ্য সিভিল ইন্ডাস্ট্রি, এই সিচুয়েশন এসে গেছে শেখার স্টেজে। এখন যারা বড় বড় তারা বড় হয়ে গেছে, বিকজ অফ এফিসিয়েন্সিস, কস্ট এফিসিয়েন্সিস, ব্র্যান্ড স্ট্রেংথ, তারা কিন্তু বড় হয়ে গেছে আপনার, এবং ওরা ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট দিতে পারছে এখন। ছোটরা কিন্তু এখন অলরেডি এক্সিট করছে, এবং এই সিচুয়েশনে আবার কিন্তু ইন্ডাস্ট্রিটা কনসলিডেশন শুরু হয়ে যাবে কিন্তু আপনার। ওকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আতিফ টেল মি। স্যার সব ইন্ডাস্ট্রি কি এই ট্রেন্ড ফলো করবেই? মানে এরকম কি পসিবল না যে স্যার কোনো একটা ইন্ডাস্ট্রি শুধু ম্যাচুরিটি স্টেজে অথবা শেক আউট স্টেজেই হচ্ছে স্টাক হয়ে গিয়েছে? নো, এটা হবে না আতিফ, রাইট? এটা হবে না। লাইক মানে লুক এট লুক এট দি প্রোডাক্ট লাইফ সাইকেল অফ অলমোস্ট অল ইন্ডাস্ট্রিজ, ইউল ফাইন্ড দ্যাট এরকম একটা ফেজ একটা যাবে কিন্তু আপনার, রাইট? সো এগেইন এগেইন এটা একটা জেনারেলাইজেশন বলবো অলসো। ইজ এ গুড পয়েন্ট দ্যাট ইউ হ্যাভ রেজড। ফর এক্সাম্পল লেটস সে সিমেন্ট ইন্ডাস্ট্রি, ঠিক আছে না? সিমেন্ট ইন্ডাস্ট্রি এখন শেক আউট স্টেজে এসে গেছে, রাইট? সো আলটিমেটলি গিয়ে হোয়াট বি দ্য নেক্সট স্টেজ? ম্যাচুরিটি স্টেজ আসবে একটা, রাইট? আচ্ছা, তারপরে ধরেন হাউস হোল্ড প্রোডাক্ট যেটা বললাম আমরা, এটাও কিন্তু, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একটু পরে একটা জিনিস ডিসকাস করবো আতিফ, ইজ এ গুড কোয়েশ্চন দ্যাট ইউ রেজড, দ্যাট আমরা তো এটা ইন্ডাস্ট্রি দেখছি ফ্রম এ কান্ট্রি পার্সপেক্টিভ, রাইট আতিফ? ইয়েস স্যার। বাট আমরা একটু পরে দেখবো যে আপনার, if I within the my policy, I'm looking at industries within the country perspective, right? But if রাইট। I now look at the life cycle across countries, তখন জিনিসটা আপনি উত্তর পেয়ে যাবেন কিন্তু, রাইট? বিকজ কেন কথাটা বললাম, that after, if for example Bangladesh becomes a developed country, আতিফ, ঠিক আছে, রাইট there will স্যার। not be any cement industry in Bangladesh, তখন ইন্ডাস্ট্রি কমে আসবে কিন্তু, তখন সবাই সার্ভিসে চলে যাবে। তখন লাইক টেক দ্য এক্সাম্পল অফ, আজকে লেটস টেক দ্য এক্সাম্পল অফ দ্য ডেভেলপ কান্ট্রিজ না আতিফ, ঠিক আছে? স্যার। তো এখন ধরেন
ইফ ইউ গো টু ইউএসএ ফর এক্সাম্পল, এখন যে ট্রাম্প নিয়ে যে চিৎকার করছে যে মেক আমেরিকা গ্রেট এগেইন, অর্থাৎ স্টার্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এগেইন, হি কান্ট, পারবে না কিন্তু। Because by this time what has happened is that ওখানে the wages have become very high কিন্তু একটা ওয়ার্কারকে যদি আপনি এমপ্লয় করেন আপনাকে $30 পার আওয়ার দিতে হবে কিন্তু এখন, রাইট? এবং আপনি স্কেলটা তো পাবেন না, চায়না যে স্কেলটা আছে বেসিক্যালি। সো কেন কথাটা বলছি দ্যাট আপনি দেখবেন যে ইভেন কান্ট্রিজ উইল গো থ্রু দিস ফেজ অলসো। সো আমরা যে ডিসকাশনটা এখন করছি আতিফ, দিস ইজ ইন্ডাস্ট্রিজ উইদিন আ কান্ট্রি কিন্তু, রাইট? এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কম বেশি এই ফেজটা হবেই কিন্তু। হয়তো আপনি দেখবেন যে যে পিরিয়ড অফ ইচ স্টেজ কম বেশি হতে পারে। আতিফ, আমার কথাটা বুঝতে পারছেন? স্যার লাইক মানে ফর এক্সাম্পল, যেটা যেটা হচ্ছে যে, সরি টু ইন্টারাপ্ট স্যার, লেটস সে স্যার লাফার্জের কথা যেটা বললেন, দে আর ইন দ্য শেক আউট স্টেজ ইন বাংলাদেশ রাইট নাও। no 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 no, I talked about the cement industry in Bangladesh, Atif, not Lafarge. ওকে স্যার, সিমেন্ট ইন্ডাস্ট্রি, সো ইয়া 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 সিমেন্ট। ইয়া ইয়া আমি আপনাকে যেটা বললাম দ্যাট লুক, সিমেন্ট ইন্ডাস্ট্রি যখন ঢুকলাম 1999-এ, যখন লাফার্জে আমি ঢুকেছিলাম, ওই সময়তে দেয়ার 78 প্লেয়ার্স আতিফ, স্যার 1979, রাইট? রাইট, তখন কিন্তু ওটা ছিল গ্রোথ স্টেজে কিন্তু, নট ইন্ট্রোডাকশন স্টেজ, তখন ছিল গ্রোথ স্টেজ, রাইট? নাও উই আর ইন দ্য শেক আউট স্টেজ। কেন বললাম 78 থেকে এখন কমে গিয়ে হয়ে গেছে 33, কারেক্ট? বুঝতে পেরেছি স্যার। নাও উই আর দ্য শেক আউট স্টেজ অফ দ্য সিমেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু, রাইট? এখন কিন্তু দেখবেন নেক্সট 3-4 ইয়ার্সে শেক আউট স্টেজটা শেষ হওয়ার পরে দ্য নেক্সট স্টেজ উইল বি হোয়াট? ম্যাচুরিটি স্টেজ। তখন যারা বড় বড় আছে কিন্তু তারা অনেক দিন থাকবে কিন্তু। কথা কি বুঝতে পারছেন এখন? স্যার বুঝতে পেরেছি। সেম উইথ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অলসো। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেও কিন্তু এখন অলমোস্ট শেকআউট স্টেজে আমরা এসে গেছি কিন্তু। ছোটরা কিন্তু আলটিমেটলি সার্ভাইভ করতে পারবে না কিন্তু, রাইট? ক্লিয়ার? এটাই বলছিলাম আর কি। ওকে, অনেকের কাছে স্যার স্যালেন্ডার করে চলে যাচ্ছে। ওইটাই বললাম আপনাকে তো। এখন অনেকগুলো ইন্ডাস্ট্রিতে কিন্তু শেকআউট স্টেজে বাংলাদেশ এসে গেছে, বিকজ ওই যে বাংলাদেশে একটা বলেছিলাম একটা কথা আমি, that ও যদি লাভ করতে পারে আমি কেন পারবো না। এই জন্য কিন্তু ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন বাংলাদেশে টুডে দের ইজ এক্সেস ক্যাপাসিটি কিন্তু আপনার, রাইট? স্টিল ইন্ডাস্ট্রি সেম ইস্যু, এগুলো কিন্তু শেকআউট স্টেজে এসে গেছে কিন্তু স্টিল ইন্ডাস্ট্রি, রাইট? এখন শুরু হবে কিন্তু, ছোটরা কিন্তু আলটিমেটলি গায়েব হওয়া শুরু করবে কিন্তু। ওকে, ধরেন আমি আরো এক্সাম্পল দিতে পারবো, এই যে আপনার কসমেটিক্স বলেন, সাবান বলেন, রাইট? একসময় তো অনেকগুলো প্লেয়ার এসেছিল না মার্কেটে, কোথায় তারা এখন? সে করছে যে গায়েব হয়ে গেছে তারা কিন্তু এখন, রাইট? এখন তো বড় বড় প্লেয়ার যারা ছিল তারাই কিন্তু রয়ে গেছে ইন টার্মস অফ সাবান কিন্তু, কারেক্ট? ওকে, নাও উই গো টু দ্য মেচুরিটি স্টেজ। সো এখন হচ্ছে যে শেকআউট স্টেজ পার হয়ে এখন যারা মোটামুটি এফিশিয়েন্ট, বড় বলতে পারেন, এফিশিয়েন্ট বলতে পারেন, যারা ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট তারাই সার্ভাইভ করলো, যারা প্রফিটেবল প্রোডাক্ট করছে তারাই সার্ভাইভ করে মেচুরিটি স্টেজে আসলো। এখন হচ্ছে যে আমাদের মার্কেট শেয়ার প্রোটেকশনের লড়াই কিন্তু, কারণ যারা যারা আছে সবাই কিন্তু বড় বড়, সবাই এফিশিয়েন্ট কিন্তু। সো আপনাকে এখন ফোকাস করতে হবে যে ব্র্যান্ডের উপর ফোকাস অনেক বেশি আপনাকে করতে হবে যে হাউ ডু আই মেক মাই ব্র্যান্ড মোর aware to customers, how is my differentiation. So promotion বাড়াতে হবে, ব্র্যান্ড লয়্যালটি বাড়াতে হবে, হেভি ইনভেস্টমেন্ট আর কি। এবং প্রাইসিং স্ট্র্যাটেজি, সো এখানে কিন্তু কম্পিটিশন স্টিল থাকছে আপনার। তো প্রাইস আপনাকে অফারিং সবাই দেবে, সবাই অফার দেবে, ভাই একটা কিনলে একটা ফ্রি দেবো, বা আপনি এটা এটা ডিসকাউন্ট পাবেন আপনি, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো কিন্তু খুব কমন হয়ে যায় ম্যাচুরিটি স্টেজে গিয়ে আপনার। আর প্রোডাক্ট স্ট্র্যাটেজিতে বাই দিস টাইম কিন্তু সবাই কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট বের করবে, অনেক ভেরিয়েন্ট তারা বার করবে, কারণ বিভিন্ন সেগমেন্ট আপনি পাবেন, বিভিন্ন সেগমেন্টকে আপনাকে কেটার করতে হবে। সেগমেন্ট নিয়ে আমরা পরে আলাপ করবো। এবং মোটামুটি ফিচারগুলো এখন অনেকটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে যাবে কিন্তু আপনার, কারণ বাই দিস টাইম তো মেচুরিটি স্টেজে এসে গেছে কিন্তু। আর অপারেশনাল এফিসিয়েন্সিতে আপনাকে এফিসিয়েন্সি থাকতেই হবে, আপনাকে কস্ট রিডাকশন ফোকাস থাকতে হবে, প্রসেস ইমপ্রুভমেন্ট করতে হবে। বেসিক্যালি যেটা বলছিলাম যে এই সিচুয়েশনে মেইন পার্টটা হচ্ছে যে আপনি আপনার মার্কেট শেয়ারটাকে প্রোটেক্ট করতে হবে এবং আপনাকে এফিসিয়েন্স থাকতে হবে, এফিসিয়েন্টলি মানে কস্ট এফিসিয়েন্সি থাকতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, যেটা আমাদের ইয়েতে বলি, আমাদের বস্টনের বিসিজি ম্যাট্রিক্সের যে ক্যাশ কাও আর কি, সিমিলার টু দিস ওয়ান, যে আমরা চেষ্টা করব যে আমাদের প্রোডাক্ট লাইফটা যতটুক টানতে পারি, কারণ মেচুরিটি স্টেজেই কিন্তু
the most profitable কিন্তু compared to the other stage. না growth stage most profitable, but maturity stage কিন্তু আবার এসে মোটামুটি যদি বা প্রাইস কাট হয় বাট স্টিল ইয়ার প্রফিটেবল কিন্তু। সো এই সিচুয়েশন আমি চেষ্টা করব যে আমার যেগুলো ক্যাশ কাউ আছে আর কি, এই ক্যাশ কাউগুলোকে আলটিমেটলি কিভাবে আমি আর এদের লাইফটাকে আমি বাড়াতে পারি, রাইট? সো ক্লাসিক এক্সাম্পল লাক্স, রাইট? লাক্স এটা হচ্ছে ওয়ান এক্সাম্পল, classic example Marico. They have very successful done this in terms of extending the product life for these products basically. Okay. স্যার এই জন্যই হচ্ছে আমি ওই কোশ্চেনটা করেছিলাম যে মানে একটা স্টেজ যতদিন হচ্ছে ধরে রাখা যায় তত ভালো, মানে কোন ম্যাচুরিটি স্টেজটা স্টেজ। আতিক? কোন ম্যাচুরিটি স্যার, স্টেজটা? ম্যাচুরিটি মানে রাইট, ম্যাচুরিটি ডিক্লাইনিং ক্যাশ স্টেজ কাউ। তো স্যার ধরে রেখে লাভ নাই। না 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 না, ম্যাচুরিটি স্টেজটাই হচ্ছে the most important stage because here is the milking cow, right? Correct, Just sir. like cash cow under BCG matrix, maturity stage is very very similar কিন্তু, right? So এখানে কিন্তু একেবারে BCG ম্যাট্রিক্সের এটা পুরোপুরি মিলিয়েছে কিন্তু, রাইট? এই বাট মেচুরিটি স্টেজটা ইভেনচুয়ালি স্যার ওয়ান ডে অর দি আদার এই ম্যাচুরিটি স্টেজ শেষ হবে, আপনি যতই চেষ্টা করেন না কেন। ওটাই তো বলছি। এবং শেষটা কেন হবে? বিকজ আলটিমেটলি যেটা হবে দ্যাট ইউ স্টার্ট গেটিং সাবস্টিটিউটস, রাইট? ইউ স্টার্ট গেটিং সাবস্টিটিউটস কিন্তু। লাইক ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিয়ে বলবো আপনাকে, সাবান। লেটস সে সাবান, লেটস সে এই যে আমরা যে সাবান বাংলাদেশে ইউজ করি, বিদেশি আপনি যদি জানেন সাবান পাবেন না, খুব কম কিন্তু, বডি কারণ সোপ, লিকুইড সোপ এসে বডি গেছে। ওয়াশ, লিকুইড সোপ স্যার। লিকুইড সোপ, রাইট? লিকুইড সোপ এসে গেছে কিন্তু আপনার, সো ইজ গন, সাবান ইজ গন। এরকম আর কি বেসিক্যালি। ধরেন একসময় আমরা কিন্তু আহ, আমরাও কিন্তু আমরা কিনতাম, বই কিনতাম, নোটবুক কিনতাম, এক্সারসাইজ বই কিনতাম, কিনতাম না? স্যার। এখন কি কেউ এক্সারসাইজ বই কিনে? হ্যাঁ, স্কুলে ইউজ করে। আস্তে আস্তে কিন্তু কমে আসছে কিন্তু এখন বিদেশে যদি যান, কি নোবডি বাইস এক্সারসাইজ বুক, এভরিবডি ইজ গট ল্যাপটপ, ক্লাস ল্যাপটপ দিয়ে শেখাচ্ছে কিন্তু আপনার। কেউ আর হাতে কেউ লেখে না কিন্তু আপনার। এই জন্য হাতের লেখা সব খুব খারাপ হয়ে গেছে। আমাদের হাতের লেখা খুবই ভালো কিন্তু, বিকজ আমাদের হাতের লেখা প্র্যাকটিস করতে হয়েছিল কিন্তু 4 লাইনে। বাট এখনকার হাতের লেখা ভালো না, বিকজ হাতে এখানে কেউ ভেরি স্লো, হ্যান্ডরাইটিং কেউ করে না তো এখন তো। সো এই হচ্ছে ম্যাচুরিটি স্টেজ, এবং ডিক্লাইনটা আসছে ওই সিচুয়েশনে। ডিক্লাইনটা বাদ পড়ে গেলে কোনো ভাই, সরি, মাই অ্যাপোলজি। একটা ডিক্লাইন বাদ পড়ে গেছে আপনার, মাই অ্যাপোলজি। বাট ডিক্লাইনটা হচ্ছে যে এটা কোথায় আছে, সরি, মাই অ্যাপোলজি। বাট ডিক্লাইন তো বুঝতেই পারছেন যে যখনই ডিক্লাইন স্টেজে চলে যাবে কি হচ্ছে এদের কেস, এখন প্রফিটেবিলিটি হ্যাজ ইজ শ্রিঙ্কিং, তারপরে গ্রোথ ইজ অলসো ভেরি ভেরি লো, রাইট? প্রফিটেবিলিটি ইজ শ্রিঙ্কিং এবং প্রাইস কাটস আর ভেরি কমন। এই সিচুয়েশনে আমরা যেটা করবো যে উইল ট্রাই টু এক্সিট অর উইল ট্রাই টু ইনোভেট অ্যান্ড ব্রিং নিউ প্রোডাক্টস, রাইট? এই হচ্ছে আপনার ডিক্লাইন স্টেজের আর স্ট্র্যাটেজি আপনার বেসিক্যালি ক্লিয়ার। সো ইন টার্মস অফ মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি কি করবেন? বা এখন তো ব্র্যান্ড স্পেন্ড তো বলতে পারে করবেনই না, করবেন দু একটা যদি প্রোডাক্ট ভালো বিক্রি হয় আপনি ওটাকে সার্ভাইভ করার চেষ্টা করবেন। প্রাইসিং স্ট্র্যাটেজিতে আপনাকে তো প্রাইস, যে প্রাইস পাবেন ওই প্রাইস আপনাকে বেচতে হবে, রাইট? প্রোডাক্ট স্ট্র্যাটেজি কি হবে? যে আপনি জাস্ট ফোকাস অন দ্য প্রোডাক্টস দ্যাট ইউ মেকিং মার্জিনস, বাকি তো আপনি করবেন না কিন্তু। অপারেশন স্ট্র্যাটেজি একেবারে কস্ট যতটুকু কমে করতে পারেন, রাইট? এই হচ্ছে আপনার ডিক্লাইন স্টেজের। ওকে, ক্লিয়ার? সো নট ভেরি ডিফিকাল্ট, এটা ভেরি ভেরি সিম্পল টু টু রিমেম্বার কোন স্টেজে আপনাদের কি করতে হবে। আচ্ছা, এখন আমরা আসবো ওই ডিসকাশন যেটা বলছিলাম, দ্যাট এই যে প্রোডাক্ট লাইফ সাইকেল বললাম আর কি, এবং এটা কিন্তু ইভেন কান্ট্রিজ গো থ্রু দিস লাইফ সাইকেল অ্যাজ ওয়েল অলসো, যেটা আমি বলার চেষ্টা করছিলাম আর কি, রাইট? সো হাউ ডু কান্ট্রিজ গো থ্রু দিস লাইফ সাইকেল, আমরা এটাই ডিসকাস এখন করবো, রাইট? সো ফার্স্ট থিং হচ্ছে যে আহ, আমরা জানি যে বিভিন্ন কান্ট্রি বিভিন্ন লাইফ সাইকেলে প্রোডাক্টগুলো থাকতে পারে, রাইট? ফর এক্সাম্পল, বাংলাদেশে আমাদের ধরেন এখনো স্টিল ম্যানুফ্যাকচারিং, রাইট? আমাদের এখনো পর্যন্ত ম্যানুফ্যাকচারিং সবকিছুই করছি আমরা, বাট ম্যানুফ্যাকচারিং এর অনেকগুলো প্রোডাক্ট কিন্তু বিভিন্ন স্টেজে আমরা দেখতে পাচ্ছি। লাইক ফর এক্সাম্পল, অনেকগুলো শেক আউট স্টেজে এসে গেছে, গ্রোথ স্টেজে কিছু কিছু প্রোডাক্ট পাই আমরা, আবার আবার কিছু কিছু প্রোডাক্ট আপনার ইন্ডাস্ট্রি শেক আউট স্টেজে এসে গেছে, কিছু কিছু ইন্ডাস্ট্রি মেচুরিটিতে এসে গেছে, আর ডিক্লাইনও এখনো পর্যন্ত বেশি দেখছি না আমরা, বাট এটা আসবে, রাইট? But if I go to let's say USA, if I go to let's say
কোনো ইউরোপিয়ান কান্ট্রি ওখানে আপনি ম্যানুফ্যাকচারিং বলতে গেলে পাবেনই না। হার্ডলি হার্ডলি ম্যানুফ্যাকচারিং পাবেন, হার্ডলি। ওরা সবাই মোটামুটি এখন সার্ভিস স্টেজে চলে গেছে, রাইট? সো ওদের লাইফ ইজ ডিফারেন্ট। ইফ ইউ গো টু আফ্রিকাতে আপনি দেখবেন যে ইন্ট্রোডাকশন এবং গ্রোথ স্টেজে ম্যাক্সিমাম আছে, কিন্তু আপনার শেকআউট স্টেজে হয়তো এখনো পর্যন্ত তারা যায় না, রাইট? সো এখন ধরেন আমি, লেটস সে, আমি একটা কোম্পানি, রাইট? আমি আমি অপারেট করছি এখন ইউএসএ তে। তো আমার তো যেহেতু আমি ইউএসএ তে এখন সবাই চলে গেছে, সার্ভিস সেক্টরে চলে গেছে আর কি। এখন আমি আফ্রিকায় দেখলাম যে ইন্ট্রোডাকশন বা গ্রোথ স্টেজে আছে ম্যানুফ্যাকচারিং এ, আমি তখন কিন্তু ওখানে চলে গেলাম বেসিক্যালি, রাইট? এটা একটা, আই ক্যান টেক দিস অপরচুনিটি যে ওখানে গ্রোথ স্টেজে আছে, আমি গ্রোথ স্টেজে ওখানেই চলে গেলাম বেসিক্যালি। সো যেটা বলছিলাম দ্যাট আমার ডোমেস্টিক মার্কেটে যখন আমার সেলটা কমে আসছে, যে আমি দেখলাম এখন লেটস সে আমি স্টিল ম্যানুফ্যাকচারার ইন ইউরোপিয়ান কান্ট্রি, রাইট? ইউরোপিয়ান কান্ট্রি এখন যেহেতু আপনার এইসব ডেভেলপ কান্ট্রিজে কিন্তু আপনার এইসব কনস্ট্রাকশন যেহেতু কমে আসে, আপনার কনস্ট্রাকশন তখন তো আর নতুন করে হয় না। ইটস জাস্ট আপনার বর্তমান কনস্ট্রাকশন যেটা আছে, মেনটেন্যান্সে যা খরচ হয় আর কি, রাস্তাঘাট রিপেয়ার করছেন, বিল্ডিং নতুন করে খুব একটা বানাচ্ছেন না আর কি। তো ওখানে কিন্তু এইসব প্রোডাক্ট ডিক্লাইন হয়ে যায় স্টিল। তখন আমি দেখলাম যে ঠিক আছে বাবা, স্টিল ইন্ডাস্ট্রি তো নেদারল্যান্ডে কমে আসলো, বাট লেটস গো টু ইন্ডিয়া, অর লেটস গো টু চায়না অর আদার কান্ট্রি, যেখানে কিন্তু স্টিল ইন্ডাস্ট্রি স্টিল ভেরি স্ট্রং, ওখানে গ্রো করছে বেসিক্যালি, রাইট? ওখানে চলে গেলাম বেসিক্যালি। সো আইদার ওখানে চলে গেলাম অথবা আমি ওখানে এক্সপোর্ট করলাম, রাইট? ওখানে ম্যানুফ্যাকচার করলাম বা এক্সপোর্ট করলাম। সো এটা বললাম যে যদি আবার প্রত্যেকটা কান্ট্রিতে ডিফারেন্ট লাইফ সাইকেল থাকে, এবং এটা স্বাভাবিক, ডিফারেন্ট লাইফ সাইকেল হওয়াটা স্বাভাবিক, রাইট? সো ইন্টারন্যাশনাল বিজনেস যারা করে আর কি, তারা কিন্তু বিভিন্ন লাইফ সাইকেলে তারা প্রোডাক্টগুলো দেখে থাকে, বিভিন্ন কান্ট্রিজে তারা ঢোকার চেষ্টা করে। সো ইন টার্মস অফ দ্য সাকসেস, যে হাউ সাকসেসফুল আই উইল বি আর কি, দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে টাইমিংটা, রাইট? টাইমিংটা ভালো হচ্ছে কিনা। সো আমি ধরেন জাস্ট টু গিভ এন এক্সাম্পল, আমি দেখলাম যে আফ্রিকাতে আপনার কোনো একটা প্রোডাক্ট গ্রোথ স্টেজে আছে, যেটা আমার কাছে প্রোডাক্টটা অলরেডি আছে, আমি গ্রোথ স্টেজে গিয়ে ঢুকলাম ওখানে, ঠিক আছে না? মার্কেট ইজ এক্সপ্যান্ডিং ভেরি র্যাপিডলি, বাট আমি দেখলাম যে আমি বুঝতে পারিনি যে গ্রোথ স্টেজটা এখন কিন্তু অনেকটা শেষের দিকে, বিকজ বাই দিস টাইম অনেকগুলো প্লেয়ার্স ওখানে মার্কেটে ঢুকে গেছে, এবং আমি লাস্টে গিয়ে ঢুকলাম আর কি আপনার। সো এরপর ঢোকার পরে যেটা দেখলাম যে আলটিমেটলি গিয়ে এখন কিন্তু শেকআউট স্টেজটা স্টার্ট হয়ে যায় কিন্তু আপনার। তাহলে আবার টাইমিং ইজ রং, রাইট? সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো, যে কোন স্টেজে আপনি ঢুকছেন। নাম্বার টু হচ্ছে যে কোঅর্ডিনেটেড গ্লোবাল ম্যানুফ্যাকচারিং। এটা অলসো ভেরি ইম্পর্টেন্ট দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যখন গ্লোবাল ম্যানুফ্যাকচারিং করে থাকি, আমরা তো বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করছি, বিভিন্ন জায়গা ম্যানুফ্যাকচারিং করছি, রাইট? সো এই কোঅর্ডিনেশনটা ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যখন মার্কেটিংটা করবো, এটা অলসো ভেরি ইম্পর্টেন্ট দ্যাট হাউ ডু আই হাউ ডু আই কোঅর্ডিনেট মাই মার্কেটিং। জাস্ট টু গিভ এন এক্সাম্পল, লেটস সে কোনো একটা র মেটেরিয়াল, কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি একটা আপনার র মেটেরিয়াল বানায়। এই র মেটেরিয়ালটা কিন্তু অন্যান্য দেশে ইউজ হয়ে থাকে, লাইক জাস্ট গিভ এক্সাম্পল, ধরেন একটা ইন্ডিয়াতে একটা র মেটেরিয়াল বানায়, রাইট? সো ইন্ডিয়াতে র মেটেরিয়াল বানায়, এই র মেটেরিয়ালটা বাংলাদেশে আমরা ইউজ করে থাকি, কারেক্ট? আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম এই র মেটেরিয়ালটা থাইল্যান্ডও বানায়, ওই একই কোম্পানি, রাইট? সো তখন আমরা, I can, as from for as Bangladesh is concerned, I can import this raw material from India or Thailand, right? এখন এই জিনিসটা যারা গ্লোবাল ম্যানুফ্যাকচার যারা আছে, তারা কিন্তু এটাকে কোঅর্ডিনেট যদি না করে খবর আসে, তাহলে প্রাইস পড়ে যাবে কিন্তু। ওরা যেটা করবে না, ওকে বলবে তুমি কিন্তু ইউ কান্ট ইম্পোর্ট ফ্রম ইন্ডিয়া অর ইউ কান্ট ইম্পোর্ট ফ্রম থাইল্যান্ড। ইউ বাংলাদেশ তুমি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করবা, ইন্ডিয়া থেকে করবে না, অর তুমি ইন্ডিয়া থেকে করো বাট থাইল্যান্ড থেকে করবে না। এই কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গ্লোবাল ম্যানুফ্যাকচারার্স। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এফিশিয়েন্ট ইন্টারন্যাশনাল রোল আউট স্ট্র্যাটেজি, যেটা আমি একটু আগে বলেছিলাম, দ্যাট আপনি প্রত্যেকটা মার্কেটে দেখে আপনি রোল আউট স্ট্র্যাটেজি একটা করতে হবে, রাইট? সো যেটা বললাম যে আপনি যে যে সিকোয়েন্সে বিভিন্ন দেশে ঢুকছেন, আলটিমেটলি লাভটা হবে ওই বেসিসে আপনার। ইজ ইট ওকে? স্যার ইটস লাইক এখন আমি যদি স্যার ইউএসএ তে যে হচ্ছে ডিজেল কার
ইন্ডাস্ট্রি তাই না? সেট আপ করতে চাই, তাহলে তো স্যার পুরাই আমি একদম লস মেকিং এ হয়ে মানে পুরোটাই আমার লস চলে যাবে। Yeah, because diesel, first of all, let's say diesel car is now in decline. এখন সেই কার স্টেজে চলে গেছে কিন্তু অলরেডি কার ইন্ডাস্ট্রি, বিকজ ডিজেল কার তো চলবে না এখন তো, রাইট? এখন তো সবাই তো ইভিতে চলে গেছে বা হাইব্রিডে চলে গেছে কিন্তু আপনার। সো আলটিমেটলি ওইটা হচ্ছে প্রোডাক্ট নেচারের, রাইট? সো বাট অ্যাজ আই সেড, আতিফ, দ্য এক্সাম্পল আই গেভ অফ আফ্রিকা, লেটস সে আমি গ্রোথ স্টেজে ঢুকলাম বিকজ আফ্রিকাতে গ্রো করলো, বাট গ্রোথ স্টেজে কোন স্টেজে ঢুকছি আমি, বিগিনিং এ নাকি এন্ডিং এ? এটা ইম্পর্টেন্ট না? কারেক্ট স্যার। ওকে, সো এটা হচ্ছে আপনার এক্সটেন্ডিং প্রোডাক্ট লাইফ সাইকেলস টু অপারেটিং অ্যাব্রড। এখন আমরা ওই ইন্টারেস্টিং ডিসকাশনে আসবো, দ্যাট ইন্টারন্যাশনাল ট্রেড লাইফ সাইকেল, হাউ ডাজ দিস ওয়ার্ক অলসো, রাইট? সো এটাও ভেরি ইন্টারেস্টিং ইন দ্য সেন্স দ্যাট আমরা দেখি যে কিছু কিছু হাই ইনকাম কান্ট্রি তারা ইনিশিয়ালি তারা নিজেরা বানায়, এক্সপোর্ট করে, দে লুজ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এবং আলটিমেটলি তারা ইম্পোর্ট করা শুরু করে। সো লেটস টেক আইল টেক মেনি এক্সাম্পলস অফ দিস ওয়ান। The first product is developed in the innovator country, right? এই প্রোডাক্টটা ইনোভেটর কান্ট্রিতে আমরা ডেভেলপ করলাম, ওকে? সো কুড বি ইউএসএ অলসো, কুড বি ইউরোপ অলসো, ফর এক্সাম্পল লেটস সে লাইক এক সময় ধরেন, ইফ আই এম টকিং অ্যাবাউট রেডিমেড গার্মেন্টস আর কি আপনার, রাইট? রেডিমেড গার্মেন্টস এক সময় কিন্তু আমরা ইম্পোর্ট করতাম ফ্রম ইউএসএ, আমরা ইউরোপ থেকে ইম্পোর্ট করতাম, রাইট? সো ওই সময়তে কিন্তু এরাই কিন্তু মেশিনগুলো মেশিনগুলো ইনোভেট করেছিল, যে গার্মেন্টস মেশিনগুলো তারা ওখানে বানায়, ওরা ইনোভেট করেছিল। তারপর ধরেন টেক্সটাইল, টেক্সটাইল ইজ অ্যানাদার এক্সাম্পল অলসো। একসময় কিন্তু কাপড়গুলো আমরা ইম্পোর্ট করতাম, রাইট? ইউরোপ থেকে ইম্পোর্ট করতাম, ইউএস থেকে আমরা ইম্পোর্ট করতাম, কারণ ডেভেলপ প্রোডাক্টটা ওখানে ডেভেলপ করেছে আর কি, স্টেজ ওয়ান। সো ওই সময়তে যেটা ছিল দ্যাট আপনার ওই সময় ডিমান্ডটা অনেক বেশি ছিল, ওই ওই দেশে ডিমান্ডটা ছিল, এবং যেহেতু তারা এক্সপোর্ট করতে পারছিল, তারা এই মানে দে হ্যাড অ্যাডভান্টেজ দ্যাট এখানে বানিয়ে আমি এটাকে এক্সপোর্ট করছি আর কি। আহ, এবং এরকম অনেক এক্সাম্পল আপনি দিতে পারেন। লেটস সে ফর এক্সাম্পল জুতা, এই জুতা অলসো একসময় কিন্তু ধরেন ইউরোপ থেকে আমরা জুতা ইম্পোর্ট করতাম, ইটালি থেকে আমরা জুতা ইম্পোর্ট করতাম, রাইট? বাট এখন কিন্তু চায়না, চায়না হ্যাজ নট টেকেন ওভার নাও। চায়না ইম্পোর্ট করতো ইউরোপ থেকে, এখন চায়না নিজেরা বানাই তারা এক্সপোর্ট করছে ইউরোপে আর কি আপনার। অ্যানাদার এক্সাম্পল আই গিভ ইউ, ফার্মাসিউটিক্যালস। সো ফার্মাসিউটিক্যাল কিন্তু কিছু কিছু ফার্মাসিউটিক্যাল কিন্তু এখন আমরা এক্সপোর্ট করছি টু ইউএসএ অলসো। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট ওই দেশে আপনার ইন্ট্রোডিউস হলো, রেডিমেড গার্মেন্টস ইন্ট্রোডিউস হলো, ইউরোপ ইন্ট্রোডিউস হলো, এখানে এক্সপোর্ট করলাম আর কি। সো নাম্বার টু হচ্ছে ওভারসিজ প্রোডাকশন বিগিনস, রাইট? সো এখন ধরেন ইউএসএ ইউকেতে আপনার এক্সপোর্ট করছিল, রাইট? এখন ইউকে করলো কি, তারা নিজেরাই এক্সপোর্ট নিজেরা বানানো শুরু করলো, রাইট? তারাও কিন্তু এক্সপার্টিসটা ডেভেলপ করলো, তারা ওদের মোটা কস্ট অফ প্রোডাকশনটা মোটামুটি তারা দেখলো যে কম, রাইট? তো তারা কিন্তু নিজেরা প্রোডাক্টটা বানানো শুরু করলো, এবং আলটিমেটলি কি হলো দ্যাট বোথ ইউকে এবং ইউএসএ আর দে স্টার্ট, দে শেয়ার দি মোটামুটি দি সেলস অফ দি প্রোডাক্ট, রাইট? দ্যাটস দ্য সেকেন্ড পার্ট অফ অবস্থা। এটা কিন্তু অনেক এক্সাম্পল আপনি পাবেন। লেটস সে again taking the example of Japan, taking the example of China, that at the initially কিন্তু ইউএসএ চায়নাতে এক্সপোর্ট করতো, বাট আলটিমেটলি গিয়ে দেখা গেল যে কিছু কিছু প্রোডাক্ট চায়না স্টার্টস মেকিং দেমসেলস, তখন কিন্তু বোথ ইউকে অ্যান্ড ইউএসএ অ্যান্ড চায়না আর এক্সপোর্টিং দ্য প্রোডাক্ট আর কি। এখন তো উল্টা হয়ে গেছে, পুরোপুরি একদম চায়না করছে, থার্ড স্টেজে চলে গেছে একদম। So এটা হচ্ছে সেকেন্ড পার্টটা, যে সেকেন্ড যেখানে আমি এক্সপোর্ট করছিলাম তারাই নিজেরা বানানো শুরু করলো। থার্ড স্টেজ হচ্ছে যে আপনার এখন টোটালি চলে গেল যে লো ইনকাম কান্ট্রিতে চলে গেল, কারণ লো ইনকাম কান্ট্রিতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কস্ট অফ লেবার। কস্ট অফ লেবার ইজ ভেরি চিপ ইন লো ইনকাম কান্ট্রিজ। ক্লাসিক এক্সাম্পল রেডিমেড গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস ক্লাসিক এক্সাম্পল সিমেন্ট স্টিল, যেগুলো কিন্তু আপনার এমিশন অনেক হাই। সো ডেভেলপ কান্ট্রি থেকে বাংলাদেশে মুভ করছে, অন্যান্য কান্ট্রিতে মুভ করছে। সো এখানে কিন্তু যেটা হচ্ছে এখন, যে এখন গার্মেন্টস আমরা বানিয়ে ইউএসএ তে ইম্পোর্ট করছি, এক্সপোর্ট করছি, ইউকে তে আমরা এক্সপোর্ট করছি, ওখানে কিন্তু গার্মেন্টস এর কোনো ফ্যাক্টরি আপনি পাবেন না কিন্তু, রাইট? সো
সো এটা হচ্ছে যে একটা পুরোপুরি একটা লাইফ সাইকেল মানে টোটালি চেঞ্জ হয়ে গেলো, যে একটা সময় ছিল ওই দেশটাই ডেভেলপ কান্ট্রি, যেটা সে কিন্তু ওই প্রোডাক্টটা আমাকে এক্সপোর্ট করতো, এখন কিন্তু উল্টা আমি তাকে এক্সপোর্ট করছি, হি বিকামস অ্যান ইম্পোর্টার। অ্যাজ আই সেড দ্যাট, এটা কেন হলো? বিকজ একটা হচ্ছে লেবার কস্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ সস্তা হয়েছে আর কি, এবং যেহেতু প্রোডাক্ট এখন মেচিউর হয়ে গেছে, এখন প্রাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখন কস্ট এফিসিয়েন্সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি এখন। আর স্পেশালি ধরেন এটা যদি আপনার কমন আইটেমস হয়ে থাকে, লাইক ফর এক্সাম্পল রেডিমেড গার্মেন্টস, রাইট, দিজ আর অ্যাকচুয়ালি ভেরি কমন আইটেমস, জুতা ফর এক্সাম্পল, ভেরি কমন আইটেমস, এগুলো কিন্তু প্রাইস এবং কস্ট অ্যান্ড প্রাইস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে কিন্তু এইসব ডেভেলপ কান্ট্রিজে আপনার হবে। প্লাস আরও ইস্যুস আছে, ফর এক্সাম্পল দ্যাট ইন টার্মস অফ আপনার এনভায়রনমেন্ট অলসো, এটা একটা কারণ হতে পারে যে ওয়াই দিস ইজ মুভিং ফ্রম দি এক্সপোর্টিং কান্ট্রিজ নাও দি ইম্পোর্টার্স, লাইক স্টিল ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, এখন কিন্তু আপনি বিদেশে হার্ডলি পাবেন কিন্তু আপনার, কারণ মাইনিংটা তারা তারা ডিসকারেজ করছে বিকজ অফ দ্য এনভায়রনমেন্টাল ইস্যুস। তারপর কার্বন এমিশনের জন্য তারা কার্বন ট্যাক্স চার্জ করছে আপনার, এই কারণে আলটিমেটলি ওখান থেকে মুভ করে টু দ্য আদার কান্ট্রিজে চলে যাচ্ছে। তো এটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ট্রেড লাইফ সাইকেল, অর্থাৎ আপনার উই আর নট টকিং অ্যাবাউট মানে প্রত্যেকটা দেশে কিন্তু একটা মুভিং ফ্রম এগ্রিকালচার টু ম্যানুফ্যাকচারিং টু সার্ভিসেস, রাইট, অনেকটা এরকম আর কি আপনার এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসেস। সো এই প্রত্যেকটা দেশে দেখবেন যে এই এই সাইকেলটাই কিন্তু আলটিমেটলি আপনার রিপিট হচ্ছে আর কি আপনার। So এই পয়েন্টটা ক্লিয়ার? Yes, sir. গুড। শ্যাল উই টেক এ ব্রেক? স্যার, এটা তো বললেন যে হচ্ছে যখন ইম্পোর্টার বিকামস দ্য এক্সপোর্টার, লাইক এটা হলো লাস্ট স্টেজ, রাইট স্যার? এর পরে আর কিছু হয় না? না, আর হবে না, তার কি হবে? আতিফ, এখন মানে আমরা যেরকম স্যার, বাংলাদেশ যেরকম so হচ্ছে একটা... let me clear, Atif. Let me give the answer to this. So Bangladesh is now an exporter of ready-made garments, right? ইয়েস স্যার। যেটা এক সময় কিন্তু শুরু করলো ইউএসএ, রাইট? ওরা ম্যানুফ্যাকচারিং দিয়ে শুরু করে কি হলো, তারা সার্ভিসে চলে গেল, ঠিক কিনা বলেন আতিফ? ইয়েস স্যার। ওরা শুরু করলো এগ্রিকালচার, বাই দিবে। ইউএসএ ইনিশিয়ালি স্টার্টেড উইথ এগ্রিকালচার। আপনি হিস্ট্রি যদি দেখেন, ইটস ভেরি ফ্যাসিনেটিং হিস্ট্রি, আমি ওর হিস্ট্রি দেখছিলাম যে একসময় কিন্তু ইউএসএ ইউজ টু এক্সপোর্ট হুইট, সয়াবিন, এভরিথিং টু দ্য গ্লোবাল মার্কেট, কিন্তু তারা প্রচুর বিশাল ওদের এক্সপোর্ট ছিল, বিশাল ইজ দ্য ওয়ার্ড ফর ইট। বাট পরবর্তীতে যেটা হলো, দ্যাট তারা দেখলো যে আলটিমেটলি মানে মানে আপনার বিকজ অফ মেনি রিজনস they started losing profitability in terms of agriculture আর কি আপনার, রাইট? প্লাস অলসো অনেকে এগ্রিকালচার থেকে তারা দে ওয়ান্টেড টু মুভ আপওয়ার্ডস টু ইন্ডাস্ট্রি আর কি আপনার, রাইট? তখন কিন্তু আস্তে আস্তে এগ্রিকালচারের ফোকাসটা কমে গিয়ে ইন্ডাস্ট্রিতে চলে গেল। এবং এই ফেজটা আপনি সব দেশে দেখবেন যে একসময়, জাস্ট টু গিভ এন এক্সাম্পল, ইফ ইউ লুক এট বাংলাদেশ, দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশ যখন প্রথমে আমরা লিবারেশন হলো, রাইট, তখন ইন্ডাস্ট্রি কত পার্সেন্ট ছিল, ইউনো? স্যার নো আইডিয়া। নো আইডিয়া? মেক এ গেস। এগ্রিকালচার কত, ইন্ডাস্ট্রি কত, মেক এ গেস, লেটস সি। স্যার ইন্ডাস্ট্রি কত পার্সেন্ট বলতে স্যার আমি কোশ্চেনটা ঠিক ক্যাচ করতে পারিনি। টোটাল, ইফ দ্যার, আমরা সাধারণত একটা ইকোনমিকে যখন ভাগ করি, তিনটা পার্ট করি আমরা আমরা বলি এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিসেস, তিনটা পার্ট আমরা করি, কারেক্ট? সো যখন বাংলাদেশ শুরু হলো এবং পাকিস্তান আমল অলসো, বাংলাদেশ যখন হলো, ওই সময়তে ইন্ডাস্ট্রি কত ছিল, এগ্রিকালচার কত ছিল জিডিপির, আর সার্ভিসেস কত ছিল? তো সার্ভিসেস তো ডেফিনেটলি স্যার অনেক কম ছিল। ওকে, তো অ্যান্ড এগ্রিকালচার? এগ্রিকালচার স্যার আমাদের দেশে তো স্যার তখন এগ্রিকালচার মনে হাইয়েস্ট, মানে আমার গেস যেটা বলে Yeah, স্যার। yeah, yeah. So basically, rough figures, আমার exact figure মনে নেই, but for sure, industry was single digit, 7% আর 9% ওরকম একটা issue ছিল, রাইট? রাইট, আচ্ছা। তারপরে আপনার সার্ভিস, এগ্রিকালচার ছিল অলমোস্ট 50% মতন ছিল এগ্রিকালচার, 50, তাহলে 50 আর 9, 59, রাউন্ড অ্যারাউন্ড 41% ছিল সার্ভিসেস, অ্যারাউন্ড, জাস্ট রাফ কাট ফিগার বলছি আর কি। as we speak now, as we speak now, আপনার ইন্ডাস্ট্রি ইজ নাও, এগ্রিকালচারটা অনেক কমে এসছে, এগ্রিকালচারটা এখন আই থিঙ্ক ইটস 23% অর 29% কিছু একটা,
industry has overtaken agriculture, সার্ভিসটা এখন অলমোস্ট 50% তাদের, রাইট? এবং একটা পর্যায়ে কি হবে আতিফ, দ্যাট এগ্রিকালচার অনেক কমে আসবে, ইন্ডাস্ট্রি অনেক কমে যাবে, সার্ভিসেসটা উইল টেক ওভার। এটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি যেটা হয়েছে বেসিক্যালি, কারেক্ট? সো টু আনসার ইওর কোয়েশ্চেন, একটা পর্যায়ে গিয়ে দেখবেন যদি আমরা ডেভেলপ কান্ট্রি হয়ে যায় তখন ম্যানুফ্যাকচারিং আমরা বন্ধ করে দেবো আমরা, রাইট? বিকজ অফ এফিসিয়েন্সি, বিকজ যেটা হবে, বিকজ অ্যাজ ইউ গ্রো অফ দ্য ডেভেলপমেন্ট ল্যাডার, what happens if you start growing in the development ladder? What is the first impact? Tell me, what is the first impact in terms of cost? স্যার লেবার কস্ট হাই হয়ে যাবে আস্তে। Yes, absolutely correct. Labor cost will keep on increasing quite a lot, Kintabir. Quite a lot. So as a result, what is going to happen is that you are going to become uncompetitive compared to countries যারা নতুন করে শুরু করছে, কারেক্ট? এখন ধরেন আপনার কেনিয়াতে তারা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু করলো। বাংলাদেশ বাই দিস টাইম আমরা মিডল ইনকাম কান্ট্রি থেকে আমরা মিডল ইনকাম কান্ট্রিতে চলে গেছি, আমাদের কস্ট অফ লেবার আরো অনেক বেড়ে গেছে কিন্তু তখন কিন্তু আমি কেনিয়ার সাথে কম্পিট করতে পারবো না কিন্তু, ক্লিয়ার? সো আলটিমেটলি আই হ্যাভ টু মুভ আপওয়ার্ডস, তখন আমাকে আপওয়ার্ড মুভ করতেই হবে তখন কিন্তু আপনার। সো আই হ্যাভ টু গো ফর সার্ভিসেস অ্যান্ড আই হ্যাভ টু গো মোর টুয়ার্ডস ভ্যালিউ অ্যাডেড প্রোডাক্টস, লাইক ইউএসএ যেটা করেছে। ইউএসএ যেটা করেছে, তারা কোথায় চলে গেছে? টেকনোলজি, বুঝছেন? দে হ্যাভ গন ফর টেকনোলজি, সিম্পল এজ দ্যাট। দে হ্যাভ গন ফর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, টেকনোলজি, রাইট, আইটি, ওখানে তারা চলে গেছে কিন্তু। সো ভ্যালু এডেড সার্ভিসেস, এবং আলটিমেটলি প্রত্যেকটা কান্ট্রি এই কার্ভে মুভ করে কিন্তু, ক্লিয়ার? স্যার বুঝেছি এখন। গুড, থ্যাংক ইউ। ওকে, সো আমরা একটা ব্রেক নিই, 8:37, 9টায় শুরু করবো, ঠিক আছে? ওকে স্যার। স্যার থ্যাংক ইউ। 9টা 10 করলে একটু ভালো হয় স্যার। ওকে, ঠিক আছে, 9:10 করবো। থ্যাংক ওকে, ইউ। এক্সাম নেগোসিয়েশন এক্সাম চলছে আমাদের। এক্সাম আসতে আসতে স্যার এটা না বেড়ে স্যার যাবে। এক্সাম না, মানে স্যার আমি বাসায় আসার পর এখনো শাওয়ার করিনি, সো অফিস ওকে থেকে ওকে ওকে ডিরেক্ট। ওকে 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 9:10, এটা হচ্ছে যে অনেকটা আমাদের রসুল সাল্লাহ সাল্লাম উনি যখন নেগোসিয়েট করেছেন যে 50 টাকা থেকে 5 টাকা আর কি, এটা এখন আতিফ আমার সাথে নেগোসিয়েট করছে আর কি। এনিওয়েজ, আমি গিভ আপ করলাম, ঠিক আছে? 9:10, থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।
So আমরা শুরু করছি. We stopped at this stage about the international trades life cycle. আমরা এখন অন্য পার্টে চলে যাচ্ছি আর কি, বেসিক্যালি the concept of industry segments and strategic groups. এটা একটা ইম্পর্টেন্ট ডিসকাশন অলসো. আমরা এই ডিসকাশনটা এখন করবো আর কি. সো ফার্স্ট থিং হচ্ছে যে এভরি ইন্ডাস্ট্রি হ্যাজ গট মাল্টিপল সেগমেন্টস. সেগমেন্টস বলতে আমরা একটু পরে দেখবো হোয়াট আর মিন সেগমেন্টস. সো মাল্টিপল সেগমেন্ট হতে পারে বা স্ট্র্যাটেজিক গ্রুপ হতে পারে. সো আমাদের যে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি যেটা হবে আর কি, very critical, extremely critical to understand that what is the segment that I am targeting. আমরা অনেকগুলো এক্সাম্পল দেখবো ওখানে, বাট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফর এনি ফার্ম উইদিন দ্য ইন্ডাস্ট্রি আপনাকে ডিসাইড করতে হবে যে কোন সেগমেন্টে আমি টার্গেট করছি. বাই ডেমোগ্রাফিস হতে পারে যে ইয়াং, মিডল এজ, ওল্ড জেনারেশন, বা ইনকাম হতে পারে, বা বাই বাই হ্যাবিটস হতে পারে, বা রিজন হতে পারে. সো এই 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 সেগমেন্টেশনটা করে আমাকে কোন কোন সেগমেন্ট আমি থাকতে চাই, এটা ভেরি ক্রিটিক্যাল কিন্তু. এবং এটা হচ্ছে সার্ভাইভাল. এটার জন্য দিস হাউ ইউ সার্ভাইভ বেসিক্যালি. আমি যদি প্রপারলি সেগমেন্ট করতে পারি, আমার যেটা হবে দ্যাট আমি প্রপারলি টার্গেট করতে পারবো যে হু ইজ মাই টার্গেট কাস্টমার. ওদেরকে আমি পুরোপুরি ফোকাস করবো সবকিছু. তখন আমি আমার ব্র্যান্ড স্পেন্ড বলেন, ব্র্যান্ড পজিশনিং বলেন, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বলেন, আমি ওই টার্গেট কাস্টমার দিকে আমি দেবো ইনস্টেড অফ গোয়িং ফর মাস কাস্টমার্স, নাম্বার ওয়ান. তারপরে আপনার মার্কেট পজিশনিং আমাকে হেল্প করবে, অ্যান্ড অলসো কম্পিটিটিভনেস অলসো হেল্প করবে. বিকজ ওই সেগমেন্টে যখন আমি করবো, আই উইল ট্রাই টু মেক শিওর দ্যাট আমি এই সেগমেন্টে লিড করি বেসিক্যালি, রাইট? সো একটা এক্সাম্পল নিচে আমি বলেছি, ডিসকাস করেছি দ্যাট লুক, car industry for example. So let's say luxury cars বলতে BMW, Mercedes, Porsche, Lamborghini, রেঞ্জ রোভার, এগুলো লাক্সারি কার বলে থাকি. বাজেট কার তো হচ্ছে লেটস সে যেগুলো আপনার এখন চাইনিজ বাজেট কার এসে গেছে, আপনার অনেকগুলো সস্তা দামে পাওয়া যায় আর কি. আমার ইভিস তো এখন একটা ডিফারেন্ট সেগমেন্ট অল টুগেদার, অ্যান্ড এসইউভি ইজ এ ডিফারেন্ট সেগমেন্ট অল টুগেদার. সো প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু যারা কাস্টমার আছে তাদের নিডটা আলাদা, প্রত্যেকটা সেগমেন্টের কম্পিটিটার্সরা আলাদা, এবং কম্পিটিশন ডাইনামিক্সও আলাদা ফর ইচ সেগমেন্ট, রাইট? এই কারণেই কিন্তু আমাকে প্রথমে ডিসাইড করতে হবে যে আমি কোন সেগমেন্টে থাকতে চাই. সব সেগমেন্টে থাকলে কিন্তু আমার খবর আছে, কিন্তু ইউ নট গোইং টু সার্ভাইভ ফর শিওর. ইউ উইল ডাই, সিম্পল এস দ্যাট. সো আপনাকে চেষ্টা করতে হবে যে কোন একটা পার্টিকুলার সেগমেন্টে আপনাকে ফোকাসটা বেশি রাখার জন্য. না, কেন আমরা সেগমেন্ট করে থাকি ইজ এ কোশ্চেন নাও, রাইট? সো আমি যদি সিম্পলি ইন্ডাস্ট্রি লেভেল সেগমেন্টেশন করি, ইন দ্যাট কেস আমি ইম্পর্টেন্ট সাবগ্রুপকে আমি কিন্তু ইগনোর করব. কি রকম? ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে আমি, দ্যাট সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ফর এক্সাম্পল লেটস সে এখন কাস্টমার বিভিন্ন, ইফ ইউ লুক অ্যাট লেটস সে কর্পোরেট কাস্টমারের মধ্যে রিয়েল এস্টেট কোম্পানি আছে, যারা ফ্যাক্টরি যারা বানায় তারা আছে. তারপরে ধরেন গভর্নমেন্ট ইজ অলসো হিউজ কর্পোরেট কাস্টমার, ওরা তো গভর্নমেন্ট আলাদা সেগমেন্ট ইনফ্যাক্ট আলাদা হয়. এরপর আইএসবি, ইন্ডিভিজুয়াল হোম বিল্ডার্স, যারা বাসা বানায় গ্রামে গঞ্জে আর কি, আইএসবি আমরা বলে থাকি. সো প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু আপনার এই সেগমেন্টেশন না করলে আপনি কিন্তু আপনার অফারিংটা ঠিকভাবে করতে পারবেন না. সো আপনাকে যেটা করা লাগবে, যে আপনাকে মার্কেটটাকে আপনাকে সেগমেন্ট করতে হবে, আপনার কাস্টমার কাদেরকে আপনি টার্গেট করছেন, এবং মার্কেটিং মিক্সটা আপনি সেভাবে আপনাকে মিক্স করতে হবে, মার্কেটিং মিক্সটা সেভাবে বানাতে হবে. কোন প্রোডাক্টটা আপনি কোন সেগমেন্টে কোন প্রোডাক্টটা আপনি ফোকাস করতে চান. যেটা বললাম যে কোম্পানিজ ক্যানট কম্পিটিটিভলি এফেক্টস ইন এভরি সেগমেন্ট. প্রত্যেকটা সেগমেন্টে আমি লাক্সারি কার, বাজেট কার, ইভি এবং এসইভিতে চার জায়গায় থাকাটা ইম্পসিবল, ইজ নট পসিবল ফর মি. কারণ আমাকে যেরকম প্রমোশন করতে হবে, যেরকম খরচ করতে হবে, আলটিমেটলি কান্ট বি এফিসিয়েন্ট. সো
ওকে কি করতে হবে যে কোন সেগমেন্টে আমার চান্স আছে, দ্য বেস্ট চান্স অফ উইনিং, কোন সেগমেন্টে গিয়ে আমি জিততে পারবো। এবং এই জেতাটার অ্যাসেসমেন্ট করাটা উপায় কি? অ্যাসেসমেন্ট করা হচ্ছে যে আমার কি স্ট্রেংথস আছে, রাইট? আমার কি রিসোর্সেস আছে, আমার কি ক্যাপাবিলিটিস, এবং আমার কাস্টমারকে আমি কিভাবে বুঝতে পারছি, রাইট? বিকজ আমার কিছু স্ট্রেংথস থাকতে পারে ইন টার্মস অফ দ্য পিপল দ্যাট আই হ্যাভ, ইন টার্মস অফ দি আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মার্কেট ফর এক্সাম্পল হতে পারে। সো কুড বি অলসো আমার যে ব্র্যান্ড ব্র্যান্ড যেটা আছে এটা পজিশনিংটা আমি ঠিকভাবে করেছি। আমার রিসোর্সেস যারা আছে এরা কিন্তু ভালো রিসোর্স আছে ফর পার্টিকুলার সেগমেন্ট আর কি। আমার ক্যাপাবিলিটি কতটুকু আছে, আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি কতটুকু আছে, এবং কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং আমার কতটুকু আছে, এই এই দেখে কিন্তু আমার সেগমেন্টটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে। সো সেগমেন্টটা আইডেন্টিফাই করার পরে আপনার মার্কেট শেয়ার, মার্কেট পজিশনটাকে আপনি মেনটেন করার জন্য আপনার কি করা লাগবে? ওই যে প্রাইস, কোয়ালিটি, ব্র্যান্ড, ফিচার্স, ইনোভেশন, রাইট? সো প্রাইস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রাইস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই কারণে যে আমরা বলি প্রাইস পজিশনিং, দ্যাট আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার প্রোডাক্টটা ভার্সেস কম্পিটিশন, আপনি আগে থেকে একটা প্রাইস পজিশনিং করেছেন যে আমার প্রোডাক্টটা কম্পিটিশন থেকে 5 টাকা বেশি হবে, বা আমার প্রোডাক্টটা কম্পিটিশন থেকে 5 টাকা কম হবে, রাইট? সো এই পজিশনটা কিন্তু স্ট্যাটিক না, এটা ডাইনামিক। কারণ যখনই আপনার কম্পিটিশন প্রাইস চেঞ্জ করছে, আমাকেও সেভাবে প্রাইসটা চেঞ্জ করতে হবে, ওই ডিফারেন্সটা রাখতে হবে। যদি 5 টাকা বেশি থাকে, 5 টাকা বেশি করব। ও যদি প্রাইস কমিয়ে দেয়, আমিও কমাবো সেই সেই অনুপাতে বেসিক্যালি। সো এই পজিশনিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ প্রাইস। কোয়ালিটি অলসো ভেরি ইম্পর্টেন্ট অলসো, দ্যাট একটা মিনিমাম কোয়ালিটি আপনাকে দিতে হবে। ব্র্যান্ড তো আছেই, বিকজ ডিফারেন্সিয়েশন না হলে তো আপনি বেচতেই পারবেন না। এবং প্রোডাক্ট ফিচার যত বেশি বাড়াতে পারবেন, লুক অ্যাট স্যামসাং ফোন, যে ওরা কিন্তু কত রকম ফিচার্স আপনাকে ফোনের মধ্যে দিচ্ছে আর কি বেসিক্যালি। প্যারাশুট দেখেন কত রকম হেয়ার অয়েল তারা এখন বার করেছে বেসিক্যালি। ইনোভেশন, এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ গট টু ইনোভেট দ্য প্রোডাক্ট অলসো। ইনোভেশন না হলে তো আলটিমেটলি একই প্রোডাক্ট কতদিন আপনি বেচবেন। সো এই পার্টটা ইজ ভেরি ক্রিটিক্যাল, দ্যাট যে কোনো ইন্ডাস্ট্রিতে আমাদের এই সেগমেন্টেশনটা বিকামস ভেরি ইম্পর্টেন্ট। সো যদি আমি এই সেগমেন্টেশনটা করি, what are the benefits? The first thing is, and the most important part is that I am aligning myself with the customer need. কাস্টমার মনে করে যে ড্যান্ড্রাফ ইজ নাও এ বিগ ইস্যু, রাইট? সো ড্যান্ড্রাফ কন্ট্রোলের জন্য কোনো কিছু যদি পাই, আমি একটা হেয়ার অয়েল বার করলাম ড্যান্ড্রাফ কন্ট্রোলের জন্য, ফর এক্সাম্পল ইটস একটা, রাইট? অথবা কাস্টমার বলছে যে হেয়ার গ্রোথটা আমার জন্য ইম্পর্টেন্ট বেশি, আমি একটা হেয়ার বললাম যে এটা কিন্তু আমাকে হেয়ার গ্রোথে হেল্প করবে, রাইট? সো অথবা হেয়ার উইল বিকাম সিল্কি, এরকম এই এই অয়েলটা ইউজ করলে হেয়ার উইল বিকাম সিল্কি ফর এক্সাম্পল ইটস। সো এরকম করে কাস্টমারের অল কাস্টমার্স ডোন্ট হ্যাভ দ্য সেম নিডস, এভরি কাস্টমার হ্যাভ গট দ্যার ওন নিডস। আমাকে দেখতে হবে কোন কাস্টমারের মানে যে হোয়াট ক্যাটেগরি অফ নিড ইজ ভেরি হাই, এটা আমি বুঝতে হবে। বুঝে কিন্তু আলটিমেটলি আমাকে প্রোডাক্টটাকে ডিজাইন করবো আর কি। এবং বুঝতে পারবো যে ওই সেগমেন্টের মধ্যে আমার কম্পিটিটার্স কারা, রাইট? বিকজ ধরেন কার ইন্ডাস্ট্রিতে ইউ টকিং অফ টয়োটা, ইউ টকিং অফ বিএমডব্লিউ, ইউ টকিং মার্সিডিজ। বাট বিএমডব্লিউ মার্সিডিজ তো আপনার তো লাক্সারি কার আছে, তারা তো আর ধরেন এই বাজেট কারে নাই তারা কিন্তু, রাইট? সো বা ইভিতে ধরেন এখন টেসলা বা বিওয়াইডি বেশি আছে কিন্তু আপনার। সো আমি বুঝতে পারবো যে ওই সেগমেন্টে গেলে আমার রিয়েল কম্পিটিটার্স কারা বেসিক্যালি, রাইট? আর ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আমাকে দেখতে হবে যে এই সেগমেন্টে আমি যে সেগমেন্টে ঢুকলাম, এখানে কোনো ব্যারিয়ার আমি ক্রিয়েট করতে পারছি কিনা, যার দ্বারাই কিন্তু কম্পিটিশন এই সেগমেন্টে ঢুকতে পারবে না। সো এই ব্যারিয়ার্স কুড বি মেনি থিংস। নাম্বার ওয়ান, দ্য বিগেস্ট ব্যারিয়ার হচ্ছে ব্র্যান্ড স্ট্রেংথ। ইফ আই গট এ ভেরি স্ট্রং ব্র্যান্ড, অন্যরা হয়তো সেখানে ঢুকতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ধরেন ইফ লেটস সে I can I can also work with regulators to ensure that regulations become more strict in terms of মানে আপনার এই ইন্ডাস্ট্রিতে কারা ঢুকতে পারবে আর কি আপনার, এটা একটা হতে পারে। অথবা এমনও হতে পারে দ্যাট আই ক্যান লবি উইথ ব্যাংকস অলসো, দ্যাট লুক এই এই ইন্ডাস্ট্রিতে এখন কিন্তু আমাদের এক্সেস ক্যাপাসিটি হয়ে গেছে, তোমরা কিন্তু আর এখানে ফাইন্যান্স করো না কিন্তু। সো এই ব্যারিয়ার্স আমরা ক্রিয়েট করতে পারি, রাইট? এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমরা যেই সেগমেন্টে ঢুকবো, ওই সেগমেন্টে আমাদের একটা
স্পেশালাইজ করে আমরা একটা নিশ একটা মার্কেট ক্রিয়েট করতে পারবো। ইজ ইট ওকে? Yes, sir. সো হোয়াট আর দি মেইন কনসিডারেশনস যখন আমরা স্ট্র্যাটেজিক সেগমেন্টকে আমরা আইডেন্টিফাই করি? সো ফার্স্ট থিং হচ্ছে যে প্রোডাক্ট ক্যাটেগরি আমরা বলে থাকি, প্রোডাক্ট ক্যাটেগরি। সো ইজ ইট কনজিউমার গুডস? আবার কনজিউমার গুডস যদি বলে থাকি, এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট ক্যাটেগরি হতে পারে। লাইক ফর এক্সাম্পল, একটা হতে পারে হোম ডিউরেবলস। তো হোম ডিউরেবল বলতে ধরেন এই যে আমাদের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস যেগুলো আছে, রেফ্রিজারেটর, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ, এগুলো হচ্ছে হোম ডিউরেবলস আর কি, রাইট? আচ্ছা, তারপরে ধরেন আপনার লেটস সে হাউসহোল্ড, হাউসহোল্ডে যে আমরা ডেইলি এসেনশিয়ালস যেটা আমরা বলে থাকি, ডেইলি এসেনশিয়ালস এর মধ্যে আপনার একটা একটা হতে পারে ফুড ক্যাটেগরি, রাইট? ফুডের মধ্যে আবার সাব ক্যাটেগরি আপনি করবেন ইন টার্মস অফ সিরিয়াল, ইন টার্মস অফ ফ্লাওয়ার, ইন টার্মস অফ সুগার, সল্ট, এক্সেট্রা আর কি আপনার। তারপরে ধরেন আপনার হেয়ার কেয়ারের জন্য একটা আলাদা আপনি করলেন, তারপরে হচ্ছে আপনার স্কিন কেয়ারের জন্য আপনি আলাদা করলেন। এগুলো হচ্ছে আপনাকে ক্যাটাগরি এভাবে ডিফাইন করতে হবে, আমরা বলি প্রোডাক্ট ক্যাটাগরি। এরপরে সার্ভিসেস, আপনি সার্ভিসেস অলসো ক্যাটাগরাইজ করতে পারেন যে কোন প্রকার সার্ভিস আই এম গিভিং বেসিক্যালি, রাইট? সো এরপর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, এটা হতে পারে একটা ক্যাটাগরি অলসো, যেটা আপনি ইউর নট সেলিং টু B2C বাট B2B মেইনলি আপনি বিক্রি করছেন। তারপর কম্পোনেন্টস, র মেটেরিয়ালস, আপনি এভাবে ডিফাইন করবেন আপনার প্রোডাক্ট ক্যাটাগরিটা আর কি আপনার। আচ্ছা, raw materials for what? Raw material for cement industry, raw material for steel industry, raw material for pharmaceutical industry, raw material for ceramic industry, etc. Okay. Customer. So, who are your customers? Is it end customer? Is it your dealer? সো কারণ আমি ধরেন মালটা ডিলারকে ডাইরেক্টলি বিক্রি করতে পারি, ও রিটেলের মাধ্যমে বিক্রি করছে। আবার আমি এটাও করতে পারি যে বড় বড় রিটেলার যারা আছে তাদেরকে ডাইরেক্টলি বিক্রি করতে পারি, অথবা এন্ড কাস্টমারকে অনলাইনে আমি বিক্রি করতে পারি, কর্পোরেট কাস্টমারকে আমি অনলাইনে বিক্রি করতে পারি। সো এগুলো হচ্ছে আপনার কাস্টমার টাইপ কিন্তু। সো বিজনেস, গভর্নমেন্ট, কর্পোরেট। এরপরে ভেরি ইম্পর্টেন্ট অলসো দ্যাট লোকেশনটা কোথায়। সো ইজ ইট জাস্ট ঢাকার মধ্যে, নাকি ন্যাশনাল, নাকি রিজনাল, নাকি গ্লোবাল বেসিক্যালি। তারপরে কনসিডার বাইং বিহেভিয়ার্স। সো কেন এটা ইম্পর্টেন্ট অলসো, এটা একটা ডিসকাস করবো। দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট সেন্ট্রালাইজ ভার্সেস লোকাল বাইং, সেন্ট্রালাইজ ভার্সেস লোকাল বাইং। সো ধরেন যদি সেন্ট্রালাইজ বাইং হয়ে থাকে, তাহলে আমি একজনের সাথে ডিল করছি, যে আলটিমেটলি সেন্ট্রালাইজ বাইং এর হেড, তার সাথে আমি ডিল করছি। আর যদি লোকাল বাইং হয়ে থাকে, তাহলে অনেকগুলো বায়ারের সাথে আমাকে ডিল করতে হবে। সো সেকেন্ড পার্ট ইজ মোর কমপ্লেক্স কম্পেয়ার টু দি ফার্স্ট পার্ট। Number two, cultural differentiations in negotiation. Cultural differences in negotiation. So, just to give an example, ধরেন আহ, আহ, আপনার আমি চায়না থেকে মাল ইম্পোর্ট করি, রাইট? চায়না থেকে মাল ইম্পোর্ট করি বিকজ at the end of the day I'm getting the lowest price. Okay, বাট আমি চায়না থেকে ইম্পোর্ট না করে আমি স্টিল জাপান থেকে ইম্পোর্ট করছি, বিকজ এখানে ট্রাস্ট ইজ মোর ইম্পর্টেন্ট কম্পেয়ার টু দ্য প্রাইস আর কি আপনার। সো এই কারণে কিন্তু এই কালচারাল ডিফারেন্সিয়েশন নেগোসিয়েশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট অলসো। নাম্বার থ্রি, ইউজ অফ ইন্টারমিডিয়েটস অ্যান্ড গো বিটুইনস। অর্থাৎ আমি যে আহ, আহ, আমি যে প্রোডাক্টটা বিক্রি করি, রাইট? সো আমি এজেন্টের মাধ্যমে বিক্রি করতে পারি, বা আমি নিজে ডাইরেক্টলি আমি সেল করতে পারি কিন্তু, রাইট? সো যারা বায়ার্স, ফর এক্সাম্পল লেটস সে, সো বায়ার যারা, ফর এক্সাম্পল রেডিমেড গার্মেন্টস একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। সো রেডিমেড গার্মেন্টসে যারা বায়ার থাকে বিদেশে, সো ওরা দে ক্যান বাই ফ্রম বাইং হাউসেস অর দে ক্যান বাই ডাইরেক্টলি ফ্রম ম্যানুফ্যাকচারার্স দেমসেলস। সো বড় বড় ম্যানুফ্যাকচার যারা আছে তাদের কাছ থেকে কিনতে পারে ডাইরেক্টলি, অথবা যারা ছোট ছোট যারা আছে তাদের তো নিজেরা ডাইরেক্ট সেল করতে পারে না, ওরা বাইং হাউসের মাধ্যমে বিক্রি করে কিন্তু আপনার। So তখন একটা ইন্টারমিডিয়েট আপনার ঢুকে গেল আর কি আপনার, রাইট? সো এটা হচ্ছে অ্যানাদার এক্সাম্পল। আর অ্যানাদার এক্সাম্পল হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল আছে, রাইট? এখন ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালের জন্য যে যে সাপ্লায়ার, সে বাংলাদেশে একজন এজেন্ট রেখেছে আর কি। সো এজেন্টের মাধ্যমে মানুষ কিনছে, অথবা সে ডিসাইড করলো যে না, আমি ডাইরেক্টলি
এন্ড কর্পোরেট যারা তাদের সাথে ডিল করবো, এটা খুবই কমন কিন্তু আপনার। তারা ডাইরেক্টলি বললো যে ভাই এজেন্ট দরকার নেই আমার, তুমি আমার সাথে ডাইরেক্টলি কিনো, তোমার কষ্ট আরো কমে আসবে, কারণ এজেন্টকে কিন্তু আমাদের কমিশন দিতে হয়, এই কমিশনটা তুমি সেভ করবে তুমি যদি আমাদের কাছে কিনো আর কি। So এই পার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো, আমরা যখন স্ট্র্যাটেজিক সেগমেন্টটা আমরা আইডেন্টিফাই করি। ওকে, Yes, sir. ওকে, নাও সেগমেন্টেশন ফ্যাক্টরস আমরা কি কি দেখবো। The first হচ্ছে যে I must very clearly understand that there are different customer groups with different buying behaviors. প্রত্যেকটা কাস্টমার যারা আছে তাদের বাইং বিহেভিয়ার ইজ ডিফারেন্ট। Let me give you some examples of this. Bulk buyers. So bulk buyers কারা? Bulk buyers যারা কর্পোরেট যারা কিনে, রাইট? যারা ফর এক্সাম্পল আমি সিমেন্ট সেল করছি টু রিয়েল এস্টেট, সিমেন্ট সেল করছি টু গভর্নমেন্ট ফর এক্সাম্পল সে, রাইট? এরা বাল্ক বায়ার্স কিন্তু আপনার। সিমেন্ট সেল করছি টু টু ইন্ডাস্ট্রিজ যারা ফ্যাক্টরি করছে আর কি, রাইট? এটা বাল্ক বায়ার্স কিন্তু, রেডিমেড সিমেন্ট বিক্রি করছে আপনারা। একইভাবে ধরেন আপনার যারা আপনার সিঙ্গার ফর এক্সাম্পল, সিঙ্গার সে ডাইরেক্টলি শোরুমের মাধ্যমে আপনার কাস্টমারকে বিক্রি করছে, অথবা সে হোলসেলারকেও বিক্রি করতে পারে যে ভাই ও একসাথে 20টা ফ্রিজ কিনে ফেললো বা 40টা ফ্রিজ কিনে ফেললো, রাইট? হোলসেলার হতে পারে। ওরা ওরা হচ্ছে আপনার বাল্ক বায়ার। অথবা এমনও হতে পারে যে কোনো একটা কর্পোরেট হাউস বললো সিঙ্গারকে যে ভাই, স্কোয়ার গ্রুপ বললো যে তোমাদের কাছ থেকে আমরা ফ্রিজ এয়ার কন্ডিশনিং কিনবো, আমার লাগবে 50টা বা 100টা লাগবে, বেসিক্যালি বাল্ক বায়ার্স। আর স্মল বায়ার্স যেটা বললাম যে যারা ছোট ছোট আপনার রিটেলার, এরা হচ্ছে স্মল বায়ার্স, প্রিমিয়াম এবং বাজেট কাস্টমার্স। সো এগেইন মনে রাখবেন দ্যাট প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনি এই জিনিসটা পাবেন, কিন্তু এই প্রাইস সেগমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা আপনি প্রত্যেকটা প্রোডাক্টের আপনি এই প্রাইস সেগমেন্টেশনটা অবশ্যই পাবেন, যে প্রিমিয়াম প্রাইস, তারপরে আপনার একটা থাকবে আপনার বাজেট প্রাইস, একটা হচ্ছে লো এন্ড প্রাইস, ভ্যালু ফর মানি, একটা থাকবে লো এন্ড একেবারে প্রাইস। এইটা আপনি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে পাবেন আপনি, ফর শিওর, কোনো ডাউট নেই একেবারে। সিমেন্ট বলেন, স্টিল বলেন, সাবান বলেন, যে কোনো প্রোডাক্টে কিন্তু আপনি জিনিসটা পাবেন, স্পেশালি বিকজ অফ ইয়ার ব্র্যান্ড স্ট্রেংথ। যত বেশি ব্র্যান্ড স্ট্রেংথ হবে ইউল গেট এ প্রিমিয়াম প্রাইস, আর প্লাস অলসো ইকোনমিক্স অফ স্কেল। বড় প্লেয়ার হবেন আপনি প্রিমিয়াম প্রাইস পাবেন, ছোট প্লেয়ার হলে প্রিমিয়াম প্রাইস পাবেন না, বিকজ ব্র্যান্ড স্ট্রেংথ কম, ইকোনমিক্স স্কেল আপনার কম কিন্তু। তো এটা আপনাকে সেগমেন্ট করতে হবে, এবং আলটিমেটলি আপনাকে ডিসাইড করতে হবে যে আমি কোন সেগমেন্টে খেলবো আর কি। বিকজ আমি যদি 3টে সেগমেন্টে খেলতে চাই, খবর আছে কিন্তু একেবারে ডিজাস্টার যাকে বলে। বিকজ ইফ আই এম গোইং টু সেল অ্যাজ এ প্রিমিয়াম প্রাইস সেলার, আই এম গোইং টু সেল অ্যাজ ভ্যালু ফর মানি, আই এম গোইং টু সেল লো প্রোডাক্ট, একেবারে ইউ ফিনিশড, ডে ওয়ান ইউর ডেড। বিকজ তখন কাস্টমার কনফিউজ, ভাই আপনি কি প্রিমিয়াম প্রডিউসার, তাহলে তো কোয়ালিটি অনেক ভালো, ও আপনি আবার বাজেট ভ্যালু ভ্যালু ফর মানি, ওকে, লো লো প্রাইস, না রে ভাই খবর আছে কিন্তু। এই ডেঞ্জারাস, নেভার নেভার Yes. নেভার মেক দিস মিস্টেক অফ অপারেটিং ইন ডিফারেন্ট প্রাইস সেগমেন্টস। একেবারে হারাকিরি যেটা বলি, একেবারে সুইসাইড একেবারে। ওকে, এরপর আসছে আপনার ধরেন ন্যাচারাল ডিভিশন বা কান্ট্রি রিজন, ভেরি ইন্টারেস্টিং কিন্তু আপনার, যে প্রত্যেকটা রিজন কান্ট্রিতে এটা কিন্তু একটা আলাদা একটা সেগমেন্ট কিন্তু। কেন? বিকজ অফ কাস্টম, কালচার, ক্লাইমেট, ল্যাঙ্গুয়েজ, রেগুলেশন। এক্সাম্পল দিই আপনাদেরকে, ম্যাকডোনাল্ড। সো ম্যাকডোনাল্ড ইন্ডিয়াতে যে প্রোডাক্টগুলো বানায়, ফার্স্ট অফ অল ইন্ডিয়ান টেস্টের সাথে তারা মিলিয়ে প্রোডাক্টটা তারা বানাচ্ছে কিন্তু আপনার, একটা স্পাইস টাইস বেশি ইউজ করবে, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, পোর্শন গুলো মোটামুটি মোটামুটি মিডিয়াম থাকে। জাপানে যেগুলো করে ওগুলো কিন্তু পোর্শন সাইজ ছোট হয় কিন্তু, কারণ জাপানিজরা বেশি খায় না কিন্তু, কম খায় তারা কিন্তু। আর ইউএসএ তে মাশাআল্লাহ, যে পোর্শন সাইজ যেগুলো হয় 3জন লোক একটা খেতে পাবে কিন্তু বেসিক্যালি, রাইট? সো এটা একটা এক্সাম্পল ম্যাকডোনাল্ডের, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইন টার্মস অফ রেগুলেশনস অ্যান্ড কালচার অলসো, লাইক ইন্ডিয়াতে আপনার হালাল বার্গার না দিলেও চলবে, বাংলাদেশি করলে তো হালাল দিতেই হবে, মিডল ইস্টে করলে আপনাকে হালাল দিতেই হবে কিন্তু আপনার, রাইট? সো বিকজ অফ কাস্টম, কালচার, রিলিজন অ্যান্ড ক্লাইমেট অলসো মেক্স এ বিগ ডিফারেন্স অলসো, বিকজ অফ হিউমিড ক্লাইমেট যদি হয় আপনি ওরকম প্রোডাক্ট ডিজাইন করবেন। Regulation also plays an important part. Ultimately, how regulated is the food industry
ওটার উপর ডিসকাস হবে দ্যাট পার্টিকুলার কান্ট্রি। তারপরে আপনার ট্রেড ব্যারিয়ার্স আর অলসো ভেরি ইম্পর্টেন্ট অলসো, যে কোনো একটা দেশে আমি আহ, আপনার অপারেট করতে চাই, রাইট? এখন ওই দেশে কিন্তু ইম্পোর্টের উপরে অনেক ব্যারিয়ার্স আছে, তারা কিন্তু ট্যারিফ প্রাইস ফিক্স করে ফেলেছে, ইম্পোর্ট ট্যারিফ প্রাইস ফিক্স করা আছে, যে মিনিমাম প্রাইস এটা এটা এই কাস্টম ভ্যালু হবে, প্লাস হাই ডিউটিস আছে বেসিক্যালি, রাইট? এই সিচুয়েশনে যেটা আপনাকে হয়তো করতে হবে যে আপনাকে লোকাল প্রোডাকশনটা করতে হবে। আচ্ছা, আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে যেসব গ্লোবাল ইন্ডাস্ট্রিজ আছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার সেই জিওগ্রাফিক সেগমেন্টেশনটা করতে হবে না। ফর এক্সাম্পল, টেক ইন্ডাস্ট্রিতে, ইফ ইউ এম টকিং অ্যাবাউট টেক ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু ধরেন মানে ইফ ইউ আর টকিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ইম্পর্টেন্ট এভরিওয়ার, কিন্তু ইফ ইউ আর টকিং প্রসেসর রিকোয়ার্ড এভরিওয়ার, এখানে কিন্তু কোনো আলাদা সেগমেন্টেশন লাগছে না কিন্তু। একইভাবে লাক্সারি ব্র্যান্ড, বিএমডব্লিউ ডিমান্ডটা সব জায়গায় আছে, মার্সিডিজ ব্র্যান্ডটা সব জায়গায় ডিমান্ড আছে, বিকজ ইটস এ লাক্সারি ব্র্যান্ডস, রাইট? তারপরে আপনার হিউগো বসের ডিমান্ড সব জায়গায় আছে লাক্সারি ব্র্যান্ড হিসাবে, বাংলাদেশ বলেন সব জায়গায় there is a class of customers যারা এটা কিনবে কিন্তু। আচ্ছা, তারপরে ফার্ম সাইজ অ্যান্ড ট্রান্সপোর্ট লিমিটেশনস বা রেস্ট্রিক্ট লিমিট, এটাও ভেরি ইম্পর্টেন্ট অলসো, দ্যাট আমি একটা ছোট কোম্পানি, এখন ছোট কোম্পানি হিসাবে আমি তো সারা মেবি বাংলাদেশে আমি অপারেট করতে পারবো না, আর গ্লোবালি তো অপারেট করতেই পারবো না, বিকজ ট্রান্সপোর্ট কস্ট ইজ প্রহিবিটিভ। আমি কিন্তু অত টাকা আমার নাই ফাইন্যান্স করার জন্য। এই জন্য দেখবেন যে ছোটখাটো ফার্ম যেগুলো আছে এরা কিন্তু লোকালি অপারেট করে, তারা কিন্তু রিজনালি বা আপনার গ্লোবালি অপারেট অবশ্যই করে না কিন্তু কেস। সো ইন টার্মস অফ কম্পিটিটার্স, আপনাকে দেখতে হবে যে কোন জায়গাতে আপনার কম্পিটিশন খুব স্ট্রং আর কি, মার্কেট ফোর্সেস ভেরি ভেরি স্ট্রং, এটা আপনাকে দেখতে হবে, রাইট? সো আপনাকে খুঁজতে হবে যে কোন সেগমেন্টেশনটে, কারণ লেটস সে আমি বললাম এগেন, লেটস গিভ এন এক্সাম্পল, সিমেন্ট ইন্ডাস্ট্রি, আমি যদি প্রাইস নিয়ে সেগমেন্ট করি, ইন দ্যাট কেস ধরেন হাই প্রাইস, ভ্যালু ফর মানি, লো প্রাইস, তিনটে সেগমেন্ট আছে। এখন আপনাকে দেখতে হবে যে কোন সেগমেন্টে কম্পিটিশনটা বেশি, রাইট? একইভাবে এক্সাম্পল আই গিভ এক্সাম্পল, সিগারেট ইন্ডাস্ট্রিতে প্রাইস ব্যান্ড অপারেট করে কিন্তু আপনার 6 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা, 12 টাকা, 14 টাকা, 16 টাকা, 18 টাকা, এরকম কিন্তু আপনার। বাট এভরি প্রাইস ব্যান্ড হ্যাজ গট ইটস এভরি প্রাইস ব্যান্ড হ্যাজ গট আ টোটাল মার্কেট শেয়ার, এবং 10 টাকা হচ্ছে দ্য হাইয়েস্ট একেবারে, কারণ ইজ অফ মানি, 10 টাকা হ্যান্ডেল করাটা খুব সহজ কিন্তু আপনার। এই জন্য 10 টাকা সেগমেন্টে কিন্তু দ্য হাইয়েস্ট সেল অফ সিগারেট হয়ে থাকে। সো আপনাকে দেখতে হবে যে কোন জায়গাতে কম্পিটিশনটা বেশি, হয়তো 10 টাকা সেগমেন্টে গেলেন, বা লো প্রাইস যেটা 6 টাকা সেগমেন্ট, ওইটা কিন্তু অনেক লোকাল প্লেয়ার আপনি পাবেন, কিন্তু ওখানে মাল্টিন্যাশনাল প্লেয়ার ঢুকলে পারবে না সে কিন্তু, বিকজ অফ দি আপনার মার্জিন অনেক বলতে গেলে নাই বলতে গেলে। সো যেটা করতে হবে আপনাকে, যে আপনি যদি সেগমেন্টেশন ক্রিয়েট করতে পারেন, ইন দ্যাট কেস লার্জ প্লেয়ার থেকে আপনি কিন্তু রেহাই পাবেন আর কি। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি, আবার এটাও মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলছি। আপনি দেখবেন যে ধরেন আমি ইউএসএ তে ট্রাভেল করেছি বা ক্যানাডাতে ট্রাভেল করেছি, কোনো একটা আপনার মফস্বল শহর বলতে পারেন, যে টরন্টো বা আপনার সিয়াটলের বাইরে আর কি, একটা বাইরে যা গেলাম, ছোট্ট একটা শহর, বা ছোট্ট একটা শহরও না, মানে একটা শহরটা অনেক মানে টাউন আর কি, ছোট্ট একটা টাউন একটা। ওখানে আপনি দেখবেন যে ম্যাকডোনাল্ড আছে, বড় বড় যেগুলো চেইন আছে ওরা আছে, অ্যাট দ্য সেম টাইম ইউ উইল হ্যাভ সাম বুটিক শপস যারা কিন্তু খাবার দেয় আর কি আপনার। ওগুলো খুব ভালো চলে কিন্তু, বিকজ ওদের কোয়ালিটি অফ ফুড ইজ ভেরি গুড। ম্যাকডোনাল্ড কোয়ালিটি ফুড ইজ অসম টেরেবল, ওদের কোয়ালিটি ফুড ইজ ভেরি গুড, প্রাইসটা মোটামুটি রিজনেবল লেগেছে। আপনি কফি বলেন বা বান বলেন, খুবই কোয়ালিটি ভালো কিন্তু, এই জন্য আপনি ওখানে ভিড় দেবেন কিন্তু। দিস ওয়ান ওয়ে অফ ডুইং ইট, দ্যাট মেক শিওর দ্যাট ইউ গিভ প্রোডাক্টস উইচ আর ডিফারেন্ট, মেক শিওর ইয়ার সার্ভিস ইজ ডিফারেন্ট, তাহলে দেখবেন যে আপনি কিন্তু ব্লাস্ট প্লেয়ার থেকে ওখানে কিন্তু রেহাই পাবেন কিন্তু। ওকে। স্যার, এই যে স্যার একটা এক্সাম্পল বললেন আপনি, যে আপনি হ্যাঁ, ছোট ছোট সবগুলো, ওদের তো স্যার এই ধরনের অ্যানালাইসিস করার ধরনের কোনো ক্যাপাসিটি বা পিপল তো থাকে না স্যার। তো ওরা আসলে কিভাবে এটার জন্য তো স্ট্যাটিস্টিক? শফিক, এটার জন্য তো আর অ্যানালিসিস লাগে না, এটার জন্য কমন সেন্স, বুঝছেন? এটা হচ্ছে কমন সেন্স, সিম্পল এজ দ্যাট। সো মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ফুড, ইফ ইউ আর ইন দ্য ফুড বিজনেস, রাইট? ফুড বিজনেস যদি হয়ে থাকে, ইউ নো দ্যাট ফুড বিজনেসে হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, দুটো জিনিস, রাইট? প্রাইস
তিনটা জিনিস, সরি, প্রাইস, কোয়ালিটি, সার্ভিস, রাইট শফিক? Yes, sir. Price, Yes, sir. quality, service, right? So if your Yes, service sir. is A class, right, এবং সার্ভিসের মধ্যে কি Yes, বোঝায়? sir. যে আমি যখন অর্ডারটা দিলাম, আমাকে 3 মিনিটের মধ্যে খাবারটা দিয়ে দিল, রাইট? বা আমি অর্ডার দিলাম 1 ঘন্টা পরে খাবারটা দিল, এটা তো সার্ভিস, কারেক্ট? Yes, তারপর sir. গরম দিল না আমাকে, সার্ভিস, রাইট? হাসি মুখে দিল না কিন্তু, সার্ভিস, রাইট? বুঝতে আর প্রোডাক্ট পেরেছি। কোয়ালিটি তো আছেই তো আপনার, তো প্রোডাক্ট কোয়ালিটি আছেই তো, মানে আপনি বুঝতে পারবেন না যে আপনাকে যে মিটটা দিয়েছে এটা কি সিনথেটিক মিট নাকি রিয়েল মিট, কিন্তু বুঝতে বুঝছেন? পেরেছি। সো ইট ইজ ভেরি সিম্পল, মানে সেগমেন্টেশনটা, আপনি যদি ছোট প্লেয়ার যদি বাঁচতে চান, আপনাকে কিছু ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট বা সার্ভিস দিতে হবে যেটা বড়রা পাচ্ছে না, কারণ বড়রা তো স্ট্যান্ডার্ডাইজ, তো খেয়াল রাখবেন জিনিসটা সবিক, বুঝতে পেরেছি। ওনারা জি হচ্ছে স্যার। স্ট্যান্ডার্ডাইজ সার্ভিস, স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট। ম্যাকডোনাল্ডে যাবেন, আপনি যেভাবে অর্ডার দিবেন, ও কি চান আপনি পট 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 ঢুকিয়ে দিল, কিন্তু এন্ড অফ স্টোরি, ঠিক আছে না? আর প্রোডাক্ট তো সবগুলো যেটা চান সেটা পাবেন না তো, যে কয়েকটা স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট ওগুলো চলে, ওগুলো তারা রাখবে, কিন্তু বাকি তো তারা রাখবে না কিন্তু আপনার, রাইট? বুঝতে পেরেছি। এই হচ্ছে ইয়োর Yes, ইয়োর sir. মানে হাউ ডু ইউ ক্রিয়েট দিস নিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? Okay, thank you. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা আসছি ইন টার্মস অফ কান্ট্রি ক্লাস্টার। সো সেগমেন্টেশন যেহেতু কান্ট্রি ক্লাস্টারও কিন্তু আমাকে একইভাবে কান্ট্রি সেগমেন্টেশন করতে পারি, কিরকম? আচ্ছা, একটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, রাইট? সো আমরা জানি যে আহ, প্রত্যেকটা মার্কেট যে আছে আর কি, এভরি মার্কেট আলটিমেটলি হ্যাজ গট ডিফারেন্ট লেভেলস আছে, ডিফারেন্ট লেভেলে আছে। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল আমি আপনাকে দিয়েছি যে আমরা একসময় বাংলাদেশে কিন্তু ফিক্সড লাইন টেলিকম ছিল না, এই যে ল্যান্ডলাইন ছিল না আমাদের, স্যার ছিল। রাইট? ছিল তো। এখন ল্যান্ডলাইন বলতে গেলে অনেকটা বিলুপ্ত হয়ে গেছে, তাই না? বিকজ মোবাইল আসে তাই কিন্তু আপনার। তো এখন আমি যদি দেখি যে আফ্রিকাতে এই অবস্থা, যে ল্যান্ডলাইন নেই বা দিতে পারছি না আর কি, তাই সিম্পল গো ফর মোবাইল, রাইট? সো ডিপেন্ডিং আপন ইউর লেভেল অফ ডেভেলপমেন্ট অলসো, আপনি কিন্তু সেভাবে কিন্তু আপনি ওই আপনার প্রোডাক্টটাকে সেভাবে আপনি করতে পারেন, ইন্ট্রোডিউস করতে পারেন আর কি, ঠিক আছে? আচ্ছা, কালচারাল সিমিলারিটিস ভেরি ইম্পর্টেন্ট অলসো। সো ধরেন ল্যাঙ্গুয়েজ এবং কালচার, ইউকে এবং ইউএস এর মধ্যে অনেক অনেক সিমিলারিটি আছে ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ, তো আছে, ইংলিশ তারা বলে আর কি। কালচার অলসো অনেকটা আছে, আবার ভিন্ন তো আছে, বাট স্টিল দে আর মোর সিমিলার অ্যাজ অপোজ টু, আমি যদি ইউকে আর ইন্ডিয়া কম্পেয়ার করি, ইউকে আর বাংলাদেশ কম্পেয়ার, কোনো কম্প্যারিজন হবে না, রাইট? সো এটা অলসো ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ আইডেন্টিফাইং কোম্পানি ক্লাস্টার। 3 নম্বর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট অলসো দ্যাট আজকাল অনেকগুলো ইকোনমিক ব্লক হয়ে গেছে, তাই না? সো নাফটা ফর এক্সাম্পল আমি আগে ক্লাসে ডিসকাস করেছিলাম, তারপর ইউ তো আছে আপনার, আসিয়ান আছে আপনার, হ্যাঁ, এগুলো কিন্তু আপনার উইদিন দ্য কান্ট্রি ক্লাস্টার্স আমার সুবিধা আছে। কান্ট্রি ক্লাস্টারের বাইরে কিন্তু আমার গেলে কিন্তু ট্যারিফ এবং অন্যান্য কিছু আমি কিন্তু ফেস করবো কিন্তু আপনার। আচ্ছা, তারপরে ধরেন সিমিলার মার্কেট অর রেগুলেটরি স্ট্রাকচার্স, রাইট? সো আমি যেটা করতে পারি, দ্যাট ডিপেন্ডিং আপন দি কান্ট্রি, কান্ট্রি আপনার কান্ট্রি প্র্যাকটিসেস আর কি, রাইট? আমি আমার ইয়েটাকে আমি প্রোডাক্টগুলোকে সেভাবে স্ট্রাকচার করলাম আর কি, রাইট? সো একটা এক্সাম্পল আমি দিয়েছি, দ্য ক্রেডিট কার্ড ইউসেজ প্যাটার্নস ডিফার বিটুইন ইউকে অ্যান্ড জার্মানি, রাইট? ইউকে বানাও, ইউকে, ইউএস অ্যান্ড জার্মানি বলতে পারি, একই কথা। সো ইন ইউকে অ্যান্ড ইউএস আপনি দেখবেন যে ওখানে তারা ক্রেডিট কার্ড লোন অনেক বেশি নেয় কিন্তু আপনার, কেউ কিন্তু অন টাইম ক্রেডিট কার্ড পেমেন্ট করে না, তারা কিন্তু ইনস্টলমেন্টে পেমেন্ট করে, দে অলওয়েজ লিভ এন্ড বরড মানি। জার্মানিতে যান, ওখানে কিন্তু উল্টা, ওখানে কিন্তু তারা কিন্তু ক্রেডিট নিতে চায় না, তারা কিন্তু ডেট নিতে চায় না, তারা কিন্তু ডেবিট কার্ডটা মেনলি ইউজ করে কিন্তু আপনার। সো আপনাকে এটা এটা বুঝতে হবে কিন্তু। সো ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দি কোম্পানি কালচার অ্যান্ড কোম্পানি প্র্যাকটিসেস অলসো আর কি আপনার। সো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ইন্টার মার্কেট টাইমিং ডিফারেন্সেস, অর্থাৎ কোন লাইফ সাইকেলে কোন কান্ট্রি আছে আর কি আপনার, যেটা আমরা আগে আলাপ করেছিলাম, রাইট? জাস্ট আমরা আমরা যেটা আলাপ করেছিলাম, ধরেন এখন বাংলাদেশ এখন এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল লাইফ সাইকেলে আমরা হেভিলি আছি কিন্তু, রাইট? হেভিলি আছে একেবারে, রাইট? বাট ধরেন 20 years ডাউন দ্য রোড এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, রাইট? অ্যাজ উই গো টু দি ডেভেলপমেন্ট কার্ভ, আই ক্যান প্রেডিক্ট আলটিমেটলি কিন্তু নেক্সট ফেজটা আমার কি হবে।
for example 4G 3G 4G 5G, I can predict that what is going to happen next basically. তারপরে ধরেন আমরা যদি দেখি যে ইন্টারনেটটা আসলো ইউএসএ তো প্রথমেই হলো, এরপর আমরা জানি যে ইন্টারনেটটা অন্য দেশে আলটিমেটলি আসবে এখন। সো এটা কিন্তু এই সাইকেলটা বিভিন্ন দেশে বুঝতে পারবো যে এই সাইকেলের পরে কোন সাইকেলে আসবে, আমি এটা প্রেডিক্ট যদি করতে পারি, আমি সেইভাবে কিন্তু আমার প্রোডাক্টটাকে আমি ডিজাইন করতে পারি। মেক সেন্স? ঠিক আছে, Yes, sir. ক্লিয়ার? ওকে, নাও in Yes. terms between the strategic groups, right? So ওখানেও কিন্তু যে মোবিলিটি ক্যান বি রেস্ট্রিক্টেড অলসো, সিমিলার রিজনস যেটা আমরা একটু আগে আলাপ করেছিলাম, যে কি হোয়াট আর দ্য কি মোবিলিটি ব্যারিয়ার্স। দ্য ফার্স্ট মোবিলিটি ব্যারিয়ার হচ্ছে যে স্ট্রং ব্র্যান্ড অর কাস্টমার লয়্যালটি, রাইট? কিরকম, ধর আমি একটা এক্সাম্পল দিয়েছি, দ্যাট একটা বাজেট ফোন ভার্সেস অ্যাপল বা স্যার ওই যে স্যামসাং। হ্যাঁ কান্ট্রি ক্লাস্টার যেটা আগের টপিকটা, সরি, হ্যাঁ 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 ওটা তো হ্যাঁ, মাল্টিন্যাশনাল কোম্পানি যারা তারাই শুধু অ্যানালিসিস করবে নাকি স্যার? ইয়েস ইউ অ্যাবসলিউটলি কারেক্ট। বা 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 আমি একটা লোকাল, আই ওয়ান্ট টু বিকাম এ মাল্টিন্যাশনাল শফিক, রাইট? বাংলাদেশে এখন সেটা হচ্ছে ইয়েস, না? হচ্ছে তো। মানে এখন বাংলাদেশে কিছু কিছু কোম্পানি তো, মানে সরি, স্যার মানে যখন মাল্টিন্যাশনাল হবো অথবা হয়ে গেছে তখন লাগবে, তাছাড়া তো লাগবে না, লোকাল লাগবে প্লেয়ারের লাগবে ক্ষেত্রে তো শফিক, এটা লাগবে লাগবে না। শফিক 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 শফিক, লাগবে লাগবে। আমি বাংলাদেশে এখন আছি, ঠিক আছে, আই এম এ লোকাল প্লেয়ার, ওকে, আই এম স্কোয়ার, লেটস টেক এন এক্সাম্পল, আই এম স্কোয়ার ফার্মাসিউটিক্যালস শফিক, ঠিক আছে, ওকে, ইয়েস স্যার, ওকে গুড। ইয়েস এখন স্যার। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বাংলাদেশে এখন অনেকটা বলতে পারেন যে শেকআউট স্টেজ, ম্যাচুরিটি স্টেজের কাছাকাছি এসে গেছে, ইয়েস অর নো? গ্রোথ তো না, গ্রোথ ফেজ তো অনেক ইয়েস আগে স্যার, আমরা পার ইয়েস হয়ে স্যার। এসেছি কিনা? আচ্ছা, গো টু কেনিয়া, গো টু কেনিয়া শফিক, রাইট? সো আমি ইয়েস এখন স্যার। ডিসাইড করলাম আমি কেনিয়াতে যাব, ওয়াই? বিকজ এখন কিন্তু এটা গ্রোথ স্টেজে আসে কিন্তু এখনো, দের আর নট টু মেনি ফার্মাসিউটিক্যাল প্লেয়ার্স কিন্তু, কারেক্ট? ভালো মার্কেট না তাহলে? বুঝতে পেরেছি। বুঝতে পারছেন না? ইয়েস স্যার, সো নট নেসেসারিলি, নো, ইয়েস। অল আপনাকে বুঝতে হবে শফিক, দ্যাট ওয়েদার ইউ টক অফ চায়না, ওয়েদার টক অফ ইন্ডিয়া, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, দ্যাট ওয়েন ডু ন্যাশনাল ফার্মস বিকাম মাল্টিন্যাশনাল ইজ দ্য কোয়েশ্চেন শফিক, রাইট? আমি ন্যাশনাল ফার্ম, আমি মাল্টিন্যাশনাল কেন হতে চাই? ওয়াই? ওয়াই? টেল মি। স্যার একটা কারণ যে আমি আমার অপরচুনিটিটাকে বাড়াইতে চাচ্ছি, বা আমার এরিয়াটাকে, আমার উম, যে বিজনেস এরিয়াটা আমার বাড়াইতে কান্ট্রিতে চাচ্ছি। আমার প্রোডাক্ট ম্যাচিউর হয়ে গেছে, সে কয়দিন পরে আমার একটা প্রোডাক্ট হতে আমার পারে দেশে খাবে না। জুয়েল যেটা বললো, দ্যাট আমার কান্ট্রিতে এখন যেটা যেটা আমি এক্সাম্পল নিয়েছিলাম, যে স্কোয়ার ফার্মেসি দেখছি এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে, রাইট? সো আই গো টু ওভারসিজ মার্কেট, রাইট? ঠিক আছে, বা আমার কান্ট্রিতে এখন অনেকটা ডিক্লাইন স্টেজে এসে গেছে, রাইট? আই গো টু আদার কান্ট্রি, ঠিক আছে শফিক, রাইট? তারপর ইয়েস ইকোনমিক স্যার, স্কেল যেটা বললাম, ধরেন আমি এখন যদি ইফ আই ক্যান এক্সপোর্ট, ইন দ্যাট কেস I can have bigger production, right? If I have bigger production, in that case my cost per unit will come down, correct? So there are many reasons, ইয়েস plus স্যার। আমার competencies আমি develop করে গেছি কিন্তু এখন কিন্তু, right? I can now, for example, garment sector is, to give an example of garments, garments এখন বাংলাদেশ বলতে পারেন যে in terms of skill level, আপনার ধরেন আজকে যে কোনো বায়ার বাংলাদেশকে স্কিল দেবে একটু দাম বেশি পড়লেও কিন্তু, বিকজ তারা জানে যে এখানে the skill level is higher compared to Myanmar, right? ওকে, সো তারা they'll still give to বাংলাদেশ বেসিক্যালি। সো এই কারণে কিন্তু যেটা আপনি বললেন, নট নেসেসারি এমএসসি কেন, সবাই কিন্তু এমএসসি হতে চাই কিন্তু, ওকে। হ্যাঁ, কিন্তু ওই যে যে কোম্পানিটা এটা হতে চাবে তার একটা নির্দিষ্ট লেভেল অফ ক্যাপাসিটি থাকে, আদারওয়াইজ তো স্যার এই ধরনের এক্সপোজারে সে যেতে পারবে না। সেটাই Okay, আমি বলতে চাচ্ছি let's যে take the example of Shafiq. Let's take the example of Square Pharmaceutical. Simple. Let's start with that. Square Pharmaceutical এখন কি তাদের সেই এক্সপার্টিস নাই, স্কিল নাই? সেটাই বলতেছি, কিন্তু স্যার একটা আছে ছোট তো। ফার্মা তো আর এই ধরনের চিন্তাও করতে আমি পারবে না না ছোট স্যার। ফার্ম বলছি না তো আমি, আপনি যে কথাটা বললেন শফিক, you said that MNCs will think of country clusters. I said no. আই নো, এমএনসি যে হয়েছে, ও কি রাতারাতি এমএনসি হয়েছে? লাফার্জ যখন শুরু করলো, সে শুরু করলো ফ্রান্সে ছোট্ট একটা কোম্পানি দিয়ে, ইট ওয়াজ এ ন্যাশনাল প্লেয়ার, রাইট? টয়োটা ওয়াজ এ ন্যাশনাল প্লেয়ার কিন্তু আলটিমেটলি তো ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল হবেই তো, যারা আলটিমেটলি জি, আজকে বাংলাদেশে যেগুলো ওয়েল পারফর্মিং গুড পারফর্মিং ফার্মস,
ভালো ম্যান পাওয়ার আছে তাদের, ভালো প্রসেসেস আছে, স্টেট অফ দ্য আর্ট প্রসেসেস আছে, রাইট? মার্কেটিং স্ট্রং, তারা কেন গ্লোবাল হবে না? আজকে প্রাণ কি গ্লোবাল হচ্ছে জি না? আজকে কি ওয়ালটন গ্লোবাল হচ্ছে জি, না আপনার? হচ্ছে তো। বুঝতে পেরেছি। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। Thank you. Acha, so there is discussion of mobility barriers between strategic groups. So what are the key first and most important obviously যে branding is very critical. আমার ব্র্যান্ডটা যত বেশি স্ট্রং হবে, I create a wall. লাইক অ্যাপল স্যামসাং এর যে ব্র্যান্ড স্ট্রেংথটা আছে আর কি, এখানে কিন্তু বাজেট ফোন ঢুকতে পারে না কিন্তু, রাইট? দে ক্যানট সিম্পলি, they just simply cannot enter this segment at all, absolutely. আচ্ছা, নাম্বার টু, স্পেশালাইজড টেকনোলজি, রাইট? সো আমি ধরেন রেগুলার কার, আমি তো ইভিতে সাথে সাথে হাতে ঢুকতে পারবো না, বিকজ ইলেকট্রিক কার কিন্তু স্পেশালাইজড টেকনোলজি লাগবে, যেটা আমার হাতে এখন নাই আর কি। আচ্ছা, নাম্বার থ্রি, ইকোনমিক স্কেল। সো এখন ধরেন আমি ছোট্ট ফার্ম, যেটা আপনি বলছিলেন শফিক, আমি তো রাতারাতি কি অ্যামাজন হতে পারবো? নো ওয়ে, ইম্পসিবল, রাইট? সো অ্যামাজন ইজ অ্যামাজন, ওর সাথে আমি কম্পিট করতে কিন্তু আইদার আলিবাবা, অ্যামাজন, এদের সাথে অন্যরা কম্পিট করতে পারবে না, সোজা কথা, ছোটরা পারবে না, দে ক্যানট, সিম্পল ইজ দ্যাট। আচ্ছা, তারপরে হচ্ছে R&D, ভেরি ইম্পর্টেন্ট অলসো, যে অনেকগুলো সেগমেন্ট, অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যেখানে কিন্তু R&D ইজ ভেরি ভেরি হাই কিন্তু। We know that, for example, automobile industry, pharmaceutical industry, IT industry, এখানে কিন্তু আইটি যারা প্রসেসর বানায়, রাইট? যারা প্রসেসর বানায় আপনার, যারা আপনার আপনার গেমিং প্রসেসর যারা বানায়, ফর এক্সাম্পল লেটস সে, এদের কিন্তু দে স্পেন্ড লট অফ মানি R&D, অন্যরা কিন্তু এখানে ঢুকতে পারবে না কিন্তু আপনার, রাইট? তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনার যে স্কিলটা আছে, ফর এক্সাম্পল আপনার স্কিলটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, রাইট? সো আপনি ম্যানুফ্যাকচারিং থেকে এখন সার্ভিস সেক্টরে চলে যান। ফর এক্সাম্পল, লেট মি গিভ এন এক্সাম্পল, ধরেন আমি হচ্ছি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, রাইট? কালকে আমি ডিসাইড করলাম আমি একটা রেস্টুরেন্ট দেবো, আমি একটা রেস্টুরেন্ট দেবো, কিন্তু ডিজাস্টার। ইউ নো ওয়াই? বিকজ আমাদের অ্যাজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আমরা যেভাবে সার্ভিস দিই, দিস আর স্ট্যান্ডার্ডাইজ সার্ভিসেস। আর রেস্টুরেন্ট হচ্ছে একেবারে স্পেশালাইজ সার্ভিস, একেবারে পার্সোনালাইজ সার্ভিস, কিন্তু আপনার এই মাইন্ডসেট নাই, কিন্তু পারবেন না আপনি, কিন্তু সিম্পল ইজ দ্যাট। আচ্ছা, তারপরে লিগ্যাল আর রেগুলেটরি স্টেজ, এটা ভেরি কমন, যে আমি যদি চাই। কিন্তু স্যার এখন তো দেখা যাচ্ছে স্যার ওই যে আকিজ, ও তো স্যার ওই যে মুড়ি চানাচুর থেকে শুরু করে কেক থেকে শুরু করে সব আকিজ বানাচ্ছে। নাকি, আকিজ নাকি আপনি প্রাণের কথা বলছেন? প্রাণ? আকিজও স্যার ইদানিং শুরু করছে আচ্ছা এরকম। শোনেন, তারপরে স্যার এখন ধরেন ওই শফিক, এখন স্যার স্ক্র্যাপ তো শফিক, ঝালমুড়িও বিক্রি করে স্যার। আমি তো ওইটাই পয়েন্টে আসছি। আই ক্যান টেল ইউ, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো শফিক, চ্যালেঞ্জ দিয়ে বলবো, যে এইসব কনগ্লোমারেট যারা আছে, লাইক প্রাণ বলেন বা আকিজ বলেন, রাইট? যারা এই কাজটা করছে, আমি আপনাকে জি স্যার। 100 বলবো যে যদি তাদের 30টা কোম্পানি থাকে, 25টা লস করছে, গ্যারেন্টিড, ও গ্যারেন্টিড। চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলবো, চ্যালেঞ্জ একেবারে। 5টা লাভ যেগুলো করে, ওরা লোন নিয়ে এদেরকে সার্ভাইভ করে, কিন্তু ক্লিয়ার? রং, ইউ ক্যানট ডু ইট, রং, ঠিক আছে? ওকে, তারপরে লিগাল, যেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, যে কোনো কেউ ঢুকতে পারবে না, ব্যাংকিং সেক্টর, টেলিকম, এভিয়েশন, যে কোনো চাইলে ঢুকতে পারবে না। সো সুবিধাটা যে হচ্ছে, যদি আপনার এই মডেলটি থাকে, আমি প্রফিটেবল সেগমেন্টটা আমি প্রোটেক্ট করবো, আদার ফার্ম ঢুকতে পারবে না, এবং যেসব এখানে আছে ওরা কিন্তু সুপিরিয়র প্রফিট পাবে বেসিক্যালি, এই। আর এটা হচ্ছে লাস্ট স্লাইড মনে হয় আমার, সরি, মাই অ্যাপলজি। বাইরে দ্য পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সেক্টর গ্লোবালি, সব জায়গায়, বাংলাদেশে একই অবস্থা। সো কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে গভর্নমেন্ট বাইং এর আর কি। ফার্স্ট থিং হচ্ছে যে পাবলিক ফান্ড যেহেতু আছে আর কি, আপনার এখানে কিন্তু কড়াকড়ি অনেক বেশি ইন টার্মস অফ বাইং, রাইট? সো ওরা যে প্রোডাক্টস বা সার্ভিসেস কিনে বা প্রোডাক্টস কিনে, তাদের কিন্তু ইজ মোর স্ট্রিক্টার কম্পেয়ার টু প্রাইভেট ফার্মস, যেখানে কিন্তু আমরা একটু ফ্লেক্সিবল হতে পারি। ওখানে কিন্তু তাদের তো আইন কানুন যেটা আছে, একটা নোক্তা তারা এদিক ওদিক ব্যতিক্রম করতে চাইবে না, করতে পারে অন্য ইস্যু কারাপশনের জন্য, বাট ইন জেনারেল আমি কথাটা বলছি। তো ইজ রেগুলেটেড and monitored, এবং ট্রান্সপারেন্সি হ্যাজ টু বি ভেরি হাই, দ্য প্রসেস হ্যাজ টু বি ভেরি ভেরি ক্লিয়ার কিন্তু আপনার। আর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে গভর্নমেন্ট যখন বলে থাকি, গভর্নমেন্টের মধ্যে তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে আপনার, হেলথ, ডিফেন্স, ইনফ্রাস্ট্রাকচার, রাইট? সো এখানে কিন্তু ওদের নিডটা আলাদা টোটালি, রাইট? সো ওদের নিড আলাদা, ওদের
যদিও বা একটা ইউনিফাইড প্রকিউরমেন্ট গাইডলাইন্স আছে, বাট ইন টার্মস অফ দ্য স্পেসিফিকেশন অফ প্রোডাক্ট, ইন টার্মস অফ দ্য স্পেসিফিক সার্ভিস দ্যাট ইউ নিড আর টোটালি ডিফারেন্ট কিন্তু আপনার, রাইট? তারপরে আপনার লোকাল, রিজিনাল, ন্যাশনাল বডিজ এটা কিন্তু ভেরি করে কিন্তু, লাইক আপনার ইফ ইউ আর টকিং আপনার ন্যাশনাল বডি, ফর এক্সাম্পল লেটস সে লাইসেন্সিং যে দিচ্ছে আর কি আপনার, লেটস সে একটা এক্সাম্পল দিচ্ছি, ট্রেড লাইসেন্স আপনার ঢাকা মিউনিসিপ্যালিটি দিতে পারে, দিচ্ছে, বা আপনি ট্রেড লাইসেন্স কিন্তু যদি আপনি আহ, মফস্বল শহরে যান, ওখানে কিন্তু ইউনিয়ন পরিষদ দেয় ট্রেড লাইসেন্স আর কি আপনার। এই জন্য কিন্তু এই পার্টটা ভেরি করে কিন্তু আপনার। তারপরে পলিটিক্যাল কনসিডারেশনস, এটা হচ্ছে, এটা আমি পলিটিক্যাল বলছি অন্য সেন্সে, সেটা হচ্ছে যে আমরা যখন মানে গভর্নমেন্ট যখন স্পেন্ডিং যখন করে, ওরা শুধু কস্ট দেখলে হবে না, তাদের সোশ্যাল গুডটাও তাকে মেজার করতে হবে কিন্তু। তো অনেক সময় তারা দেখবে যে আমার যে বেনিফিটটা আছে, দের ইজ এ সোশ্যাল বেনিফিট, ডাইরেক্ট কোনো আমি বেনিফিট পাচ্ছি না, বাট দের ইজ এ সোশ্যাল বেনিফিট, তখন সে খরচ করবে। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং অলসো ইন টার্মস অফ দি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, এমপ্লয়মেন্ট এফেক্ট, সাস্টেনেবিলিটি, নন ডিস্ট্রিবিউশন রুলস, এটাও তো কিন্তু আলটিমেটলি চয়েসটা ইম্প্যাক্ট করে কিন্তু। সো ফর এক্সাম্পল, when I'm buying, when I'm selling to the government আর কি আপনার, ওরা the environmental impact could be important also. And just to give an example, ধরেন আপনার আপনার আহ, ওরা ওরা ধরেন সিমেন্ট কিনছে, ফর এক্সাম্পল লেটস সে, রাইট? সো সিমেন্ট কিনছে তারা কোস্টাল এরিয়ার জন্য। তো যেহেতু হাই স্যালিনিটি আছে আর কি, তো লো সালফার সিমেন্ট তাদের লাগবে বেসিক্যালি, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট। সো এটা কিন্তু এই ফ্যাক্টরগুলো এসে যায়। তারপরে এমপ্লয়মেন্ট এফেক্ট, রাইট? সো আলটিমেটলি মানে তাদের ফোকাসটা থাকবে হয়তো যে এমপ্লয়মেন্ট জেনারেট হবে কি হবে না। তো ওটার জন্য কিন্তু আলটিমেটলি ইয়োর ডিসিশন ক্যান ভেরি অলসো। সাস্টেনেবিলিটি ইজ নাও ভেরি ইম্পর্টেন্ট অলসো। এইগুলো কিন্তু সাপ্লাই যারা আছে তাদের কিন্তু গভর্নমেন্টের পলিসি কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মিট করতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর যেটা জানি যে টেন্ডারেই তো তারা মেইনলি সেল করে থাকে, সো মেইনলি তো আপনার ওপেন টেন্ডারে হয়ে থাকে, সিলেক্টিভ টেন্ডার মাঝে মধ্যে হয়ে থাকে, বাট খুব কমই হয়। ম্যাক্সিমাম তারা কিন্তু ওপেন টেন্ডারেই তারা করে থাকে, ফর ফিয়ার অফ বিগ কোয়েশ্চেন আর কি আপনার। সো আর আমরা সবাই জানি আর যে এখানে স্যার টেন্ডারে, হ্যাঁ, আরেকটা জিনিস স্যার, গভর্নমেন্ট স্ট্যাবিলিটি ট্রেন্ড, মানে মানে হচ্ছে স্যার রিসেন্ট আমাদের দেশে বেশ বড় বড় এস্টাবলিশড কোম্পানি লুজার হয়েছে বিকজ অফ গভর্নমেন্ট ওরিয়েন্টেড সাপ্লাই। দে সাপ্লাই আহ, গভর্নমেন্ট প্রজেক্ট মেইনলি ফর গভর্নমেন্ট প্রজেক্ট। হুম, when হুম, government when government fall, the company হুম, loser. ওটা ওটা ওইটা হয়েছে, ইউর অ্যাবসলিউটলি কারেক্ট। আই নো অফ দ্য কোম্পানিজ দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট বেসিক্যালি। ওইটা একটা হয়েছে, আর ওটা একটা কনসিডারেশন অবশ্যই আছে। আহ, এইটা কিন্তু আই উড সে দ্যাট ইন জেনারেল, এটা কিন্তু এটা কিন্তু জুয়েল, আপনি যে এক্সাম্পলটা দিলেন না, Yes, এটা কিন্তু একটা হচ্ছে যে নট, ইটস আনইউজুয়াল এক্সাম্পল। লেটস টেক দ্য এক্সাম্পল অফ ইউএসএ, ফর yes, এক্সাম্পল লেটস yes, সে, রাইট? এখন ইউএসএ তে ডেমোক্রেট আছে, আপনার রিপাবলিকান আছে। রিপাবলিকান যারা সাপ্লাই করতো, ডেমোক্রেট এসে যে তারা সাপ্লাই করতে পারবে না, নট নেসেসারি কিন্তু। ক্লিয়ার? বাংলাদেশে কেন হলো? বাংলাদেশে হলো ওই কারণে, বিকজ এটা একটা অভ্যুত্থান হয়েছে কিন্তু, একটা ইটস এ রেভলিউশন কিন্তু। তো রেভলিউশনে যেটা হয়ে গেছে যে আগের যারা দোসর ছিল, লেটস পুট দিস ওয়ে, ওদেরকে আপনি আর দিচ্ছেন না কি, উইচ ইজ ডিফারেন্ট কিন্তু। ইন জেনারেল যেটা হয়ে থাকে, আমি জাস্ট লেটস টেক দ্য এক্সাম্পল বাংলাদেশ, বিএনপি আওয়ামী লীগ, লেটস সে, বা জামাত এখন হ্যাজ বিকাম ফোর্স নাম আছে, ঠিক আছে? আগে বিএনপি আওয়ামী লীগ ছিল। সো বিএনপি আওয়ামী লীগ, বিএনপি চেঞ্জ হওয়ার পরে, হ্যাঁ, আওয়ামী লীগ যখন পাওয়ারে আসলো বেসিক্যালি, রাইট, তখন ধরেন প্রথম প্রথম হয়তো বিএনপি যারা সাপ্লাই করতো, মানে বিএনপি ঘেঁষা যারা ছিল আর কি, ওরা হয়তো কাজ পাচ্ছে না। but আপনি কি মনে করেন তারা কাজ আলটিমেটলি পাবে না? নো, পাবে তারা। কিন্তু তারা কি করে জানেন? আওয়ামী লীগ একজনকে ধরে কিন্তু, ভাই আপনি সামনে থাকেন, আমি আপনার yes, পেছনে আছি। yes, সো ইন জেনারেল এটা হয় না, আমি এটাই বলছি আপনাকে। ক্লিয়ার? ওকে। সো yes, বাইং sir. বাই টেন্ডার, এটা ভেরি ইম্পর্টেন্ট অলসো, দ্যাট টেন্ডার যখন সেল করে গভর্নমেন্ট বা বাই করে, মাই অ্যাপোলজি, ওরা তো ফার্স্ট অফ অল টেন্ডার রুলস আছে, ওপেন টেন্ডারে মেইনলি করে থাকে, সিলেক্টিভ টেন্ডার কমই করে তারা কিন্তু, আনলেস ইজ এ ভেরি স্পেশালাইজড আপনার প্রোডাক্ট। আর নর্মালি কিন্তু আপনার আগে থেকে প্রি সিলেক্টেড থাকতে হবে কিন্তু, আদারওয়াইজ কিন্তু টেন্ডারে আপনি পার্টিসিপেট করতে পারবেন না। আর আহ,
এটা অলসো ভেরি ইম্পর্টেন্ট, বাট অ্যাগেন ট্রাস্ট অ্যান্ড রিলেশনশিপে যেটা আছে আর কি, বাট এটা কিন্তু ভেরি করে কিন্তু আপনার। সো লেটস সে বাংলাদেশ এক্সাম্পল ইজ নট এ গুড এক্সাম্পল, বিকজ বাংলাদেশ আনফর্চুনেটলি কারাপশন লেভেলটা এত বেশি বেড়ে এখন হয়ে গেছে যে এই ফ্যাক্টরগুলো কিন্তু আর বেশি ইম্পর্টেন্ট না। বাট বিদেশে যদি যান, যেহেতু ওখানে কিন্তু কারাপশনটা লেস আর কি আপনার, ওরা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ট্রাস্টেড সাপ্লায়ার্স তারাও কিন্তু খোঁজে কিন্তু আপনার, রাইট? জাস্ট লাইক এ কর্পোরেট সেক্টর, আমরা যারা কোম্পানিতে আমরা আছি আর কি, আলটিমেটলি আমরা দেখবো যে কোন সাপ্লায়াররা কিন্তু আমি ট্রাস্ট করতে পারি ইন টার্মস অফ দেয়ার, ইন টার্মস অফ দ্য কোয়ালিটি, ইন টার্মস অফ দ্য ডেলিভারি, কারা রিলায়েবল বেসিক্যালি, রাইট? সো এটা কিন্তু বিদেশে কিন্তু এটাও হয় কিন্তু, যে দে নো কোন কোন সাপ্লাই কিন্তু ক্যাপাসিটি আছে টু ডেলিভার অন টাইম। তো ওরা কিন্তু ওদের প্রতি একটু তাদের ইয়েটা বেশি থাকে, একটু ঝুঁকিটা একটু, মানে সরি, তাদের 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 ইনক্লিনেশনটা বেশি থাকে টুয়ার্ডস দোজ সাপ্লাইজ অলসো, বিকজ ওর ট্রাস্ট বিকামস মাচ মোর ইম্পর্টেন্ট অলসো। ওকে, রাইট? Yes, sir. থ্যাংক ইউ। তাহলে দ্যাট কনক্লুডস আওয়ার সেশন ফর টুনাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, sir. Thank you. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।